আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে ফিজিওলজি ফার্স্ট ক্লাসটা করে ফেলেছেন এবং আমরা একদম ধরে ধরে সুপারফিশিয়াল ফিজিওলজি গুলো করে ফেলেছি। আপনারা জানেন যে ফিজিওলজির ক্লাসগুলো আসলে আমরা যেরকম এফসিপিএসএ বা অন্য এমএস রেসিডেন্সি এই জায়গাগুলোতে আমরা একদম এক একটা সিস্টেম করে নিই, কিন্তু এমআরসিওজিতে না দেখা গেছে একটা সিস্টেম থেকে, যেমন আমি আপনাকে শুধু শুধু একটা কথা বলি, রেসপিরেটরি সিস্টেম থেকে আমাদের লটস অফ থিংস পড়ার আছে, কিন্তু রেসপিরেটরি সিস্টেম থেকে আপনার হচ্ছে ওই যে ভাইটাল ক্যাপাসিটি এই জায়গাটা, আর হচ্ছে ওই যে আপনার হচ্ছে অক্সিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে যাচ্ছে না লেফটে যাচ্ছে, এখান থেকে এই দুটো জায়গা থেকে আর কোশ্চেন আসে না। সো যার কারণে আপনার ফিজিওলজিটা আমরা এমন ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, একসাথে অনেকগুলো সিস্টেম হয়তো অ্যাড হয়ে যায়, বাট সেই সিস্টেমগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকেই আপনার কোশ্চেন আসে। এই গত 10 সেশন ধরে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেটা ধরেই আমরা মেইন বইয়ের আলোকে আপনাদেরকে পড়াচ্ছি, যার কারণে আমরা সিস্টেম ধরে কখনো ফিজিওলজি এমআরসিওজিতে পড়ানো হয় না, এটা মাথায় রেখেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে কয়েকটা ঘোষণা আমি দিই লং ব্যাচের, কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে আপনাদের ব্যাচের। আমি সবসময় কি করি, যারা আপনারা হচ্ছে ইয়ে করেন, এটা নাম কি, আপনারা যারা আমি দেখেছি যে যারা আপনারা বুকিং দিতে পারেন, যেমন অক্টোবরের 29 তারিখ থেকে নভেম্বরের 2-3 তারিখের মধ্যে আমার একটা এক্সট্রা গ্রুপ হয়ে যায়। আপু কোনটা গ্রুপ হয়, সেটা হচ্ছে যারা শুধুমাত্র পরীক্ষা দিবে, যেমন গত ব্যাচে 31 জন পরীক্ষা দিচ্ছে, ওদের গ্রুপটা এখনো আছে, যে আমার ফাইনাল ফাইটার গ্রুপ থাকে, মানে নামই থাকে আমার ফাইনাল ফাইটার গ্রুপ। কারণ আপনারা অনেকে আছেন এখন এবার কোচিং করে রাখবেন, আগামী বছর আবার আমার এক্সাম ব্যাচে দেখা যায় অনেকে আসে তখন পরীক্ষা দেয়, একবার এক বছর আগে মানে 6 মাস আগে কোচিং করে রাখে আর কি। সো যারা ওই সময় আমাদের ওই গ্রুপে অ্যাড হয়, ওই 2-2.5 মাস বিশ্বাস করেন শুধু কোশ্চেন সলভ হতে থাকে কন্টিনিউয়াস। ওই গ্রুপ ফাইনাল ফাইটার গ্রুপে কন্টিনিউয়াস কোশ্চেন সলভ হতে থাকে একদম। যারা পরীক্ষা দিবে ওই মেইনলি তো আপনারা যেদিন বুকিং করতে পারবেন সেদিন আপনারা মনে হবে যে আপনি পরীক্ষা দিচ্ছেন, এখনো কিন্তু এই 1 মাস আপনাদের গায়ে আপনারা হাওয়া লাগায় ঘুরবেন। যখনই বুকিং হয়ে যায় তখনই টেনশন ঢুকে যায় যে আল্লাহ এত টাকা দিয়ে বুকিং করেছি। তার থেকে বড় কথা, এমআরসিওজির প্রসিডিউর গুলো এত বিরক্তিকর প্রসিডিউর। এলিজিবিলিটি করে আমার তো মনে হয়েছে, আমি জানি না আপনাদের কেমন হয়েছে, এলিজিবিলিটি করার পরে তো আমার নিজেরই মনে হয়েছে আমার আয়ু অর্ধেক কমে গেছে এলিজিবিলিটি না আসা পর্যন্ত। এত টেনশন, তাও তো আপনাদের একটা দীপ আপু আছে গ্রুপের মধ্যে বলতেছে, তখন তো কেউ এটা সম্পর্কে কিছু জানেও না। আমি কিন্তু সেই 17-18 কথা বলছি, কেউ কিছু জানেও না, কার সাথে শেয়ার করবো। আর আমার প্রতিদিন সকালে উঠে একবার করে আমি ইমেল চেক করতাম, আর আমার প্রতিটা দিন খুব বিরক্তিকর যাইতো। আর আমার ছোট ভাইকে বলতাম, তুমি মনে হয় ভালো করে পূরণ করো নাই, আমার কেন আসতেছে না। পুরো আমার অনেক সময় লাগাইছে আপু এলিজিবিলিটি আসতে। তো এই জন্য বললাম যে যাদের এলিজিবিলিটি চলে আসছে তাদেরকে একদম আমি স্পেশাল ভাবে বলবো যে আলহামদুলিল্লাহ, একদম 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে আল্লাহর কাছে শুকরিয়া যে চলে আসছে, বাকিদেরটাও আসবে, আস্তে আস্তে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। আর 20 তারিখে লাস্ট ডেট, পরীক্ষা দেন বা না দেন, এলিজিবিলিটি আসুক বা না আসুক, সবাই আপনারা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম পূরণ করবেন, শেষ। আর কোনো কথা বলবেন না, আমাকে নক দিবেন না, মেসেজ দিবেন না, আমি কিন্তু বলে দিলাম। সেকেন্ড হচ্ছে, দাঁড়ান এলিনা সাপুরে একটু ভিডিও অফ করি। আচ্ছা, এরপরে দেখেন কি হয়েছে পুরা ফার্স্ট ঘোষণা। সেকেন্ড ঘোষণা কি, যে আপনাদের এই মেবি রিমা মোহন আপুই হচ্ছে কোশ্চেন সলভের একটা হুর উঠাইছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা আরো দেখলাম কি কি কোশ্চেন নিয়ে আলোচনা করছেন। আমি ফিডব্যাক ক্লাসটা তো আমার 1.5-2 ঘন্টার ফিডব্যাক ক্লাস, আপনারা তো দেখছেন আমি কোশ্চেন ধরে ধরে পড়াই নাই বলেন। এন্ডোক্রাইনোলজিতে কি করছি, কোশ্চেন ধরে ধরে আপনাদেরকে বলে দিচ্ছি, ফিজিওলজিতেও এরকম কোশ্চেন ধরে ধরে, এবং আপনাদের প্রবলেমের জন্য ওই দিন তো শুধু আপনাদের ফিডব্যাক ক্লাসই হবে। সো ফিডব্যাক ক্লাসে আমি আপনাদেরকে ধরে ধরে সব প্রবলেম সলভ করে দিব, আপনারা টেনশন করার কিচ্ছু নাই, সব সলভ হবে। এতটুকু বিশ্বাস রাখেন, কোনো কিছু সলভ না করে আপনারা আরসিওজিতে যাবেন না। আর যাতে কেন, যে আমার হাতে যতটুকু সোর্স আছে ওই সোর্স দিয়ে যেন আপনারা অন্তত ফাইট করে আসতে পারেন, যাতে নতুন কোশ্চেন যেগুলো আসবে সেগুলো না পারলেও আমাদের সমস্যা নেই, একটু বিশ্বাস রাখেন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ফিজিওলজির আমরা কি করবো পুরো বলেন। ফিজিওলজির আমরা মেইন যা যা পড়বো সেটা হচ্ছে, গতদিন তো একদম সুপারফিশিয়াল পড়াশোনা করেছে, আজকে আমাদের কি কি আছে। আমি মনে হয় আপনাদের কি পর্যন্ত পড়িয়েছি বলেন তো। আমি কি বলেছিলাম আজকে কোথা থেকে ধরবো, আমার মনে আছে এই ব্লাডটা শেষ করছিলাম, শুরু করার কথা আজকে। গুড, হ্যাঁ ঠিক আছে, কার্ডিওভাস্কুলার থেকে আমি শুরু করছি। তাহলে আপনাদের এই ঘোষণা কোশ্চেন, যত কোশ্চেন পারেন শুনেন। অনলাইন কত কোশ্চেনের সোর্স আছে, কোন একটা পেজে একটা কোশ্চেন পেলেন, একটা কথা মনে রাখবেন, আপনারা যে এই একটা গ্রুপ হইছেন, আপনারা বিশ্বাস করেন হয়তো আমার কথাটা আগামী 2 বছর পরে মনে থাকবে। এই জেনেসিস আউটলেয়ারই আপনার মাস্টারজি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হচ্ছে পুরো ফ্রেন্ড হবে। এই জন্য আপনারা এখনই গ্রুপ যারা আছেন তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ করে ফেলেন, সবাই মিলে যে যেখানে কোশ্চেন পান, কোন একটা ফেসবুকে একটা মাস্টারজির একটা গ্রুপে কোশ্চেন পাইছেন, ওইটা আপনারা হচ্ছে এই ইয়েতে দিয়ে দেন, এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে নিজেরা আলোচনা করে পড়েন, অথবা ওটা দেন অন্য হয়তো অনেকে জানে না। এটাই বলতে চাচ্ছিলাম, আমি গ্রুপে এটাই লিখেছিলাম যে আমরা কি 30 মিনিট মানে করতে পারি, ডিসকাশন করতে পারি কিনা। আমি কি জন্য বললাম, সেটা হচ্ছে অনেক কোশ্চেন দেখা যাচ্ছে যে একটু আলাদা আছে, মনে করেন যে এক্সট্রা ইনফরমেশন। তো আমি চাচ্ছিলাম যে আমরা যে যেখান থেকে পারি এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা শিটে টুকে ফেলবো, আমাদের মাঝখানে আমরা গল্প করে ফেলবো, তাহলে দেখবেন পরীক্ষা হল থেকে বের হয়ে সবাই মিলে হাসতেছি। হ্যাঁ হাসতেছি। আর আপু জেনেসিসের এই ফ্যামিলিটা যে আপনার কি পরিমাণে, যে আমার প্রতি ইয়ারের আমার গ্রুপে আপনারা শুধু আসলে দেখবেন
মানে আমি যদি আপনাদেরকে গত ইয়ারের একটা আমাদের পেজটা ঘুরেন, আমি গত ইয়ারে পরীক্ষা শেষে একটা ছোট একটা মাইক্রো ভিডিও করে আমি লাইভে ছিলাম একদম ফেলিসিটেশন থেকে। আপনারা বিশ্বাস করবেন না আপু, এক একটা আপুর কথা যদি শুনে নিজেদের চোখ দিয়ে পানি পড়ে যায়। মানে আপনাদের এত, আমি অবাক হই যে একটা মানুষ এত পজিটিভ মাইন্ডেড কিভাবে হয়, যে এত গ্র্যাটিটিউড কিভাবে প্রকাশ করে। আমিও হয়তো এভাবে পারতাম না। তো আপনারা সবাই, আমি রিমা মোহন আপুর এই জিনিসটা আমাকে এত ক্যাচ করছে। এবং আগের ব্যাচে একটা আপু আছে, আপু ছিল সেম আপনার হচ্ছে, মানে ও আপু ও তো খুবই হেল্পফুল ছিল সবকিছু, কিন্তু রিমা মোহন আপুর আমি আরো ফ্যান হয়ে যাচ্ছে এই জন্য যে আপু এতটা পজিটিভ এবং হেল্পফুল মেন্টালিটি, এবং আল্লাহ পাক এই ধরনের মানুষগুলোকে খুব হেল্প করে, খুব হেল্প করে। আপনি অনেকটা নাজিয়া আপুর মতো, আমাদের নাজিয়া আপু গ্রুপে এরকম করতে, এত সিনিয়র হয়ে সবাইকে শুধু অ্যাপ্রিসিয়েট করতো, সবাইকে বলতো আসেন এই কোশ্চেন পড়ি ওই কোশ্চেন পড়ি, বাচ্চাদের মতো করতো। তো আপনার এই বলে না একজন এগিয়ে আসতে হয়, এরকম আপনি আগে আসছেন। আপনারা গ্রুপে এগুলা নিয়ে ডিসকাস করেন, তাহলে হচ্ছে আপনাদের নিজেদের নলেজ আরো বাড়বে, এবং সাথে তো আমরা মেন্টররা আছি, সাথে তো আমি আমরা। অলরেডি কোশ্চেন লিখে ফেলছি আপু, মানে যেমন আমাদের ক্যালসিয়ামের রিলেটেড উপর আমি অলরেডি 17টা কোশ্চেন লিখে ফেলছি, মানে হুম বিভিন্ন হুম গ্রুপ থেকে। হুম এখান হুম থেকে কয়েকটা খুবই সুন্দর সুন্দর কোশ্চেন আছে, যেটা হুম, মনে করেন যে দেখলেই মনে হবে যে সেই কোশ্চেনটা আসলে সুন্দর। যেমন সুন্দর, আমি হ্যাঁ। অ্যাজ এ এক্সাম্পল যদি একটা কোশ্চেন বলি, তাহলে আমরা কি জানি যে আমরা ক্যালসিয়াম সম্পর্কে যেটা পড়লাম, যে 99% ক্যালসিয়াম হচ্ছে আমাদের বোনসে থাকে স্টোর হুম হিসেবে। হুম হুম তো এখানে আরেকটা কোশ্চেন যুক্ত ছিল, মানে কোশ্চেনটা এরকম ছিল যে আপনি মানে ক্যালসিয়াম কোথায় ডিপোজিট থাকে এটা শুধু বলছে, তো সবাই আমরা স্কেলেটন লিখছি। হুম পরবর্তীতে তারা বললো যে না, কোন ফর্মে ডিপোজিট থাকে। তখন তারা ব্যাখ্যা দিল, আমরা তো জানি না কোন ফর্মে আসলে কি জানতে চাচ্ছে। হুম পরে উনি হুম সুন্দর করে একটা ব্যাখ্যা দিলেন যে 99% স্কেলেটনে এরা হচ্ছে এই ক্যালসিয়ামটা ডিপোজিট থাকবে অ্যাজ এ ক্যালসিয়াম ফসফেট সল্ট। আর হুম মোস্ট কমনলি হচ্ছে আপনার হাইড্রোক্সিল অ্যাপাটাইট, ঠিক আছে, হুম এরকম একটা টার্মিনোলজি বললো। তো হুম এরকম আর কি, এরকম অনেক ইনফরমেশন আছে যেটা একদম মানে এক্সট্রা এবং ছোট্ট একটু, মানে আমরা হুম। শুধু অ্যাড করলেই এটা মনে করেন যে একটা আমাদের হচ্ছে ইনরিচ একটা মনে করেন পাওয়ার হ্যাঁ, হয়ে আপনি যায়। আপনার নলেজ দিয়ে একটু এনরিচ হইলেন, জি। এইটাই। এখন এইটা যে আপনাদের গ্রুপটা করে ফেলেন, আর অক্টোবর এখন এই 2 মাসে নিজেদেরকে রিচ করেন। আর এরপরে তো আপনাদের একটা ফাইনাল ফাইটার গ্রুপ কিন্তু হবে, হ্যাঁ। ওই ফাইটার গ্রুপে শুধুমাত্র যাদের পরীক্ষা তারাই একদম পরীক্ষার স্টাইল করে পড়াশোনা করতে হবে। কারণ আপু আমার আলহামদুলিল্লাহ, আমি এমআরসিওজিতে কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করার পরে, এবং আমার আগেও না, আমার আগে তো আমাদের মনির আপু আর আমরা মিলেই তো আপনাদের জন্য ফাইট করছি। এখন পর্যন্ত জেনেসিস এর ইতিহাসে এমআরসিওজি পার্ট 1-এ আমাদের কোনো স্টুডেন্ট খারাপ করেনি আপু, ঠিক আছে। সো আমি এতটুকু আশা করবো, সেটা আপনাদের নিজেদের যোগ্যতাই করেছেন আপু, আমি বলবো না আমি আপনাদেরকে হেল্প করেছি, আমরা আপনাদেরকে শুধু একটু পথ দেখাইছি আপু, এইভাবে পড়ে। আমি এই বারবারই আমি বলছি আপনাদের এই জিনিসটা আমাকে খুব ফোকাস করছে। আমি জানেন আমি এত ব্যস্ততার মাঝে যখন আপনাদের গ্রুপ, আমি তো অল টাইম গ্রুপ স্ক্রলিং করতে থাকি যে ইম্পর্টেন্ট কোনো নোটিশ আছে কিনা। দেখবেন আপনারা কিছু আজ করলেই আমি ইলিয়াস ভাই বা হোসেন ভাইকে দেখবেন সাথে সাথে আমি মেনশন দিই, ভাইয়া এটা প্রবলেম সলভ করেন, ওটা করেন। ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে যাবে, আমি এতটুকু আশা করি আপনাদেরকে সর্বোচ্চটা হেল্প করতে পারবো। আর আমি তো প্রথম দিনই একটা কথা বলে নিয়েছি যে আসলে আমরা ডক্টর, আমাদের নিজেদেরও সময়ের মূল্য আছে। কিন্তু যখন দেখি যে এত রেসপন্স একটা গ্রুপে বলছি, কোনো রেসপন্স দিচ্ছে না, তখন তো আপু কষ্ট লাগে। আমি আপনাদের জায়গায় হলে স্বাভাবিক আমারও আপু এতটুকু খারাপ লাগতো, হ্যাঁ। তো ইনশাল্লাহ আপু আমি আস্তে আস্তে আপনাদের, আস্তে আস্তে কি এরপর থেকে আর এটা হবে না। আর এক্সিকিউটিভদের ঝামেলাটাও ইনশাল্লাহ খুব সুন আপনাদের সলভ হয়ে যাবে। জি, এটার জন্য অনেক অনেক সময় দেখা যায় যে গ্রুপে মেসেজ করলে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলে জিজ্ঞেস করা হয় না, না, কারণ আমি করবেন এফসিপিএস করেছি না, তো আপু। আমি কি এনি বলছেন টাইম আপনি? কাজ অন্তরা আপু করতাম। আমি একটা কথা বলে দেই, আমি একটা কথা বলে দিই অন্তরা আপু, জেনেসিস এর এফসিপিএস এবং এমএস এই মানুষগুলোর আমাদের শ্রমের এক একটা ফসল। ওইখানে আমাদের লটস অফ মানুষ কাজ করছে। জি আপু, আমি এমআরসি, জানি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, কিন্তু আপনি যে অলরেডি কোনো কাজ করেছি কোশ্চেন, তো আপু, আমি জানি কমিটি আপনার যত আলহামদুলিল্লাহ। কোশ্চেন থাকবে অন্তরা আপু, আপনি সব কোশ্চেন প্রয়োজনে আমাকে মেনশন করে কোশ্চেন করবেন, যত কোশ্চেন থাকবে। আমি শুধু ওই দিন মহন্ত আপুর, রিমা মহন্ত আপুর একটা কোশ্চেনের হচ্ছে অ্যান্সার করি নাই কি জন্য, সেটা হচ্ছে যে আপু ওই যে কোশ্চেনের ব্যাপারটা, তখন আমি শুধু একটা কথা লিখে দিচ্ছি যে আপনারা এখন থেকে 30 রাতের বেলায় কোশ্চেন আপডেট করবেন। আমি মাথায় রাখছি যে এটা আপনাদেরকে ক্লাসে বলে দিব যে আপনারা প্রতিদিন একটা রাত শুনেন, সবাই একটা রাতের নির্দিষ্ট টাইম ফিক্স করে নেন। ওই টাইমটাতেই যে যেই কাজে থাকেন দ্রুত ওই টাইমটাতে কোশ্চেন সলভের জন্য গ্রুপে চলে আসবেন, তাহলে ঠিক থাকবে। কিন্তু শুধু রাত বললে দেখবেন কি কেউ একটু ঢুকতেছে কেউ ঢুকতেছে না, এরকম। রিমা মোহন্ত আপুকে আমি গ্রুপ লিডার হিসেবে এটা ইয়ে করবো, আপু একটা টাইম ফিক্স করেন সবার সাথে একটু কথা বলে, ব্যাস ওই টাইমে সবাই আধা ঘন্টা, বেশি না, বেশিক্ষণ কোশ্চেন সলভ করলে আবার বিরক্ত লাগে, আধা ঘন্টা টাইম দিবেন, এরপর যার যা পড়ায় চলে যাবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি আপুরা। হুম, ঠিক আছে। জি আপু। ওকে, বিসমিল্লাহির রহমানির রাহিম। আসেন আমরা কার্ডিওভাস্কুলারে ঢুকি, আর আমি এই সপ্তাহ পরে রুটিন দিয়ে দিব ওই যে গাইনি পড়ানোর, হ্যাঁ। আচ্ছা আপু, কার্ডিয়াক ফিজিওলজি বলতে কি? হার্ট আমরা জানি ব্লাড ভেসেল, আর ব্লাড এখান থেকে আসার কিছু নেই। এই ওয়েটটা হচ্ছে 250 গ্রাম, এখানেও আসার কিছু কিছু নেই। কিন্তু অবাক হবেন, একবার এই কোশ্চেনটা অনেক আগে 12-13-তে এমআরসিওজিতে এসেছে যে হার্টের লেয়ারের ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, হচ্ছে ভিতরের লেয়ার কোনটা? এন্ডোকার্ডিয়াম। এটা বাচ্চাদের পড়া, কিন্তু আপনাদের হাসি লাগলে এটা আসছে। এবং হার্টের মাইট্রাল বা বাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ হচ্ছে 3টা কাজ থাকে আমরা জানি, অ্যাওর্টিক বা, তাহলে সেমিলুনার ভালভ কয়টা আপু? সেমিলুনার ভালভ, দুইটা। সেমিলুনার ভালভ হচ্ছে এই যে এদিক দিয়ে যেটা উঠে আর এদিক দিয়ে যেটা উঠে, তাই তো? আর জি। কি অ্যাওর্টিক আর পালমোনারি। আর এই যে এই জায়গায় আর এই জায়গায়, এই 2 জায়গায় থাকে হচ্ছে, এই বাম সাইডে কোনটা থাকে? বাম সাইডে মাইটাল ভাই, বাইকাস স্পিড যেটা আর কি। হ্যাঁ, বাম সাইডে মাইটাল বাইকাসপিড থাকে, বি ফর বি বাইকাস মনে রাখবেন যে বাম জি। সাইডে বাইকাসপিড থাকে। বাম সাইডে বাইকাসপিড বা মাইট্রাল থাকবে, আর ডান সাইডে ট্রাইকাসপিড থাকবে, মনে থাকবে? জি ঠিক আপু। আছে।
এবার চলে আসেন আপুরা আমাদের কার্ডিয়াক সাইকেল। এটা কার্ডিয়াক সাইকেল ভয় পাওয়ার কিছু নাই, বিশ্বাস করেন এখান থেকে ওই টাইপের কোশ্চেন আসে না, যেটা আমরা সিসি চ্যাটার্জিতে একদম 0.8 সেকেন্ডকে ভাগ করে তারপর আইসোমেট্রিক কন্ট্রাকশন, আইসোমেট্রিক রিল্যাক্সেশন, এগুলা কিচ্ছু আসে না। কি আসে আমি বলে দিচ্ছি। দেখেন আপুরা, দিস ইজ ডিভাইডেড ইনটু 3 phases। জাস্ট কি আপুরা, এই আগে একটু আমরা বুঝি। আচ্ছা বলেন তো, হার্ট কোন সময় রক্ত পায়? হার্ট নিজে কন্ট্রাকশনের সময় নাকি রিল্যাক্সেশনের সময়? কন্ট্রাকশনের সময় পাম্প আউট হবে, রিল্যাক্সেশনের সময় পাবে। রিল্যাক্সেশনের সময় হচ্ছে হার্ট নিজে রক্ত পায়, নিজে রক্ত পায়। জি দেখেন আপুরা, এই একটা হার্ট যে আমাদের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, এই অ্যাক্টিভিটির আমাদের কি কি ফেজ আছে দেখেন, ভালো করে দেখেন। ডিভাইডেড কি ফেজেস? রিল্যাক্সেশন, তার মানে কি, সেটা রিল্যাক্সেশন আমাদের হচ্ছে দুইটা সাইডের রিল্যাক্সেশন হতে পারে, যেই সময় হার্টটা নিজে রক্ত পায় গেল। ভেন্ট্রিকুলার ফিলিং কি পয়েন্ট, টোটাল পয়েন্ট কত? 0.8 সেকেন্ড না পুরা? টোটাল কি 0.8 সেকেন্ড। এই 8 সেকেন্ডের মধ্যে দেখেন কতটা সুন্দর জিনিস, হার্ট নিজেই রক্ত নেয় 4 সেকেন্ড ধরে, নিজেই রক্ত নেয় 4 সেকেন্ড ধরে। এরপরে হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং। ভেন্ট্রিকুলার ফিলিং মানে কি, এই যে ভেন্ট্রিকলে যে সে ঢুকছে, ভেন্ট্রিকল যে সে ফিল হচ্ছে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড ধরে। আর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে ইজেকশন করছে, কন্ট্রাকশন মানে কি, সে পাম্প আউট করে দেয় না, পাম্প আউট করে দেয় না। হ্যাঁ, তাহলে সিস্টোল, তাহলে ওই সিস্টোল মানে হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা সিস্টোল যে করে দিচ্ছে সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ফিলিং হয় 0.1 সেকেন্ডে, আর রিল্যাক্সেশন দশায় সে থাকে 0.4 সেকেন্ড। তাহলে টোটাল এই 0.8 সেকেন্ড। আপু মনে থাকবে না? বলেন, মনে থাকবে না? এই এটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন আছে, আইসোভলিউমিক কন্ট্রাকশন আছে। আর কিছু জানা দরকার না আপু, আপনি বলছেন মেট্রিক আর ভলিউমিক কন্ট্রাকশন। এর মধ্যে আমরা জানি যে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার এবং সেমি লুনার ভালভ আছে, ঠিক কিনা? এই যে দেখেন, এই দুইটা হচ্ছে বাইকাসপিড, ট্রাইকাসপিড হচ্ছে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার। আর যেটা হচ্ছে এই যে আপনার পালমোনারি আর এওর্টার মাঝখানের গুলো হচ্ছে আপনার ভালভ, সেমি লুনার ভালভ। এই সবগুলো ভালভ হচ্ছে কন্ট্রাকশনে কি হবে, আমাদের হচ্ছে ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। আচ্ছা বলেন, হার্ট সাউন্ড পান এটা কি ক্লোজ হওয়ার জন্য পান নাকি ওপেন হওয়ার জন্য পান? এটা ক্লোজ হওয়ার জন্য। গুড। দুইটা দেখেন এভাবে করে করে চাপ দিচ্ছে, যখন কাশ করে দুইটা লাগে তখন একটা সাউন্ড হয়। আচ্ছা এখন বলেন তো, যে হার্ট সাউন্ড কয় প্রকার? 4 টাইপ। ফার্স্ট হার্ট সাউন্ড বেশি লাউড নাকি সেকেন্ড হার্ট সাউন্ড বেশি লাউড? ফার্স্ট হাসান ফার্স্ট হার্ট সাউন্ড লাউড আর সেকেন্ড আছে স্প্লিট। স্প্লিট হবে। ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। সাউন্ড হচ্ছে লেগে লাউড থাকে। ফার্স্ট হার্ট সাউন্ড যে নতুন বই আমরা পড়ছিলাম, হ্যাঁ নতুন বউ চুপচাপ থাকে, স্লো থাকে। নতুন বউ তো তার পার্মানেন্ট শিপ এখনো হয় নাই, ভয়ে ভয়ে চুপচাপ থাকে। এরপরে যখন পুরাতন হয়, বাচ্চা কাচ্চা হয়, পার্মানেন্ট একজন বলছে শুনতে পাচ্ছে না। আপু তাহলে ওনার প্রবলেম, আপনারা তো শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। বাকিরা শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, সবাই বলতেছে আচ্ছা, তাহলে যে আমাকে মেসেজ দিয়েছেন আপু একটু কষ্ট করে আপনি হেডফোন ইউজ করেন না। সোহানা শারমিন আপু একটু কষ্ট করে হেডফোন ইউজ করেন আপু। আচ্ছা চলেন আপু। আচ্ছা এখন দেখেন আপু, আমাদের মেইন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আপনারা সেন্ট্রাল ভেনাস প্রেসার বা জেভিপি মাপি, আমরা এরকম একটা জিনিস পড়ছি না আপু, জেভিপি বলেন তো? জেভিপি হচ্ছে জুগুলার ভেনাস প্রেসার। ওই জুগুলার ভেনাস প্রেসারের আপু বিভিন্ন, আপনারা আজকে জুগুলার ভেনাস প্রেসার লিখে একটা ছবি দেখবেন, দেখবেন ওটা এ ওয়েভ, ডাব্লিউ ওয়েভ, তারপর এভাবে করে নামে, এটা হচ্ছে আপনার সি ওয়েভ, টি ওয়েভ, এরকম একটা জেভিপি ওয়েভ থাকে। আর আরেকটা দেখেন, আমি এই যে দেখেন একটা ইসিজির। আচ্ছা আপনাদের কিন্তু ইসিজির ক্লাস আলাদা হবে, আমি মনির আপুকে এবার, এর আগে জাকাত তখন হচ্ছে, এবার মনির আপুকে দিয়েছি ক্লাসটা, কারণ আপনারা আগে মনির আপুকে পাইছেন তো কেউ কেউ, এর মধ্যে মনির আপু হচ্ছে খুব সুন্দর ছোট ছোট, যে আমি যেভাবে আপনাদেরকে একটু ধীরে 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 বুঝিয়ে বুঝিয়ে পড়ি, দেখবেন আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়বে, হ্যাঁ পড়াবে। তো এই জন্য আমি আপুকে বলছি না আপু, বিজি মানুষ না দিয়ে আপনি একটু ধরে ধরে ওদেরকে পড়ায় দিবেন। তাহলে দেখেন আপু, এইটা যদি আজকে আমি শুধু প্রাইমারি বলছি, আপু কিন্তু একদম সব পড়ায় দিবি, ইসিজির হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, এগুলো সব। এখন দেখেন আপু একটা ভালো করে জিনিস দেখেন তো, এই ইসিজিটার প্রথম যে আপনার হচ্ছে আপওয়ার্ড পোর্শনটা, দিস ইজ পি। এটা অ্যাক্টিয়াল সিস্টোল না ডায়াস্টোল, এটা পরে দেখবো, আগে এটাকে পি বলে। এরপরে আপু যেটা হচ্ছে প্রথম ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা, সেটা হচ্ছে কিউ ওয়েভ, তারপর আবার আপওয়ার্ড ডিফ্লেকশনটা আর ওয়েভ, এরপরে হচ্ছে আবার ডিফ্লেকশনটা এস ওয়েভ, তারপর হচ্ছে ওয়েভ। এই পি আর হচ্ছে আর টার আমাদের হচ্ছে পুরা ইন্টারভেল আছে, এটাকে বলা হয় পি আর ইন্টারভেল। কোন ইন্টারভেল বলে? পি আর ইন্টারভেল, ঠিক আছে, আর ইন্টারভাল বলে। ওকে, এখন এই PQRST এটা হচ্ছে পুরোটা একটা আপনার ইসিজির একটা হচ্ছে টেস্ট। এই ইসিজি টেস্টটাই আপনার জেভিপির সাথে কিভাবে যায়, এই যে জেভিপির AWC ওয়েবের সাথে কিভাবে যায়, এইটাকে আমাদের প্রশ্ন করে। তাহলে এই যে এটা আমাদের পি ওয়েব QRS, এটা হচ্ছে পুরাপুরি একটা কমপ্লিট। আর এই যে এসআরটি, এই এসটি সেগমেন্ট একটা আছে সেগমেন্ট, তাহলে এর মধ্যে পি আর টি হচ্ছে আমাদের টোটালি আপওয়ার্ড ডিফ্লেকশন মেইন। এখন আসেন আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল ভেনাস প্রেসারের ওয়েভ ফর্ম। আপুরা এই যে একটা আপনার ইসিজি, এই পি ওয়েভটা তৈরি হয় আপনার
অ্যাক্টিয়াল সিস্টোলের সিস্টোল মানে কি কন্ট্রাকশনের কারণে এই অ্যাক্টিয়াল কন্ট্রাকশন যখন এইভাবে করে কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে তখন পি ওয়েভটা উপরের দিকে উঠে গেল। এই পি ওয়েভের সাথে আপনার এই সেন্ট্রাল ভেনাস প্রেসারে হচ্ছে আপনার এ ওয়েভ মিল খায়। তার মানে ওই যে এরকম পি ওয়েভ আর সেন্ট্রাল ভেনাস প্রেসারে যে এরকম পি ওয়েভ, পি আর এ কি সেম কিনা বলেন বলেন? জি আপু। এটাই কিন্তু আপনাদের, তাহলে পি ওয়েভ আর এ ওয়েভ হচ্ছে সেম। দেখেন অ্যাট্রিয়াল সিস্টোল, তাহলে বলেন আপু অ্যাট্রিয়াল সিস্টোল পি ওয়েভ কি অ্যাট্রিয়াল সিস্টোল হয়। হুম। এই এখন বলেন তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তাহলে পি ওয়েভ থাকবে না না আপু, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে আপু। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আরে বাবা ফিব্রিলেশন মানে এরকম কাঁপাকাঁপি ঝাপটাঝাপটি, তখন কি পি ওয়েভ উপরের দিকে উঠবে? না আপু, না আপু, অ্যাবসেন্ট উঠবে থাকে। নাকি উঠবে না? এসভিটি আর পৃথিবীর বুকে অ্যাবসেন্ট থাকে। আপু কি দেখতে পাচ্ছেন আপনারা? না আপুকে দেখা না যাচ্ছে না। না আমি দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না। না, আমি ভাবলাম আমার নেট সমস্যা নাকি। ড্রপ করছে। শুধু স্ক্রিন দেখা যাচ্ছে, আপুকে দেখা যাচ্ছে না। জি অন্তর আপু, এখন তো আমি স্ক্রিনও দেখতে পাচ্ছি না। এখন স্ক্রিনও চলে গিয়েছে। এখন আমিও দেখতে পাচ্ছি না স্ক্রিন। রিজওয়ানা আপু, আপনি এখন কেমন আছেন? আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আজকে আসসালাম। আমি সিএমএইচে দেখালাম আপু, তারপর আমাকে এমআরআই দিয়েছে আপু, এক্সরে দিয়েছে। আমার তো সেফটি কার্ডিটিস এর জন্য আপু আগের দিন বলেছিলাম, এখন ভর্তি হয়ে আপু ইনজেকশনও নিতে হবে আপু। দোয়া রাখবেন সবাই। হ্যাঁ, সবসময় দোয়া রাখবো। আপনি মনে জোর রাখবেন, ভয় পাওয়ার কোনো কিছু নাই। রোগ যখন হয়েছে, চিকিৎসা তখন আছে। মনোবল সবসময় ঠিক রাখবেন। দেখবেন এর মাঝখানেও এটা ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপু, হয়তো সবার ভরসা। এক্সামটা একটু হ্যাম্পার হবে, বাট আমি পজিটিভ আছি কিচ্ছু আপু। হবে না, কিচ্ছু হবে না, কোনো হ্যাম্পার হবে না। সৃষ্টিকর্তা যখন কষ্ট দেয়, কষ্টের ফল দেয়। আপনি দুটাকেই কন্টিনিউ করবেন, মনে সাহস রেখে চিকিৎসা নিবেন। আর এক পাশে পড়বেন, দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাকে এত বড় উপহার দিয়ে দিয়েছে যে আপনি সেটাকে বহন করার মতো তখন খুশি মানে প্রকাশ করতে পারবেন না। আল্লাহ তো ভরসা মনোবল আপু। ধরে রাখবেন, মনোবল ধরে রাখবেন। থ্যাংক ইউ আপু, আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন আপু। দোয়া রাখবেন অবশ্যই, সবার সবার জন্য দোয়া করবেন। এটাই আর আপু। একটা কথা বলার ছিল, আমি কিন্তু হচ্ছে মোটামুটি আপনার কণ্ঠের উপর ক্রাশ খেয়েছি। আপনার কণ্ঠ খুবই সুন্দর। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, মানে আমি প্রথম দিনই বলতে চেয়েছিলাম, মানে আমি প্রথম দিন যখন বললো আমি বললাম কি এটা। পর আমি মানে কন্টিনিউ শোনার পর বুঝছি যে এটা মনে হয় আপুর সাথে আমার যার কথা হয়েছিল সে আপু মনে হয় এটা। তো আমি অ্যাঙ্করিং আর ডিবেট করি, হয়তো বা এই জন্য আপু দোয়া রাখবেন হ্যাঁ, আমার আমি জন্য। ডিবেট করি, আমি ক্লাস 8 থেকে ডিবেট করি। তো আপু তারপর যে আমিও। ডিবেট করলে যে এত সুন্দর তো ভয়েসে জানলে তো আমি একটু চর্চা এখন করে কি নিতাম। ডিবেট কি শেষ হয়েছে? এখন জি থেকে আপু। আমার সাথে ডিবেট করবে যে আপু কেন নেটওয়ার্ক চলে গেল, আমি তো হঠাৎ করে জুম হয়ে গেছি। রিমু আপু আমার ভয়েসের প্রশংসা করছিলেন, তো আমার শরীরের আপডেট নিচ্ছিলেন, তো এই জন্য আর কি বলছিলাম যে থ্যাংক ইউ আপনারা একটা আপু। দুষ্টু, কেউ আমার হচ্ছে কেউই তো আমাকে হচ্ছে একটু আমার শরীরের খবর নিলেন না। আল্লাহ আপু, আমি আর রিমু আপু তো গ্রুপে আপু লিখেছি আপনি তো আপু। ছিলেন না আপু, আপনাকেও জিজ্ঞেস করবো আপু। না আপু আমি আসলে আসলে আমি আপু আজকে এসে আপু ডক্টর দেখালাম আপু, এই এবং এই আমার এটা ইন্টারভেনাল তো ইনজেকশন এখানে তো হবে আপু। ইয়ে শেয়ার করা যাচ্ছে না, তোমার স্লাইডে যে ডিসেবল পার্টিসিপেটিং আপনাদের কেউ কেউ হোস্ট করছে কিনা দেখেন তো আপুরা, আপনারা কেউ আমাদের আজকের প্রোগ্রামের হোস্ট আছেন কিনা? ওই সাইডে যাও, যারা আউটলেয়ার হোস্ট না করছে আপু, আমাদের। এখনো জেনেছি হোস্ট আছে, আমাদেরকে বানাই নাই আপু। আপনাদেরকে তো একজনকে এই যে আপনারা, আমি তো কো হোস্ট, তাহলে কো হোস্ট থাকলে তো একজন আমার পারার কথা তো। এই যে আসছে আদান দান, আপনাদের কাউকে আমি এখনই হোস্ট করে দিই। শুনেন, আপনারা যদি কেউ দেখেন যে আমি আউট হয়ে গেছি, হ্যাঁ করে হোস্ট বানানোর জন্য রিমা মোহন আপু এইসব দায়িত্ব আমি হোস্ট বুঝতে করে কি পারছেন? করবো আপু? আরে শেখেন, এখন এখন ইন্টারন্যাশনাল ডিগ্রি হোল্ডার হচ্ছেন, এখন তো সব শিখতে হবে, ঠিক আর আছে? যে কত কিছু শিখতে হবে ভগবানই জানে। হ্যাঁ অনেক কিছু শিখতে হবে, কি রে, হোস্ট বানানো যাচ্ছে না। তার আগে শুনি আপু, আপনি কেমন আছেন? আপনি সুস্থ আছেন? হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ। আমি ওই অ্যান্টিবায়োটিক ভালো খাই, থাকবেন। জানেন, যখন দেখি যে ওটা ওটা যতক্ষণ কাজ করে ততক্ষণ আমি ভালো আছি, এরপরে আবার আমি আবার চলে যাই। কি ব্যাপার? আচ্ছা এখন আপনারা আমাকে দেখেন, আমার কি স্লাইড দেখা যাচ্ছে? জি আপু, দুটোই দেখা যাচ্ছে, আপনাকেও দেখা যাচ্ছে, স্লাইডকেও দেখা যাচ্ছে। এই স্লাইড ওরা দেখতেছে, তাহলে এটা ফুল শেয়ার হচ্ছে না কেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি অসমোসিস আপু। এটা সমস্যা নাই ভাই, যেই যেই মোসিসি দেখেন ওটা নিয়ে আসা যাবে না, ফোকাস হচ্ছে না দেখেন, অসমোসিসকে ঠিক করে ফেলা যাবে। আপু এই জন্য অনলাইনে ক্লাস নেওয়াটা যে কি কষ্টের জানেন না, আমার মাঝে মাঝে ভাই পেশেন তো হচ্ছে না, এই যে হচ্ছে না, টুকটুক শব্দ হচ্ছে, একটু ঠিক করে দেন তো। কাটাও যাচ্ছে না। কাটাও যাচ্ছে না, এমনি আজকে ওদের ক্লাস দিয়ে দিতে শুরু করছে। এমন কি না? এই ল্যাপটপটা মাঝে মাঝে এখন হ্যাং করতেছে, ওই দিনও ওই ফাউন্ডেশন ব্যাচের প্রবলেম হচ্ছে। এমন কি? কারণ আপনাকে আমি হোস্ট করে দিয়েছি। মানে ওনাদের কাউকে হোস্ট করেন, কো হোস্ট করেন, যাতে ওনারা আমাকে হোস্ট করতে পারেন। এখান থেকে যেগুলো একজনকে হ্যাঁ ওই যে রিমা মোহন্ত আপু, ওনাকে হোস্ট করেন, ওই রিজওয়ানা, এই আপুদেরকে। হ্যাঁ 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 সে আপুরা দেখতে পাচ্ছেন? জি জি আপু, আপু। এখন ওই যে সিবিএস এর স্লাইডটা এসেছে হ্যাঁ আপু। এখন চলে আসছে। তাহলে কি দেন নাকি আবার
ও মা আবার ও কি দিলে চলে যাবে নাকি? আমি তো ভাবছি আবার ডিসকাট দিলে চলে যায় কিনা। আচ্ছা এবার ফুল স্ক্রিন করে দেন। এই যে হ্যাঁ এখন তো কাজ হচ্ছে। আপনি কতক্ষণ আছেন? আমি দুজনকে এদিক থেকে হোস্ট করেছি। হ্যাঁ হ্যাঁ রিজওয়ানা আর রিমা মোহন্ত, হ্যাঁ দুজনকে কো-হোস্ট করে দেন। ওকে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করেন আর কোনো ইভিল আই যাতে আমাদের পড়ালেখাকে ঝামেলা করতে না পারে। শুনেন, পড়ালেখা একটা ইনশাআল্লাহ পবিত্র- আপু। পড়ালেখা হচ্ছে একটা পবিত্র জিনিস। এটা যখন পড়তে বসবেন তখন শয়তান আপনার আশেপাশে আপনাকে পুরা এমন ভাবে ধরে, কিন্তু এটা আপনি দেখেন না। এটা জানেন আপনারা? এটা কিন্তু আপনারা দেখেন। এই জন্য পড়ার মাঝখানেই 10-15 মিনিট পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করে ফু দিবেন, তখন সবগুলো শয়তান ঠুস করে পড়ে যাবে। ঠিক আছে? আমি তো এটা করতাম। পড়তে বসলেই শুধু বাথরুম ধরবে, নাহলে চুল খাবে, নাহলে একটু নুডলস খাইতে ইচ্ছা করবে, নাহলে পাস্তা খাইতে ইচ্ছা করবে, যায় একটু রান্না করতে হবে, মানে এইসব করে করে রাত পড়াইতে যেতে হবে। আমাদের তো আলাদা মন্ত্র আছে, কিন্তু মাঝে মাঝে আমি বলি ভালোই তো শয়তানি শুরু করছি, এখন একটু জানা, এত জ্বালাস কেন? হ্যাঁ এই জন্য আমার মা খুব চালাক, বুঝছেন? আমি পড়তে বসলে বলে জাহাপানা আপনার যা যা লাগবে আমি পাশে রেখে গেছি, আপনার দিতে হবে না, বুঝছেন? আপু, আমার তো অনেক ঘুম পায়, বই বই ধরলেই অনেক ঘুম পায়। না ঘুম পাওয়ানো যাবে না, ব্ল্যাক কফি খাবেন। অন্তরা আপু এই কথা বললো, আমি বিশ্বাস করলাম না, আমি তীব্র প্রতিবাদ জানাই। আচ্ছা আচ্ছা আমিও। আরে ভাই, আমি আসলে অনেক ঘুম পায়। আপনারা এখন কিন্তু আমরা আগামী আধা ঘন্টার উপরে পুরো সিভিএস সিস্টেম পড়বো। সো সিভিএস সিস্টেমে শয়তানকে দূরে সরায় দেন। এখন দেখেন, হোস্ট করা হয়েছে, এখান থেকে আমি দুজনকে পোস্ট করেছি। ঠিক আছে দিচ্ছি, যাও 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 যাও, ঠিক আছে ভাইয়া ইয়ে করো, আমি করে দিচ্ছি। যাকে যাকে পাইছি সব কো হোস্ট করতেছি, রিমাকে কো হোস্ট করতেছি। আচ্ছা আপনারা কি হোস্ট কো হোস্টের কাজ জানেন? এগুলা কিন্তু কিছু জানেন না। এখন যে আমি মাগনা মাগনা এগুলা শিখাচ্ছি আপনাদের হচ্ছে মনে রাখবেন। থ্যাংক ইউ বললাম আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেন, এইসব হোস্ট কো হোস্ট এগুলো যখন ইন্টারন্যাশনাল প্রচুর সেমিনারে আপনি পেপার প্রেজেন্টেশন করবেন, তখন এই বাংলাদেশে বসে আপনি আরসিওজিতে পেপার প্রেজেন্টেশন করতে পারবেন, তখন এই ধরনের এই যে ছোট্ট জুম মিটিং এ হবে। হোস্ট মিনস আপনি পুরো প্রোগ্রামটা আপনার হাতের কন্ট্রোলে। এখন আপনি হঠাৎ করে জুম আউট হয়ে গেলেন, এখন তখন তারা আপনি এন্ট্রি করতে পারবেন না, তখন আপনি কাউকে কো হোস্ট করে দিলেন, সে আপনাকে এন্ট্রি করবে। তাহলে আমি আপনাদের 3 জনকে কো হোস্ট করে দিছি। এখন যদি আমি জুম আউট হয়ে যাই, একটু পরে আমি ঢুকতে চাবো, তখন আমি ঢুকতে পারবো না। আপনারা আমাকে যখন এন্ট্রি করাবেন তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। মানে আপনাদের হাতেও কিছু ক্ষমতা দিয়ে দিলাম আর কি। ওকে থ্যাংক ইউ আপু। তাহলে দেখেন, এখন হচ্ছে আপু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এ ওয়েভ এবং অ্যাক্টিয়াল সিস্টেম হচ্ছে আপনার, এ মানে হচ্ছে আপনার ওই পি ওয়েভটাই, যেটা হচ্ছে অ্যাক্টিয়াল সিস্টেম। দ্যাট মিন্স ঠিক এই জায়গাটা, এই যে দ্যাট মিন্স ঠিক এই জায়গাটা, এই জায়গাটা মনে রাখবেন। এই যে এই জায়গাটাই হচ্ছে এ ওয়েভ এবং হচ্ছে আপনার পি ওয়েভ, এটা পাশে পি ওয়েভটাও লিখে রাখবেন। এরপরে চলে আসেন আপুরা, দেখেন তো ভালো করে খেয়াল করেন তো, এই কিউআরএস পুরা কমপ্লেক্সটা কি? তাহলে অ্যাক্টিয়াল সিস্টেম গেল, তাহলে অ্যাক্টিয়াল ডায়াস্টলও তো লাগবে। শুধু অ্যাক্টিয়াল সিস্টলেই তো কাজ হবে না, অ্যাক্টিয়াল ডায়াস্টল লাগবে না? বলেন তো লাগবে কিনা? জি জি। তাহলে জি এখন আপু। বলেন তো আমাকে যে অ্যাক্টিয়াল সিস্টল আর অ্যাক্টিয়াল ডায়াস্টল এগুলাকে একসাথে হয়ে যায় নাকি হয়ে যায় না, এটা জানেন কিনা? যে অ্যাক্টিয়াল ডায়াস্টল কিন্তু মার্চ করে যায়, এটা জানেন কিনা আমি জানি না। কিন্তু হচ্ছে আপনারা দেখেন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে কি? ডিপোলারাইজেশন মানে কি? কম্পন না? ডায়াস্টল। ডায়াস্টল নাকি সিস্টল? কন্ট্রাকশন মানে হচ্ছে সিস্টল, আর হচ্ছে আপনার রিল্যাক্সেশন মানে হচ্ছে ডায়াস্টল। এখন ডিপোলারাইজেশন মানে কি? ডিপোলারাইজেশন মানে একটা আপওয়ার্ড মুভমেন্ট, তাহলে ডিপোলারাইজেশন সিস্টল কি ডায়াস্টল? সিস্টল হবে আপু। ডিপোলারাইজেশন মানে সিস্টল হবে আপু, যেহেতু আপওয়ার্ড যাবে। Good, good. আর রিপোলারাইজেশন মানে ডায়াস্টল আপু। ডায়াস্টল। এখন দেখেন আপুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যত যা কিছু বলছি এই ছবিতে,
এই যে পি ওয়েভটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, তাহলে কিউ আর এস এই পুরা কমপ্লেক্সটা হচ্ছে রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে কি? ভেন্ট্রিকুলার কি ডায়াস্টল, সিস্টোল বা সরি সিস্টোল, বারবার আমি উল্টা হ্যাঁ বারবার না ক্ষেত্রে কোনো উল্টাই সমস্যা নেই, ফেলতেছি। না সমস্যা নেই। তাহলে ভেন্ট্রিকুলার কি সিস্টোল। এখন সিস্টোল, আপনি আমাকে দেখেন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পাশে লিখে রাখবেন ভেন্ট্রিকুলার সিস্টোল হুম, অথবা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কন্ট্রাকশন এটা বুঝাবেন। তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার সিস্টোল অথবা কন্ট্রাকশন। তাহলে আপু আমরা অ্যাক্টাল সিস্টোল পাইছি, ভেন্ট্রিকুলার সিস্টোল পাইছি, আর কিছু পাইছি? দুইটা পাইছি। হুম। এখন দেখেন ভালো করে রিপ্রেজেন্ট, এবং এই যে পি ওয়েভটা ভালো করে দেখেন, পি ওয়েভটা রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এটা কি পাইছি? ভেন্ট্রিকুলার কি পাইছি? ডায়াস্টোল পাইছি। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল পাইছি। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন মানে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। এখন আমি আপনাদেরকে ছবির মধ্যে দেখাই। এটা যদি হয় আপু অ্যাট্রিয়াল সিস্টোল, এই পুরা কিউ আর এস যদি হয় ভেন্ট্রিকুলার সিস্টোল মানে ভিএস সিস্টোল, আর এই টিটা যদি হয় ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তাহলে এখন আমাকে বলেন অ্যাট্রিয়াল ডায়াস্টোল কোথায় গেল? বলেন। কিউআরএস কমপ্লেক্স। গুড। এই অ্যাট্রিয়াল সিস্টোল যখন হয়, অ্যাট্রিয়াল সিস্টোলের পরেই হবে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, কিন্তু এটা এতই কম সময় সে কিউআরএস কমপ্লেক্সের সাথে মার্চ করে। মার্চ করে যায়। তাহলে আপু আমরা অ্যাট্রিয়াল সিস্টোল পাইছি, অ্যাট্রিয়াল ডায়াস্টোল পাইছি, ভেন্ট্রিকুলার সিস্টোল পাইছি, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল পাইছি, পাইছি কিনা বলেন? জি, গুড। তাহলে পি ওয়েভ পাইছি, এই যে সব পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে এখন থেকে ইসিজি একটাই, দীপু আপু বলেছে পি ওয়েভ মানে অ্যাট্রিয়াল সিস্টোল, এরপরে একটা ডায়াস্টোল হওয়ার কথা, কিন্তু সে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সাথে মার্চ করে যায়। এরপরে কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলের পরে হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল মানে হচ্ছে টি ওয়েভ। টি ওয়েভ মানে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা কি ভেন্ট্রিকুলার কি রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন। ওকে, তাহলে এটা মোটামুটি আমরা একটা ইসিজির প্রাইমারি জিনিস বুঝে গেছি। এখন দেখেন তাপু এই ইসিজির এখন যদি আমরা বলি ভেন্ট্রিকুলার সিস্টোল, এখন বলেন তো তাহলে এই সি ওয়েভটা কার সাথে মিলছে? কিউআরএস এর সাথে আপু। তাহলে আমি যদি বলি যে পি আজকে আমি কোন আপুকে কাজ দিব, প্রতিদিন রিমা মোহন আপুকে কাজ দিলে আপু বলবে আপু শুধু আমাকে দেখে, আজকে রেজওয়ানা এটা করবে। রেজওয়ানা রেজওয়ানা কি করবে? সে করবে হচ্ছে আপু এই যে একটা হচ্ছে জেভিপি সেন্ট্রাল ভেনাস প্রেসারের কোন ওয়েভের সাথে ইসিজির কোন ওয়েভের মিল। তাহলে এখানে একটা পাইছি এ ওয়েভ মানে কি ইসিজির কি কোন ওয়েভ? পি ওয়েভ। পি ওয়েভ। আরেকটা পাইছি হচ্ছে এখানে সি ওয়েভ মানে C wave কোনটা? হচ্ছে সি ওয়েভ মানে QRS কোনটা? কিউ আর এস আপু। কমপ্লেক্স। পাইছি কিনা কিউআরএস কমপ্লেক্স? জি, জি আপু। আচ্ছা, এখন দেখেন এক্স ওয়েভ occur at the end of the atrial systole। তাহলে কি এক্স ওয়েভটাও যদি এন্ড অফ দ্য অ্যাট্রিয়াল সিস্টোলে হয় তার মানে অ্যাট্রিয়াল ডায়াস্টোল, এটাও অনেকটা কিউআরএস এর সাথে যায় কিনা বলেন? জি আপু, বাট মার্জ হয়ে যায় আর কি আপু। মার্জ হয়ে যায়। গুড। এরপরে দেখেন তা পুরা ভি ওয়েভ আর ওয়াই ডিসেন্ট। ভি ওয়েভের ক্ষেত্রে অ্যাট্রিয়াল আর ছেলেগুলা এসে যখন দেখছে এসি ছাড়া নাই বেচারারা ছেড়ে চলে গেছে, আমি তো এখনো সুস্থ না। দেখেন তাহলে ভি ওয়েভটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিলিং এগেইনস্ট আপনার ক্লোজ ট্রাইকাসপিড ভালভ। মানে কি ট্রাইকাসপিড মানে কি? রাইট। ওয়াই ডিসেন্ট অকার আপনার ট্রাইকাসপিড ভালভ ওপেনিং। তার মানে ভি ওয়েভ হচ্ছে ক্লোজড, ট্রাইকাসপিড ভালভ ক্লোজড, আর ওয়াই ওয়েভ হচ্ছে ট্রাইকাসপিড ভালভ ওপেনিং। মেইন কথা হচ্ছে আমার এসি এক্সট্রা আর এই পি আর কিউ আর এক্সট্রা, এটা আমরা এখানে লিখে ফেললাম। আর ভি আর ওয়াই ডিসেন্ট যদি কখনো আসে, ওয়াই ডিসেন্ট মানে সে হচ্ছে কি করবে? সে হচ্ছে ওয়াই ডিসেন্ট মানে সে হচ্ছে ওয়াই ওপেনিং করবে ট্রাইকাসপিড ভালভকে, আর যেটা ভি সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভকে ক্লোজ করবে। এইটাই হচ্ছে জেভিপি এবং পি ওয়েভের যে মার্জিং জিনিসটা, এটা হচ্ছে আপনাদের পরীক্ষায় আসে। আর নর্মাল এটার প্রেসার কত এটা একবার একটু মনে রাখবেন, 0 to 10 মিলিমিটার মার্কার। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এরপর চলে আসেন আপু হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজার, এবি ভালভ ক্লোজার occur at the beginning of the ventricular systole। তাহলে বলেন তো ভেন্ট্রিকুলার সিস্টোলের আমরা পাইছি কিউআরএস কমপ্লেক্স, তার মানে কি কিউআরএস কমপ্লেক্সের একটু আগেই আমাদের কোনটা হয়? ফার্স্ট হার্ট সাউন্ড শোনা যায়, তাই কিনা? তাহলে ওই যে এবি ভালভ ফাঁস করে ক্লোজ হয়ে গেল, ক্লোজ হওয়ার সাথে সাথে ফার্স্ট হার্ট সাউন্ড হয়। ওই ফার্স্ট হার্ট সাউন্ডটা হবে নতুন বউ। নতুন বউ হচ্ছে একটু ধীরে সুস্থে, আপনার হচ্ছে কম পিচে কথা বলবে, লো পিচ। আর যখন পুরান বউ হয়ে যাবে সেটা হবে লাউড হবে এবং হাই পিচের হবে, মনে থাকবে? চলে আসেন এবার আমরা সেকেন্ড হার্ট সাউন্ড দেখি। সেকেন্ড হার্ট সাউন্ড মানে কি? এটা হচ্ছে সেমি লুনার ভালভ। সেমি লুনার ভালভ ক্লোজার কোনটা কোনটা পড়ছি? কোন দুইটা সেমি লুনার ভালভ আছে? পালমোনারি। হ্যাঁ, গুড। এই যে এন্ড অফ দা ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের বিগিনিং এ, সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের এন্ডে, সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এটা হচ্ছে বেশি আপনার সাউন্ড হবে, সাউন্ড বেশি। থার্ড হার্ট সাউন্ড এটাই পরীক্ষায় আসছে,
মেইনলি যেটা পরীক্ষা থেকে এটা পড়াই, কমন ইন প্রেগনেন্সি অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট, এটা হচ্ছে আরসিওজিতে আসছে যে প্রেগনেন্সিতে থার্ড হার্ট সাউন্ড, মানে এটা কেস দিছে যে তার থার্ড হার্ট সাউন্ড শোনা গেছে, এখন তার কি কি ডিজিজ হতে পারে, ওখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মাইটাল স্টেনোসিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস এরকম লেখা ছিল। তাহলে কি বলবেন? নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস বলবেন না, যে জি নর্মাল প্রসেসে থার্ড হার্ট সাউন্ড শোনা যায়। এটা হচ্ছে বিগিনিং অফ ভেন্টিকুলার ডায়াস্টল, তার মানে কি ভেন্টিকুলার সিস্টল শেষ, ডায়াস্টল শুরু হবে, মানে টি টি ওয়েভের আগেই হচ্ছে আপনার থার্ড ওয়েভ আমরা পাই ডিউ টু র্যাপিড ভেন্টিকুলার ফিলিং। এখন দেখেন আপু, এটাও আপনাদের ফিজিওলজি বুঝতে হবে। একটা মহিলা প্রেগনেন্ট, এই মহিলাটা এত বেশি তার হেমোডায়ালিউশন হয়, যত বেশি তার হেমোডায়ালিউশন হবে, তত বেশি তার, কারণ প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল স্টেট আমরা জানি, এত বেশি তার ভলিউম ওভারলোড হয়। 5.5 লিটারের মতো তো তার শুধু পানি, 12 কেজি ওজনের মধ্যে তো 5.5 লিটার শুধু পানিই বাড়ে। তো এত বেশি ভলিউম মানে হার্টের উপরে প্রেশার পড়ে, তাহলে অনেক বেশি ভেন্টিকুলার ফিলিং হবে না? রক্ত হোক আর পানি হোক, আমাদের তো হয়তো ডায়ালুটেড ব্লাড যাচ্ছে, কিন্তু আপু হার্টে বেশি যাচ্ছে কিনা বলেন? জি আপু। যাচ্ছে। তাহলে বেশি যাচ্ছে, তাহলে বেশি ফিলিং হচ্ছে। সো এই কারণে আপু নর্মাল মানুষের থার্ড হার্ট সাউন্ড হালকা পাতলা শোনা যায়, আর এই যে এখানে ইয়াং অ্যাডাল্ট যে দিচ্ছে, এই ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আবার অবেজদের ভালো শোনা যায়, কেন যে ওদের ফ্লুইড বেশি, ফ্যাট বেশি, আপনার হচ্ছে বেশি বেশি টার্ন ওভার হার্টে। সো আপনার হচ্ছে ইয়াং অ্যাডাল্টস এবং প্রেগনেন্সিতে শোনা যায়। দেখেন ডিউ টু র্যাপিড ভেন্টিকুলার সাউন্ড। আপনি কি পড়বেন এখান থেকে? ফার্স্ট হার্ট সাউন্ড কেন শোনা যায়? এই যে এবি ভালভ ক্লোজারের জন্য। সেকেন্ড হার্ট সাউন্ড কেন শোনা যায়? সেমিলুনার ভালভ ক্লোজারের জন্য। এবং ইন্ড অফ, ওটা হচ্ছে বিগিনিং অফ দ্য ভেন্টিকুলার সিস্টল, এটা হচ্ছে ইন্ড অফ দ্য ভেন্টিকুলার সিস্টল, এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ভেন্টিকুলার সিস্টল, কারণ হচ্ছে র্যাপিড ভেন্টিকুলার ফিলিং হবে এবং এটা প্রেগনেন্সি এবং ইয়াং অ্যাডাল্ট হয়। ফোর্থ সাউন্ড হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টলের কারণে, দ্যাট মিন্স পি ওয়েভ। আর এই যে দেখেন অ্যাবসেন্ট ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন অ্যাট্রিয়াটাতে আপনার হচ্ছে ফিব্রিলেটরি, আপনার হচ্ছে ওয়েভ যাচ্ছে, মানে ফিব্রিলেশন। তখন আপনি বলেন তো পি ওয়েভটা কি তৈরি হবে আপু? নর্মালি তো এই না পি আপু, ওয়েভ না আপু। ট্রান্সফার চলে যাবে। হ্যাঁ, এই জন্য অ্যাবসেন্ট ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা আরসিওজিতে লেখা, এটাও আরসিওজির কোশ্চেন, এটাও আরসিওজির কোশ্চেন। ওকে, তারপরে চলে আসেন আপুরা, তারপরে চলে আসেন আমরা পিআর ইন্টারভেল। আপু এই পিআর ইন্টারভেলের একবার আমি শুধু একটা ইন্টারন্যাশনাল কোশ্চেন সলভ করতে গিয়ে এই জিনিসটা পেয়েছি যে এই পিআর ইন্টারভেল কি মিন করবে, হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন এবং ভেন্টিকুলার ডিপোলারাইজেশন মার্জ করে যাবে, যে দেখেন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন একসাথে রিপ্রেজেন্ট করবে। আরেকটা আসছে পরীক্ষা আমি কোশ্চেন দেখছি, এটা কত সেকেন্ডের, 0.1 থেকে 0.2 সেকেন্ড, ঠিক আছে। আবার কোথাও কোথাও বলেছে দেখেন রেঞ্জেস ফ্রম 1 টু থেকে 0.20 সেকেন্ড ডিউরেশন, মানে এই পুরো জায়গাটাই হচ্ছে আপনারা ওই টাইমটা, এই যে 0.12 অথবা 0.1, এই টাইমটা আমি কিন্তু বাংলাদেশের কোনো রিকলস বইয়ে পাইনি, এটা আমি কোশ্চেন সলভ করতে গিয়ে আমার তো একদম আপু, আমি এত এত ইন্টারন্যাশনাল গ্রুপে ছিলাম, আর তখন কোভিড এর মধ্যে তো আসলে কি করতো সব আপনারা, আমি জানি না এখন আসলে এই গ্রুপগুলো হয় কিনা, কিছু কিছু মানে কাশ্মীরি মেয়েরা আছে, কাশ্মীরি, তারপর হচ্ছে ইজিপ্ট, ইউকে, এই মেয়েগুলো মাঝে মাঝে বিভিন্ন গ্রুপে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, যেন সবসময় ইউনিভার্সিটি গ্রুপগুলোতে খুব অ্যাক্টিভ থাকবেন। গ্রুপগুলো লিঙ্ক দেওয়া মাত্রই সাথে সাথে ক্লিক করে ফেলবেন। একটা গ্রুপে যদি ঢুকে যেতে পারেন, কোশ্চেন সলভ কাকে বলে, সারাদিন দেখবেন আপনার নেশা হয়ে যাবে কোশ্চেন সলভ। তো এটা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যৌতুক পরীক্ষা দিবেন। ওকে, এরপরে চলে আসেন আপুরা কিউট ইন্টারভেল, আর কিছু লাগবে না এখান থেকে, আর কিছু পড়তে হবে না আপুরা, আর কিছু পড়তে হবে না। এরপর চলে আসেন, এই যে এটাও কিন্তু আসে না আপু, কিউট ইন্টারভেল কোথায় বাড়ে কোথায় কমে, যেটা আসেনি এটা আমি আপনাদেরকে পেইন দিব না। কার্ডিয়াক চেম্বারের এই কোশ্চেন এখান থেকে প্রশ্ন আসছে আপু, সেটা হচ্ছে স্যাচুরেশন কোথায় বেশি কোথায় কম, সেটা হচ্ছে লেফট সাইডে স্যাচুরেশন বেশি 96%, এটা আরসিওজির কোশ্চেন। আর মিক্সড ভেনাস স্যাচুরেশন 60%, মনে রাখলে রাখলেন, না রাখলে না। কিন্তু এই যে রাইট লেফট এগুলা, এটা আমি একটা ছবি দিয়ে পড়াবো। দেখেন রাইট সাইডে 1 থেকে 7 মিলিমিটার, লেফট সাইডে হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার, এটা পরীক্ষায় আসছে। এই 35 এবং এদিক দিয়ে 140, এটা পরীক্ষা করছে। মানে আপনার রাইট ভেন্টিকুলার প্রেশার কত, সিস্টোলিক প্রেশার 35, আর লেফট ভেন্টিকুলার প্রেশার আমাদের আপনার হচ্ছে ব্লাড প্রেশার না, বলেন তো? জি আপু। জি আপু। যদি তখন আমি প্রশ্ন করি লেফট ভেন্টিকুলার প্রেশার ইজ মার্চ উইথ হিউম্যান ব্লাড প্রেশার, ট্রু না ফলস? ট্রু। আপনার প্রেশার বেশি, আপনার প্রেশার বেশি, তার মানে আপনার লেফট ভেন্ট্রিকুলার প্রেশার মানে প্রেশার বেশি না কম? বেশি। বেশি আপু। গুড, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি। আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে ও আচ্ছা হ্যাঁ, আরেকটা কোশ্চেন বলে দিই। একটা হার্টে মানে একটা পেশেন্ট গুড অর ব্যাড, এই এই জিনিসটা আপনি হচ্ছে মানে মেনটেন করার জন্য হার্টের কোন প্রেশারটা দেখবেন, সিস্টোলিক প্রেশার নাকি ডায়াস্টোলিক প্রেশার? আপু ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক নাকি ডাস? আচ্ছা, একজন বলছে সিস্টোলিক আর একজন মেবি রিমা আপু বলছে ডায়াস্টোলিক। কেন ডায়াস্টোলিক? আমি ব্যাখ্যা জানি না, কিন্তু আমি এটা জানি যেটা ডায়াস্টোলিক। আল্লাহ নিজেরাই এটার অ্যান্সার জানেন, ব্যাখ্যা জানেন না এটা না, এটা আমি মানতেই পারবো না যে আপনি এটা ব্যাখ্যা জানেন, এটা আপনি জানেন। ডায়াস্টোলিক আমি 100% শিওর। হ্যাঁ আমি, কারণ আমি সবসময় দেখছি কার্ডিওলজিস্টের জন্য ও বলে কি হ্যাঁ ডায়াস্টোলিক কত, আমাকে এটা বলো, ডায়াস্টোলিক কত, এটা আমাকে বলো, কারণ আমি আরে আমার কার্ডিওলজিস্ট কথা প্রায় 1 মাস শুনেন কাজ করছি শুনেন, তো।
এই যে এখন শুনেন, এখন আজকের এই জিনিসটা জানার পরে নিজেদেরকে নিজেরা এত বকা দিতে ইচ্ছা করবে। দেখেন আমি বলে দিই, আপনি নিজে বলেছেন ডায়াস্টলের সময় হার্ট নিজে রক্ত পায়। ও এখন এখন হার্ট যখন নিজে রক্ত পাবে না, তার হ্যাঁ, বুঝতে কনট্রাকশন পারছি। হয়ে আছে, প্রেসার বেড়ে আছে, হার্ট রক্ত পাচ্ছে না। এখন ডায়াস্টলিক প্রেসার যত বেশি, হার্ট রক্ত পাচ্ছে না, তার মানে হার্ট অ্যাটাক অথবা এই রোগীর এখন সমূহ খারাপ অবস্থা। 110-এর উপরে ডায়াস্টলিক প্রেসার হলে তো কার্ডিওলজিস্টদের ঘাম শুরু হয়ে যায় যে যে কোনো সময় হার্ট ফেলিওর হবে। এই কারণেই তো আমাদের প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ায় সিভিয়ার যখন আপনার 110-এর উপরে ডায়াস্টলিক হয়ে যায়, তখনই তো ল্যাব এটা ইনজেকশন ইন্ডিকেশন। দেখেন আপু, কোরিলেশন কি জিনিস আপনি জানেন? এই জিনিসগুলো আমি নিজে বসে বসে, আমি যখন যে কোনো একটা কিছু, আমার ম্যাডামরা তো পুরো মানে মাঝে মাঝে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে ও অনেক কিছু জিজ্ঞেস করে। আজকে আমাদের পোস্ট অ্যাডমিশন রাউন্ড ছিল, আমি তো ম্যাডামকে কোশ্চেন করতে 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 ম্যাডামের রুম পর্যন্ত, মানে রাউন্ড শেষ, আমি পিছন দিয়ে হাঁটতে 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 ম্যাডামের রুম পর্যন্ত চলে গেছি। ম্যাডাম আমার এটা বুঝি না, ম্যাডাম ওইটা কি হবে, ম্যাডাম ওটার সাথে ওটা কোরিলেশন। বলে ও বাপরে বাপ, তুমি এত কোরিলেট করতে হবে না ম্যাডাম, এটার সাথে এটা কি এটা যাবে? আমার না, আমি খুবই কিউরিয়াসিটি এইসব ব্যাপারে আমার, যে আচ্ছা এটা পড়ছি তাহলে এটার সাথে কি হলো। তো এইভাবে করে আমি এই জিনিসটা, যখন আমি এই কোশ্চেনটা আপনাদেরকে আজকে ধরছি, এটা আমি আজকে থেকে 7-8 বছর আগে, যখন আমার মায়ের ডায়াস্টলিক প্রেসার 90 হওয়ার পরে বাংলাদেশের একজন রিনাউন্ড কার্ডিওলজিস্ট প্রফেসর এমেরিটাস সুফিয়া ম্যাডাম, উনি এনআইসিভিডির হচ্ছে ডিরেক্টর ছিলেন, এখন ইউএসএ তে আছেন। উনি ইউএসএ থেকে আমার আম্মুকে দেখেন। তো হচ্ছে উনি যখন এই যে ডায়াস্টলিক প্রেসার 90 হয়ে গেছে, মানে এখনো উনি প্রেসারে মানে অনেক নিজে প্রেসার নিচ্ছিলেন যে না 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 তোমার আম্মুর ডায়াস্টলিক প্রেসার বেড়ে গেছে, তখনই আমার মাথায় ঢুকছে। আমি তো লজ্জায় ম্যাডামকে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারছি না কি হয়েছে। তারপর আমি স্টাডি শুরু করলাম, তারপরে পুরা কার্ডিয়াক সাইকেল নিয়ে যখন স্টাডি করলাম সিসি চ্যাটার্জি থেকে, তারপরে এটা বের করলাম, তারপর আমি কার্ডিওলজিস্টের কাছে গেলাম যে মানে আমার কি এই ধারণাটা ঠিক আছে। তখন উনি বলছে যে হ্যাঁ তুমি তো নিজেই অ্যান্সার করছো যে ডায়াস্টলিক প্রেসারের সময়, ডায়াস্টলের সময় হার্ট রিল্যাক্স হয়ে নিজে মানে আপনার তোমার হচ্ছে রক্ত পায়। এখন বলেন তো রিল্যাক্সেশন যখন হয় তখন কি প্রেসার বেশি থাকে? নিজে বলেন তো। না, তখন কম থাকে। কম থাকে। তার মানে কি একটা ডায়াস্টলিক প্রেসার বেশি মানে কি বেশিক্ষণ কন্ট্রাকশন হয়ে আছে, রক্ত পাচ্ছে না, সে বেশি ইনজেকশন করে দিচ্ছে, সে হার্ট নিজে রক্ত পাচ্ছে না। হুম, হার্ট যখন নিজে রক্ত না পাবে তখন তো হার্টে অ্যাটাক হয়ে যাবে, তখন তো হার্ট বুঝতে মানে পারছি। নিজেই পারতে পারবে না। তাহলে এখন বলেন আপনি নিজেই কোশ্চেনের অ্যান্সার আপনি পারেন না? প্রথম যখন বলছেন তখনই আমার লজ্জা লাগছে যে এই কথাটা ইজিলি বলা যেত। আন্দাজ মানে আমি না মানে সাহসী করতে পারলাম না, মানে এটা ইজিলি বললে এটা হয়ে যেত, মানে আন্দাজে বললে হয়ে যেত। আমি বলছি না যে এটা আমি মানতেই পারতেছি না আপনি পারেন না, কারণ আপনি খুব পারেন এটা। তাহলে আজকে থেকে এই কথাটা আমাদের যাতে মাথায় থাকে, আমরা ডায়াস্টলিক প্রেসার কারণ সব আমি এতটুকু জানতাম, কারণ আমি কার্ডিওলজিতে আমি ইচ্ছে করে মানে 7 দিনের জায়গায় আমি 1 মাস কাজ করছিলাম, মানে আমার ফ্রি টাইমে ওখানে যাইতাম কাজ করতে। তাহলে আমাকে বলতো রিমা বলো তো ডায়াস্টলিক বিপি কত বলো তো, আমি তখন এটা বলতাম। তা মানে ওটা যে আপনি যেটা বললেন যে লজ্জায় জিজ্ঞেস করতে পারেন না, কিন্তু আমি তখন অনেক ওভার ওয়ার্ক করতাম, এই জন্য আমি তখন ওরকম কোলেট করার মতো সময় পাই নাই হয়তো বা। আসলে আমি হচ্ছে ইচ্ছে করে বেশি কাজ করতাম, নিজের উপর নিজে যা যন্ত্রণা দিতাম আর কি। দিতেন। এটাই আর বুঝছি, কি। আমার আমার আগের দশা আর কি। আর এখনকার দশা একটু সিনিয়র হয়েছে তো ফেসবি, হ্যাঁ এটা হয়েছে, না এটা তো আমি এটা করবো জান, মানে এই টাইপের বুঝছেন। এখন যত সিনিয়র হবেন তত একটু ম্যাচুরিটি গ্রো করবে। আগে তো বোকা ছিলাম, গাধা ছিলাম, এই জন্য সবাই আদর করতো। কেন আদর করতো এখন বুঝি, কারণ কাজ করতাম এই জন্য আদর করতো। দুনিয়াতে সবাই মাগনা কাজ করাতে পারলে তো। আমার মেডিকেলে আমার বিশাল সুনাম, আমার সিআই আমরা এখনো বলে আপু 10 বছর আগে পাস করছেন এখনো আপনাদের কথা বলে, মানে যে ইন্টার্ন ছিল 2টা যমজ বোন। আচ্ছা আপনাদেরকে তো বলছি আমরা টুইন, তাই না? জি আপু। বলতো যে শিপু দীপু ওরা যে কাজ করছে, কারণ তখন গাধার মতো সবাই ইন্টারনেটে বাইরে গিয়ে ডিউটি করতো, আমাদেরকে ফালায় রেখে মা আমরা 2 বোন না সারাদিন ওয়ার্ডে, তো আমাদেরকে আদর করবে না তো কাকে আদর করবে বলেন? এটাই। তো সেটার জন্য আমি কখনোই শুনেন, সেটার জন্য না, গিলটি ফিল আলহামদুলিল্লাহ করার কিছু নাই আপু, অনেক হ্যাঁ, ভালো করছেন। এই যে আল্লাহ পাক আমাকে আলহামদুলিল্লাহ আমার ওইসব ফ্রেন্ডদের এখন ওরা মানে আমার স্টুডেন্ট, ইউ ক্যান্ট ইমাজিন যে ওরা আমাদের স্টুডেন্ট, ওরা বিসিএস এ চলে গেছে, ধুমায় ইনকাম করতে গেছে, কোনো পোস্ট গ্রাজুয়েশন হয়নি। সো আপনি লাইফে যেখানে যা সময় দিবেন সেখানে তা। এরকম এই যে আপনার কথাটা বলে আরেকটা কথা মনে পড়ে গেল, আমি স্কিনে কাজ করছি 1.5 মাস, মানে আমার হুম, স্কিন এত পছন্দ হয়েছিল যে আমি স্কিনে ক্যারিয়ার করবো। মানে এখন আমি গাইনি, মানে একজন গাইনি ডক্টর হতে যাচ্ছি, স্পেশালিস্ট হতে যাচ্ছি, মানে এফসিপিএস করে ফেলছি, কিন্তু লোকজন আমাকে ফোন দেয় স্কিনের জন্য, মানে এখনো স্কিনের জন্য আমাকে ফোন দেয়। কারণ ওই যে আপনি যে অনেকদিন কাজ করে আপনার একটা হ্যাঁ, ইয়ে ইভেন চলে যারা আসছে। জিপি করতেছে তারা আমাকে বলে তো নোটটা একটু ফটো মানে ছবি তুলে আমাকে পাঠাস তো। আমি বলছি না নোট কোথায় গেছে আমি জানি না, আমাকে দিব না এই জন্য, কারণ আমাকে খুব পচাইছে, এই জন্য আমি হিংসে করে দিব না। বুঝতে পারছি। এটাই আপু, এটাই হচ্ছে মেনলি পৃথিবীতে মেধা কখনোই আপনার হচ্ছে ফেলা যায় না, যেখানে সময় দিবেন সেটা আপনাকে সম্মান দিবে। দেখেন আমি ডিম আপুর কথা শুনতে শুনতে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা লিখে ফেলছি। ফার্স্ট কথা হচ্ছে 80-90 বিপি থাকলে মোটামুটি হার্ট ততক্ষণ পর্যন্ত ভালো। 110-এর উপরে চলে গেলে আমরা কনসার্ন হবো, 100-র উপরে গেলে আমরা কনসার্ন হয়ে যাই, কারণ ডায়াস্টলিক বিপি বেশি মানে হার্ট খারাপ। তো ডায়াস্টলিক বিপি ইজ সো মাচ হচ্ছে আপনার কি বলেন তো, যদি একটা হার্টের কন্ডিশন জানার জন্য একটা প্রেশার জানতে হবে, এটা কিন্তু আপনাদের আর্সিওলজি কোশ্চেন, এটা কিন্তু গল্প না, আর্সিওলজি কোশ্চেন কি ডায়াস্টলিক বিপি শেষ। এবার চলে আসেন আপু লেফট ভেন্ট্রিকুলার প্রেসার। দেখেন ডায়াস্টলিক বিপি 120, শুনেন ইন্টারন্যাশনাল বইগুলোতে ডায়াস্টলিক বিপি 120 লিখছে, আমাদের গাইটন জ্ঞানে কিন্তু ম্যাক্সিমাম 120 থেকে 130 লিখছে, যার কারণে আমরা কিন্তু বিপি বলি 120 বাই কত বলি, 80 বলি না? 120/80। হ্যাঁ হ্যাঁ, 120/80 মিলিমিটার অফ মার্কারি। সো এখন আরসিওজির জন্য 140 জানবেন, আর ডায়াস্টলিকটা 10। তারপর হচ্ছে পালমোনারি আর্টেরিয়াল প্রেসার ইম্পর্টেন্ট না, স্ট্রোক ভলিউম। আপু আজকে আমরা অনেকগুলো, আজকে দেখবেন প্রত্যেকটা লাইনে লাইনে আরসিওজির করতেন, প্রত্যেকটা লাইনে লাইনে আরসিওজির করতেন, এটা আরসিওজি লেখেন। স্ট্রোক ভলিউম মিনস আপু এটাও আপনাদের আসে, আপনাকে কি দেয়
ভলিউম ইজেক্টেড বাই দ্য ভেন্ট্রিকল ডিউরিং সিস্টেম। তাহলে এই যে আপনার হচ্ছে ভেন্ট্রিকল, এটা কতটুকু ইজেক্ট করছে ডিউরিং সিস্টোল, দ্যাট মিনস কন্ট্রাকশনে, দিস ইজ কল্ড স্ট্রোক ভলিউম। তাহলে এই যে এটাকে এতটুকু দিয়ে তারপরে বলবে এটার নাম কি, নিচে স্ট্রোক ভলিউম দিয়ে দিবে, নিচে হচ্ছে অ্যাট্রিয়াল প্রেসার দিয়ে দিবে, ভেন্ট্রিকুলার প্রেসার দিয়ে দিবে, কার্ডিয়াক আউটপুট দিয়ে দিবে। তার মানে তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে স্ট্রোক ভলিউম, এটা যাতে ভুল না হয়। তাহলে দেখেন ভলিউম, তাহলে ইন সিস্টোলিক ভলিউম, ইন ডায়াস্টোলিক ভলিউম। এই স্ট্রোক ভলিউম মানে সিস্টোলের ইন্ডে কতটুকু হচ্ছে ভলিউম থাকতেছে, সিস্টোল এবং ডায়াস্টোলের ইন্ডে কতটুকু ভলিউম থাকতেছে। এই দুইটা মাইনাস করলে দেখা যায় আপু ইন সিস্টোলিক ভলিউম হচ্ছে একটা মানুষের 120, ইন ডায়াস্টোলিক ভলিউম 40। তার মানে স্ট্রোক ভলিউম কত আপু? 80 ml। 80 হ্যাঁ 80। এখন আপু আপনাকে কখনো স্ট্রোক ভলিউম না দিয়ে বলবে একটা রোগীর ইন সিস্টোলিক মানে কন্ট্রাকশন, একদম ওরা তো এত সহজ করে দেয় না, কন্ট্রাকশন ভলিউম হচ্ছে 150 আর রিল্যাক্সেশন ভলিউম হচ্ছে আপনার হচ্ছে 40। তাহলে এখন বলো তো তাদের হচ্ছে কত ইয়ে আসবে, তাদের হচ্ছে এই স্ট্রোক ভলিউম কত কত 110। 110 তাহলে এটা বেশি না কম? বেশি না কম? বেশি। বেশি আর আপু। দেখেন আপনারা এটা কেন ধরছি, স্ট্রোক ভলিউম যার বেশি তার কার্ডিয়াক আউটপুট বেশি আসবে, কারণ কার্ডিয়াক আউটপুট মানে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। ইনফিনিটি স্টার আর্কিওলজি, এই পেজগুলো ছিঁড়ে কেটে খেয়ে ফেলবেন, কারণ এগুলা থেকে প্রতি লাইনে লাইনে কোশ্চেন আসছে। তাহলে আপনাকে এখন কি করবে জানেন, আপনাকে দিয়ে দিবে সিস্টোলিক ভলিউম, ডায়াস্টোলিক ভলিউম, আর দিয়ে দিবে হার্ট রেট, বলবে এবার তুমি কার্ডিয়াক আউটপুট বের করো। তো পারবেন না? বলেন পারবেন কিনা? প্রথমে ইন সিস্টোলিক ভলিউম থেকে এবং ইন ডায়াস্টোলিক ভলিউম থেকে স্ট্রোক ভলিউম বের করবেন, বের করার পরে ওটার সাথে হার্ট রেট গুণ করবেন, তারপরে কার্ডিয়াক আউটপুট বের করবেন। পরীক্ষা হলে পাজল হওয়ার কিছু নেই, বাচ্চাদের কোশ্চেন। ঠিক আছে? তাহলে কার্ডিয়াক আউটপুট মানে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। রেস্টিং কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট, আপনি বসে আছেন আমার মতে বকবক করা অবস্থায় না, রেস্টিং কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট হচ্ছে মেইলের 5.5, ফিমেইলের 4.5। মনে থাকে জানো, কিন্তু এটা পড়তে হবে না। কার্ডিয়াক ইন্ডেক্স কত, আমি যে লাইনগুলো দাগাইছি শুধু লাইনগুলো পড়বো। তাহলে আপু পরের পেজে যাই, হয়েছে সবার দাগানো হয়েছে? জি আপু। ওকে আপু, স্টার্লিং ল থেকে একটা লাইন আমরা পড়বো। একটা লাইন কি, ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শন টু লেন্থ অফ ফাইবার। অনেকটা ঠিক আমার মতো চিন্তা করেন, স্টার্লিং ল। আর আমি যদি এটা আবিষ্কার করতাম, আমি দিতাম এটা নাম আসমাস ল। কেন আসমাস ল দিতাম? আমার যতটুকু নলেজ ইনশাল্লাহ আমি আপনাকে ততটুকুই ডেলিভার করতে পারবো। তাহলে একটা আমার নলেজ যতটুকু, দ্যাট মিনস আমার নলেজের লেন্থ এতটুকু, তা আমি তো ততটুকুই আপনাকে ফোর্স অফ কন্ট্রাকশন দিতে পারবো না, এর বেশি দিতে পারবো? এর বেশি তো আর দিতে পারবো না। তো এটাই হচ্ছে আপনার স্টার্লিং ল। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু ফাইবার লেন্থ। এই লেন্থটা কতটুকু আপনার হচ্ছে চাপ দিবে সেটা তার লেন্থের উপরে ডিপেন্ড করবে না পুরা? বলেন, যখন একটা ফাইবারের এটা পরীক্ষায় আসে, ফোর্স অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু ফাইবার লেন্থ, এটা কোন লর মাধ্যমে আমরা বের করি? তাহলে একটা কার্ডিয়াক মাসেলের ফাইবারের কতটুকু ফোর্স অফ কন্ট্রাকশন দিবে সেটা মাসেল ফাইবারের লেন্থের উপরে ডিপেন্ড করে। দিস ইজ অল অ্যাবাউট স্টার্লিং ল। আমি আশা করি এটা আপনি বুঝতে পারছেন। ফাইবার লেন্থ ইজ প্রপোর্শনাল টু স্ট্রেচ অফ ভেন্ট্রিকুলার মাসেল। কোনো দরকার ভেন্ট্রিকুলার ডায়ালেটেশন নো নিড, শুধু এই একটা লাইন পড়াইছে, এই একটা লাইনই পড়বে। ভেনাস রিটার্ন বা প্রি লোড। আপু ভেনাস রিটার্ন মানে কি? আপনি চিন্তা করেন আপনার পা দিয়ে আস্তে আস্তে রক্তটা এসে কই পড়ে? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ, তাহলে রাইট অ্যাট্রিয়ামে যে পড়তেছে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেবা দিয়ে। এই সুপিরিয়র, আচ্ছা আমাকে বলেন তো সুপিরিয়র ভেনা কেবা কই থেকে আসে? এটা আপার লিম্ব থেকে আসবে, আপার ট্রাঙ্ক থেকে। গুড। থেকে ব্লাড নিয়ে আসবে রাইট অ্যাট্রিয়াম। আর লোয়ার ট্রাঙ্ক থেকে ইনফিরিয়র ভেনা। এই দুইটা মিলে আমার রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করবে। তাহলে আপু বলেন তো এই ভেনাস রিটার্নটাই হার্টের প্রি লোড না? যে আমি দুই সাইড থেকে, আপু শুনেন, এখন ইন্টারন্যাশনাল ডিগ্রি করতে গেছেন, ইনশাল্লাহ আমরা মিলেমিশে একসাথে সবাই রয়্যাল কলেজে যাব, তাই না? অন্তত আমরা তো হচ্ছে এই সার্টিফিকেটটা নিতে তো যাবো। তো মিলেমিশে যখন রয়্যাল কলেজে যাব তখন তো আমাদের নলেজের বিটটাও সেটা থাকা উচিত, কারণ আমাদের ব্ল্যাকিশদেরকে ওরা খুব পছন্দ করে, আমরা খুব স্টুডিয়াস। হ্যাঁ, আমরা আর ইন্ডিয়ান গুলা তো প্রচুর পড়ে। তাহলে দেখেন এরা হচ্ছে এই যে ভেনাস রিটার্নটা আসলো, এইটাই হচ্ছে প্রিলোড। এই প্রিলোডটা কার উপরে ডিপেন্ড করবে? এখন আপনি আমাকে বলেন তো, আপনার ইন্ট্রাথোরাসিক প্রেশারটা এত বেশি, আপনার কি লোডটা বেশি নিতে পারবে? হার্টের উপরে প্রেশার দিবে না? ইন্ট্রাথোরাসিক প্রেশার উপর ডিপেন্ড করবে। আপনার টোটাল ব্লাড ভলিউম কম হইলে প্রিলোড কম হবে, বেশি হইলে প্রিলোড বেশি হবে। গ্র্যাভিটির উপরে ডিপেন্ড করবে। আপনি যদি অনেক একটা আকাশচুম্বীর জায়গায় দাঁড়ায় থাকেন, আপনার কি বেশি প্রিলোড হবে? বুদ্ধি করে বলেন, হবে? কমে যাবে, হবে না। হ্যাঁ গুড। তারপর কাস মাসেলকে কি বলে? পেরিফেরাল হার্ট বলে না? বলেন কাস মাসেল কতটুকু পাম্প করে আপনাকে সুন্দর করে ব্লাডটা দিচ্ছে। এবং ভেনাস টোন কেমন? অনেক ভেন আছে ওই যে, আচ্ছা আমি শ্রদ্ধেয় দিলীপ স্যারের ক্লাস যদি কেউ করে থাকেন মনে রাখবেন, স্যার সবসময় বলতো মেন্দা বাচ্চা। মেন্দা বাচ্চা মানে কি? দেখবি কোনো বাচ্চা নড়ে তো নড়ে না, চড়ে তো চড়ে না, ভাত খাইতে ইচ্ছা করলে তো খাইলো, না খাইতে ইচ্ছা করলে না খাইলো, কিছুতেই তার কিছু যায় আসে না, এগুলাকে বলে মেন্দা বাচ্চা। মানে এই ভেনাস টোনটা সেই মেন্দা বাচ্চার মতো, যে টোন যদি ভালো থাকে
তাহলে আপনার ভেনাস রিটার্নটা প্রিলোডটা বেশি হবে। টোন যদি খারাপ থাকে তাহলে প্রিলোডটা কম হবে। আপু বুঝছেন কিনা? এখন দেখেন এই প্রিলোডটা হওয়ার পরে হার্ট কতটুকু রক্ত পেলো দেখেন। আফটার লোড ডিপেন্ড অন আর্টারিয়াল রেজিস্ট্যান্স। দেখি এখন আমাকে ভেনাসটা তো প্রিলোড হইলো, এরপর তো আর্টারি দিয়ে বের হয়, তাহলে আর্টারির প্রেসার বেশি হবে না কম হবে? আর্টারির প্রেসারের উপরে আমার আফটার লোড ডিপেন্ড করবে কিনা, এটা আমাকে মহন্ত আপু বলে। যে ডিপেন্ড করবে। এখন যদি রেজিস্ট্যান্স বেশি হয়ে যায় তখন ও চাপ দিয়ে থাকবে, তখন ও যেতে পারবে না, আপনার হ্যাঁ তখন হচ্ছে কমে যাবে। আর যদি হচ্ছে নর্মাল রিল্যাক্সেশন নর্মাল ফ্রিকোয়েন্সি থাকে, লো রেজিস্ট্যান্স থাকে, তখন আমার মানে ইজিলি বাটুতে প্লাস করতে পারবে, আফটার লোড তখন হচ্ছে রেগুলার বা নর্মাল থাকবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড, তখন আমার নর্মাল থাকে। তাহলে আপু আমরা যদি এই হার্টের এই কার্ডিওলজি গুলো ভালো করে বুঝে বুঝে পড়ি, তাহলে দেখেন আপনি কিন্তু পরীক্ষা হলে বুঝে বুঝে অ্যান্সার করতে পারবেন। তাহলে এটা আপনারা একবার শুধু একটু রিডিং দিবেন, যে এটা একটু মাথায় রাখবেন যাতে কার্ডিওলজি থেকে কখনো কোনো ঘুরায় পাচা কোশ্চেন দিলে যাতে অ্যান্সার করতে পারে। এবার চলে আসেন কার্ডিয়াক অটোনমিক কন্ট্রোল ইজ। এই কার্ডিয়াক অটোনমিক কন্ট্রোল আপু এখানে আমি কয়েকটা, আপনারা কিন্তু বাচ্চাকাল থেকে পড়ে আসছেন যে শর্ট টার্ম রেগুলেশন, ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন, লং টার্ম রেগুলেশন পড়ে আসছেন না? যে আপনার বডিতে সাডেন আপু একটা প্রেসার কমে গেল, সাডেন একটা প্রেসার কমে গেলে প্রেসার কি বাড়ানোর জন্য আপনি সাথে সাথে ওষুধ খান? আপনি বুঝেন? আপনি বুঝেন তো না। মাঝে মাঝে দেখবেন ঘাড় ব্যথা করে, ভালো ঘুম হচ্ছে না, বা হঠাৎ করে একটু ব্যাড নিউজ পেয়ে কেমন জানি লাগছে। সব ব্যাড নিউজে যে সবার প্রেসার বেড়ে যায় তা না। অনেকে দেখবেন ব্যাড নিউজে প্রেসার কমে যায়, অনেকে দেখবেন টেনশনে প্রেসার কমে যায়। সবার যে প্রেসার বাড়ে তা না। তো প্রেসার কমা প্রেসার বাড়া এই যে শর্ট টার্ম জায়গাগুলো, এগুলো বডি নিজেরা করে, এগুলোকে বলা হয় শর্ট টার্ম রেগুলেশন। সেই শর্ট টার্ম রেগুলেশনের জায়গাগুলি হচ্ছে আপু ব্যারো রিসেপ্টর। এই ব্যারো এবং কেমো রিসেপ্টর কোথায় থাকে আমাকে বলেন তো? ব্যারো এবং কেমো রিসেপ্টর কোথায় থাকে? ব্যারো হচ্ছে যে ক্যারোটিড সাইনাস আর নাভাটিকে। ক্যারোটিড সাইনাস আর সাইনাস বা ক্যারোটিড বডি, আর বডি। হচ্ছে অ্যারোটিক আর্ট যেটা এখানে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলেন আপু। আমাকে তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমাদের হচ্ছে ব্যারো রিসেপ্টর যেটা, এটা দুইটা লোকেশন, এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস আর একটা অ্যারোটিক আর্চ। যদি মেন বলেন তাহলে সেটা হচ্ছে অ্যারোটিক আর্চ। আর কেমো রিসেপ্টর? কেমো রিসেপ্টর যেটা, এটা তো হচ্ছে মেনলি ডিপেন্ড করে একই রকম, মানে ক্যারোটিড বডি অ্যারোটিক বডি, মানে মেনলি ওখানে পেরিফেরাল এবং সেন্ট্রাল কেমো রিসেপ্টর ছিল, যেটা দুটোকে একই লোকেশন বলা হয়। যে একটা হচ্ছে ক্যারোটিড বডি অ্যারোটিক বডি, সেন্ট্রালটা যখন বলবো তখন হচ্ছে এটা হচ্ছে উইদিন দা মেডুলা। ওই দিন দা মেডুলা। এখানে শুধু একটা কথা মনে রাখলেই হবে, দেখেন আমি তারপরে বাকিটা পড়াচ্ছি, ভালো করে দেখেন। কি ক্যারোটিড কি? ক্যারোটিড কি? সাইনাস। সাইনাস। এখন দেখেন এবং ভালো করে দেখেন, এটা লোকেটেড এট দ্য বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড, মনে থাকবে? বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড। আপু এই যে দেখেন এটা একটা ক্যারোটিড, এটা আপনাদের একটু দেখায়নি, এটা একটা ক্যারোটিড ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে আপু দেখেন দিস ইজ কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি। বাইরের দিকে বের হয়ে যায় এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর ভিতরের দিকে ঢুকে যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখান দিয়ে থাকে ভেগাস নার্ভ, আর এদিক দিয়ে থাকে জুগুলার ভেইন। জুগুলার ভেইন এই পুরোটাকে কি বলে? ক্যারোটিড শীথ বলে। এই ক্যারোটিড শীতের এই যে বাইফার্কেশন আপু, এই যে বাইফার্কেশন, যে এক্সটার্নাল ক্যারোটিডটা বাইরে চলে যায়, ইন্টারনাল ক্যারোটিডটা ভিতরে যে ঢুকে যায়, এই যে বাইফার্কেশনটা, এই বাইফার্কেশনটা, এই যে এই জায়গাটা, এই বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি, এই লোকেশনটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাসে আমাদের কি থাকে? এই যে আপনারা কি পড়েন তখন, কি বলতেছি? ব্যারো রিসেপ্টর। ঠিক আছে। এবং এইগুলা ইনারভেটেড হয়, এই যে আপনাদের এফসিপিএস এর কোশ্চেন, কোন নার্ভ দিয়ে, এর আগে পরীক্ষা আসছে এস দিয়ে এবং আরসিওজি, কোন নার্ভ দিয়ে সাপ্লাই পাবে? গ্লসোফারিঞ্জিয়াল ক্যারোটিড সাইনাস। গ্লসোফারিঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পাবে। ঠিক আছে। আচ্ছা এখন আসেন আপুরা, এই ব্যারো রিসেপ্টর এবং কেমো রিসেপ্টর, এই যে কার্ডিয়াক অটোনমি, এটা হচ্ছে কি কি দিয়ে সাপ্লাই পাবে? এই ব্যারো আর কেমো মানে কি? বি এ আর ও। এই আর মানে মনে রাখবেন, বি মানে ব্লাড প্রেশার, আর মানে রিডিউস। তাহলে ব্লাড প্রেশার রিডিউস করবে ব্যারো রিসেপ্টর। তাহলে আচ্ছা আমার ব্লাড প্রেশারটা কখন রিডিউস হবে? সাডেন একটা ট্রমা, সাডেন একটা যে কোনো কিছু কারণে আপনার হঠাৎ করে বডিতে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা বা সেকেন্ডের জন্য আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন ওই যে শর্ট টার্ম রেগুলেশন মানে অটো রেগুলেশন দিয়ে ব্যারো রিসেপ্টরটা দ্রুত আপনার ব্লাড প্রেশারটা কমায় ফেলবে, যেটা আপনি বুঝেও উঠতে পারেন। আপনার আম্মার ব্লাড প্রেশারটা অনেক বেশি, মানে গত 10 বছর ধরে আপনার আম্মা ফাইট করছে ব্যারো রিসেপ্টর আর কেমো রিসেপ্টরের সাথে। কেন? সেটা হচ্ছে ব্লাড প্রেশার আসলে অনেক বেড়ে যাচ্ছিল, কিন্তু সেগুলো ব্যারো রিসেপ্টর কমায় ফেলতেছিল। এখন এমন একটা কন্ডিশনে চলে আসছে যে ব্যারো রিসেপ্টর আর পাচ্ছে না, ব্লাড প্রেশার বেড়েই যাচ্ছে। তখন গিয়ে আপনি তার সিস্টেমিক ব্লাড প্রেশারে পান। যখন বডি সব অটো ইমিউনজেনিক্স ফেল হয়, তখন যা দেখা যায় আপনার মায়ের প্রেশার মাপছেন, দেখেন যে 140 বা 150 160 বাই 110 বা 182। বুঝতে পারছেন আপনারা? তাহলে ব্যারো রিসেপ্টর শেষ। তাহলে ব্লাড প্রেশার রিডিউস করবে কে? ব্যারো রিসেপ্টর। তাহলে ব্লাড প্রেশার বেড়ে গেলে কাজ করবে কে? কেমো ব্যারো রিসেপ্টর। রিসেপ্টর আপু। আবার কেমো আসছে, আরেকজন কেমো আসছে।
কেমো তো আজকে সারাদিনে এখনো বলিই নাই। ব্লাড প্রেশার বেড়ে গেলে কাজ করবে কে? এই যে বুদ্ধি মানে ব্যারো রিসেপ্টর আপু রিডিউস করবে আপু। হ্যাঁ রিডিউস করবে শেষ। আর কেমো রিসেপ্টরের মেইন কাজ কি? কমে গেলে বাড়াবে। বাড়াবে। তাহলে কেমোতে আমি ওইভাবে মনে রাখতাম, আমি একটা মনে রাখতাম বাবা, আর এটা আমার থিওরি, এটা হচ্ছে দীপাস থিওরি। শুনেন, এই এত বছর স্টুডেন্ট পড়ায় জীবনে একটা থিওরি আবিষ্কার করতে পারেনি, আজকে থেকে আপনারা মনে রাখবেন যে দীপু আপুর জীবনে একটা থিওরি আছে। থাক সহজ জিনিস, তাও মনে রাখেন যে দীপু আপু বলছে যে ব্যারো রিসেপ্টর মানে কি ব্লাড প্রেশার, ব্যারো ব্লাড প্রেশার কমাবে, মানে বিপি বেড়ে গেলে কমাবে। এটা আগের কোনো লোক আবিষ্কার করছে, সমস্যা নাই, কিন্তু এটা মনে থাকে না। এই জন্য ব্লাড প্রেশার বেড়ে গেলে কমাবে কে? ব্যারো রিসেপ্টর। আর ব্লাড প্রেশার হঠাৎ করে আপনার বডিতে কমে গেল, তাহলে বাড়াবে কে? কেমো রিসেপ্টর। কেমো কেমো রিসেপ্টর। রিসেপ্টর আপু। তাহলে একটা মনে রাখবেন, ব্যারো রিসেপ্টরটা সহজে মনে রাখবেন, বাকি সব কেমো রিসেপ্টর শেষ। এখন এইটাই আপনার ডিফারেন্ট টাইপ, এই যে টাইপ 2 আছে, তারপর ফ্লোর অফ ফোর্থ ভেন্ট্রিকলে আছে, এগুলো আপু অতটা আপনার হচ্ছে এখন পর্যন্ত আমি দেখিনি, এইটাই বারবার আসছে যেটা আসছে। ঠিক আছে, কেমো রিসেপ্টর দেখেন কোথায় থাকে দেখেন তো, ক্যারোটিড বডিতে থাকে, ওই সেই বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি। দেখেন পিএইচ বাইকার্বনেট এবং অক্সিজেন দিয়ে সে সেন্সিটিভ হয়। এবং সেন্ট্রাল যে কেমোরিসেপ্টরটা আছে, একটু আগে কিন্তু রিমা আমন্তাকে বলছিল যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর সেম, শুধুমাত্র সি, সেন্ট্রালটা কাকে দিয়ে সেন্সিটিভ হবে? কাকে দিয়ে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দিয়ে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে আপু। শেষ। একটু কি ব্যারো রিসেপ্টর আর কেমোরিসেপ্টর থেকে পড়বেন, এক্সট্রা পড়া দরকার। এরপর চলে আসেন আপু করোনারি সার্কুলেশন। আপনার হার্ট, আপনার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেটের যত পার্সেন্ট আসবে তত পার্সেন্ট হচ্ছে রিসিভ, মানে তত পার্সেন্ট 60 থেকে 5% থেকে রিসিভ করবে। তাহলে আপনার এই স্ট্রোক ভলিউম আর হার্ট রেট মানে কার্ডিয়াক আউটপুট, এই দুইটার কখনো যদি এইটার মান এবং এইটার মান দিয়ে দেওয়ার পরে আপনাকে বলে মনে করেন আপু 100% আসছে, 100 আসছে অ্যান্সার, তাহলে এটার 4 থেকে 5% কি হবে? তার করোনারি সার্কুলেশন হবে, মনে থাকবে? আচ্ছা, করোনারি ফ্লো হচ্ছে 8 ml per minute at রেস্টে, আর গ্রেটেস্ট হয় ডায়াস্টোলে। করোনারি সার্কুলেশনটা মনে রাখতে হবে, করোনারি সার্কুলেশন ডায়াস্টোলে বাড়ে। মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন আপু, এটা ওই দিন একটা আপু আমাকে বলছে, আপু আমি এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারিনি, ফাউন্ডেশন আছে। বলেন তো মায়োকার্ডিয়াম কতটুকু অক্সিজেন খাবে নিচে বাঁচার জন্য? সেটা 8 ml per 100 গ্রাম অফ টিস্যু। এটা আপনার বুঝতে সমস্যা কি? মায়োকার্ডিয়াল টিস্যুতে 100 গ্রাম টিস্যুর জন্য 8 ml আপনার অক্সিজেন লাগবে, বুঝছেন কিনা? হ্যাঁ। তাহলে আমি যদি বলি 500 মায়োকার্ডিয়াল টিস্যু কেটে নিয়ে আসলাম, এখন তার অক্সিজেন কনজাম্পশন বলেন তো কতটুকু? 40 ml। 40 ml। সহজ না? 40। হ্যাঁ। সহজ না? জি আপু ম্যাথ করে। হ্যাঁ ম্যাম। এরপর চলে আসেন ব্লাড ভেসেল। আপু ব্লাড ভেসেলে একটু দেখবো আপু। কোনটা? হ্যাঁ আপু এটা আপু এক্সেল। আচ্ছা, এখন বলেন, বাচ্চাকাল থেকে পড়ে আসছি ব্লাড ভেসেল, আর্টারি, ভেইন, নার্ভ। আপু এই হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে আপনার টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, মাঝখানেটা মিডিয়া, আর একদম ভিতরেটা হচ্ছে ইনটিমা। এখন এই যে অ্যাডভেন্টিসিয়াটা এইটা, আর এই যে মাঝখানেটা হচ্ছে মিডিয়াটা, এই মাঝখানের মিডিয়া লেয়ারটা আপু আর্টারির ক্ষেত্রে ঠিক থাকে আর্টারির ক্ষেত্রে ঠিক থাকে। কারণ কি? আর্টারির ওয়ালটা তো মোটা হইতে হয়, কারণ বেশি ফোর্সে সারা বডিতে ব্লাড দিতে হয়, এই জন্য টিউনিকা মিডিয়াটা আর্টারির ক্ষেত্রে ঠিক থাকে। আর এই যে একটা ভেইন, এই যে দেখেন টর্সাস, একটা ভেইন কি টর্সাস থাকে, এই ভেইনের যে বাহিরের অ্যাডভেন্টিসিয়া লেয়ারটা আছে সেটা হচ্ছে ঠিক থাকে। কারণ কি আপু জানেন, আল্লাহ পাকের খেলাটা দেখেন, ভেইনটাতে এমনি বেচারা থিন, তো আল্লাহ পাক চিন্তা করছে বাইরে থেকে যদি কোনো ফোর্স লাগে, ওর বাহিরের লেয়ারটাকে আমি একটু ঠিক বানায় দিই, যাতে বাইরে থেকে ফোর্সের সাথে সাথে রাপচার না হয়ে যায়। এই জন্য ভেইনের বাহিরের লেয়ারটা ঠিক থাকে। আর্টারিতে এমনি মোটা তাজা জিনিস, লুমেনটা মোটা, তাহলে তার হচ্ছে মিডিয়া মাসেল লেয়ারটা ঠিক থাকে। আপু বুঝছেন? জি। জি আপু। টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তাহলে দেখেন আমি বাহিরের লেয়ার বলছি কার ঠিক? ভেন। দেখেন তো মিডিয়া লেয়ারটা বলছি কার ঠিক? আর্টারি। এবং কনসিস্ট অফ স্মুথ মাসেল। আমরা জানি না এগুলা কি স্মুথ মাসেল থাকে আপু? এবং ভেইনস হ্যাভ ভালভ। আমাকে বলেন তো, তাহলে কফি খাওয়াবো এখন, বলেন তো কোন ভেইনে ভালভ থাকে না? সুপিরিয়র ভেনা কাভা। গুড। আর আপু সুপিরিয়র ভেনা কাভাতে তো তারপর পালমোনারি ভেন গুড। আর পালমোনারি ভেন থাকে না। হ্যাঁ পোর্টাল আমি ভেন। আচ্ছা, আর অ্যাজাইগাস ভেন তো থাকে না। অ্যাজাইগাস ভেনও তো থাকে না। আর আর আরো হ্যাঁ বুঝিনি, বলেন। পোর্টাল ভেনে থাকে না, পোর্টাল ভেন। পোর্টাল ভেন তো বলছি বলছি। তো পোর্টাল ভেইন। দেখেন 4টা জিনিস পাইলাম, সুপিরিয়র ভেনা কেভা, তারপর এটা কি বলেন?
পালমোনারি ভেন, পোর্টাল Okay. ভেন, হাইডাইগাস ভেন। টোটাল ব্রেন আমি এখন একটা পচা এক্সামিনার হয়ে গেছি যে একটাতেই খুশি না, শুধু আর আর করতেছে। কারণ আমি মেনটা জিজ্ঞেস করছি এই জন্য, আমাদের ব্রেইনের ভেনকে কি বলে? সার্কেল অফ হুইলস। ওটা তো ব্রেইনের আপনার হচ্ছে এই সার্কুলেশন। আমি বলছি করোনারি সাইনাস আপু। ও করোনারি সাইনাস। ব্রেইনের ভেনকে সাইনাস বলে, ক্যাভার্নাস সাইনাস বলি না আমরা? আচ্ছা, ব্রেইনের ভেনকে সাইনাস বলে। মনে রাখবেন, ব্রেইনে ভালভ আছে কি নাই বলেন? না তো আপু। ক্যাভার্নাস ভেনের Cavernous sinus ওখানে তো এরকম কিছু ছিল না, ভালভ নাই মনে হয়, মেবি। ক্যাভার্নাস সাইনাস। এখন দেখেন এই যে ইনিশারি ভেন করেন না, ইনিশারি ভেন ব্রেইনে জি আপু, ওই যে ভালভলেস হওয়ার কারণে ইনফেকশন ছড়ায় যায়। ছোটবেলায় একটা জিনিস আমাদেরকে ফুটোলজি পড়ানোর সময় একটা জিনিস পড়াইতো, কিছু পারো আর না পারো সব ফুটোলজি দিয়ে বলে দিবা যে ইনিশারি ভেন যায়, পড়াইতো না? আমি জানি না আপনারা করছেন কিনা। এখন দেখেন, এবার আসেন, এবার মজার পড়ানোটা পড়াই। ব্রেইনে আপু আমাদের ইনিশারি ভেনটা, সরি ব্রেইনের সাইনাসে আপনার ভালভ থাকে না, যার কারণে দেখেন আপনার যখন একটা ইনফেকশন হয় আপু, ওই ইনফেকশনের কারণে আপনার খুব দ্রুত যখন মেনিনজাইটিস হয়ে যায়, তখন কিন্তু যদি ভালো ট্রিটমেন্ট না পায় এনকেফালাইটিস হয়ে বাচ্চা রোগীটা মারা যায়। কারণ ভেইনের কাজ হচ্ছে, সে যত খারাপ জিনিস আসবে, অর্গানিজম আসবে, সে তার ভালভ দিয়ে এভাবে করে ধাক্কা দিয়ে সব ফেলে দিবে, অথবা সে বাধা দিবে, যেতে দিবে না। এখন যেটা ভালভলেস, তাহলে ওইখানে ইনফেকশনটা বেশি ঢুকবে না আপু? বেশি হবে না ইনফেকশন? বলেন। জি আপু, কারণ সেফগার্ডিংটা তো থাকছে না আপু তখন। হ্যাঁ, সেফ গার্ডিংটা থাকছে না। তাহলে দেখেন আজকে আপনারা কত কিছু শিখলেন। অনেকেরই এটা জানা নাই, সুপিরিয়র ভেনাকে বা পালমোনারি ভেন, পোর্টাল ভেন, অ্যাজাইগাস ভেন, ক্যাভার্নাস সাইনাস, ইনিশারি ভেন, এগুলোতে কখনোই ভেন আপনার ভালভ থাকে না। কেন এগুলা না থাকার কারণে যে মেনিনজাইটিস, হঠাৎ করে আপনাকে একটা ইয়ে দিবে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এটা কোন কারণে? একটা অ্যানাটমি থেকে প্রশ্ন দিয়ে দিল, দেয়ার ইজ নো ভালভ ইন সাইনাস অফ দ্য ব্রেইন, এইভাবে করে লেখা থাকে। ঠিক আছে, তাহলে দেখেন, আর এই যে ব্লাড ভেসেল, এগুলাতে ভালভ থাকে। ঠিক আছে, আর ক্যাপিলারিতে একটা সিঙ্গেল এন্ডোথেলিয়াল লেয়ার থাকে, সেই টিউনিকা ইন্টিমাতে। এটাকে কি বলে? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। সারা জীবন পড়ে আসছেন না ক্যাপিলারি এন্ডোথেলিয়াম? পড়ছেন কিনা? জি আপু। ক্যাপিলারি কি জিনিস? আর্টারি আসলো, ভেইন আসলো, এই জায়গাতে। এখন আর্টারিতেও 3টা লেয়ার থাকে, ভেইনেও 3টা লেয়ার থাকে, কিন্তু এই যে ক্যাপিলারিতে শুধু ভিতরের লেয়ারটা থাকে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম থাকে। মনে থাকবে? ফ্ল্যাশ এন্ড ব্লাড প্রেশার। দেখেন আপু, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই যে হার্ট, এই যে এখান থেকে যে সারা বডিতে ব্লাড যাচ্ছে, এই ব্লাডের রেজিস্ট্যান্স কতটুকু ইনটু কার্ডিয়াক আউটপুট। কিন্তু দুষ্টুগুলো কি করবে? কার্ডিয়াক আউটপুট দিবে না, দিয়ে রাখবে কি জানেন আপনাকে? ইন সিস্টোলিক ভলিউম, ইন ডায়াস্টোলিক ভলিউম। বলেন তো এটা থেকে কতগুলো কাজ? এটা থেকে প্রথমে স্ট্রোক ভলিউম বের করতে হবে, তারপর স্ট্রোক ভলিউমের সাথে হার্ট রেট গুণ করতে হবে, তারপর কার্ডিয়াক আউটপুট বের করতে হবে, তারপর কার্ডিয়াক আউটপুটের সাথে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স গুণ করতে হবে, তারপর ব্লাড প্রেশার করতে হবে। বুঝছেন? এগুলা নোট করে ফেলবেন। আমার জন্য একটা খাতা আছে না? আমি বলছি না, আমার জন্য একটা খাতা বানাইতে। জি আপু। ঠিক আছে, ওই খাতাটার নাম আমার নামে করবেন, দীপু আপুর খাতা। ঠিক আছে? জি আপু। ঠিক আছে, এখন দেখেন, তাহলে ব্লাড প্রেশার মানে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনটু কার্ডিয়াক আউটপুট। এটা আরসিওজির কোশ্চেন আপু। ব্লাড প্রেশারটা ডিপেন্ড করবে ভলিউম, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, লেন্থ, ডায়ামিটার, হরমোন। স্বাভাবিক, ভলিউম বেশি হবে, বেশি বেশি যাবে, বিপি বেশি হবে। ভিসকোসিটি মানে কি? সেটার মধ্যে সলিউটস কতটুকু, সলভেন্ট কত, মানে আপনার ওয়াটার কতটুকু, এটার উপরে ডিপেন্ড করবে। তারপরে আপু দেখেন, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা কোথায় পড়ছি? এটা কি অ্যানজিওটেনসিন 1 কে 2 করে, নাকি 2 কে, মানে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 করে। হ্যাঁ, টেনসিনোজেন থেকে 1 করে নাকি 1 থেকে 2 করে? তার মানে 1 থেকে 2 করবে। আচ্ছা, এই 1 থেকে 2 করার সাথে সাথে 2 এর কাজ কি? ভেসোকনস্ট্রিকশন না? ভ্যাসোকনস্ট্রিক্টর। হ্যাঁ, তার মানে কি? সে ব্লাড প্রেশার বাড়ায়া দিবে। দ্যাটস ওয়াই এসিই ইনহিবিটর আমাদের প্রেগন্যান্সিতে দেওয়া হয় না। এরপর দেখেন, এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এখন বলেন তো, অ্যান্টি ডায়ুরেসিস হতে দিচ্ছে না, বেশি বেশি অ্যাবজর্পশন হতে যাচ্ছে, তাহলে কিডনি থেকে আপনার হচ্ছে ফ্লুইডটা রয়ে যাচ্ছে নাকি হচ্ছে বের হয়ে যাচ্ছে? রয়ে যাচ্ছে। রয়ে যাচ্ছে। অ্যাড্রেনালিন ব্লাড প্রেশার বাড়াবে নাকি কমাবে? বাড়াবে। বাড়াবে। আর নর অ্যাড্রেনালিন কি করে? কমায়, তাই তো? কমাবে। জি। এখন আপনি দেখেন, এই সব কিছু আপনার ব্লাড প্রেশারের উপরে কোন কোন হরমোনের রোল আছে, কোন কোন ফ্যাক্টরের রোল আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে অ্যানজিওটেনসিন অনেক হরমোনেরই রোল আছে, তারপর আমরা এগুলো পড়বো, অ্যানজিওটেনসিনোজেন, কনভার্টিং এনজাইম, এডিএইচ এবং অ্যাড্রেনালিন। ওকে ওকে। এই যে আরেকটা আরসিওজি কোশ্চেন, আগে আরসিওজি লেখেন, তারপরে আমার সময় এই কোশ্চেন আসে। আরসিওজি সিরিয়াস থেকে যে কোশ্চেন গুলো আসে, মজার কোশ্চেন আসে, আপনাকে কোনো ভেজাইলা কোশ্চেন করেন। তাহলে দেখেন আপু, এখন মেইন আর্টারিয়াল প্রেশার বাড়ি করবো। মেইন আর্টারিয়াল প্রেশার বাড়ি করতে হলে শুধুমাত্র সিস্টোলিক প্রেশার লাগে আর ডায়াস্টোলিক প্রেশার লাগে। এখন আপনাকে কি করবে? সিস্টোলিক প্রেশার দিয়ে রাখবে 180, ডায়াস্টোলিক প্রেশার দিয়ে রাখবে 110। তাহলে দুইটাকে আপনি বিয়োগ করেন, কত আসে? 110 থেকে 180 ইয়ে করলে 70।
তাহলে দেখেন তো ডায়াস্টোলিক পাইছেন 110 প্লাস 1/3 ইনটু আপনার হচ্ছে কি বলেন, সিস্টোলিক আর ডায়াস্টোলিকের গুণ কত আসছে? 70. 70। তাহলে এবার আপনি হচ্ছে এই জিনিসটাকে এবার আপনি হিসাব করেন। এই হিসাব করে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। তাহলে এই কোশ্চেনটা এইভাবে পুরো সূত্রটা তুলে দিতে পারে যে ডিফারেন্ট সূত্রগুলো দিবে কোনটা সঠিক, অথবা আপনাকে সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারের ভলিউম দিয়ে দিবে, আপনাকে মিন আর্টারিয়াল প্রেশার বসতে হবে। তাহলে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেশার ইকুয়াল টু হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। মনে থাকবে? ওকে, এবার চলে আসেন সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টর। এটা নিউরোজেনিকের উপরে ডিপেন্ড করে, স্বাভাবিক। আচ্ছা বলেন তো, হাইড্রোজেন আয়ন একটা অ্যাসিড, এখন এটা আমরা পড়ছি না যে আমি জানি না, একটা ট্রায়াড মনে রাখেন, হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, হাইপারক্যাপনিয়া, এটা একটা ট্রায়াড, হ্যাঁ, হাইপারক্যাপনিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, এই তিনটা জিনিস আবারও বলছি। হাইপোক্সিয়া যেখানে অক্সিজেন কমে যাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, যেখানে অক্সিজেন কমে যাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তাহলে অক্সিজেন কমে যাওয়া মানে সেখানে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে কি করবে দেখেন, সেখানেই আপনার সবকিছু রেসপন্স শুরু করে দিবে। তাহলে মেটাবলিক জিনিস কি দেখেন, এই যে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন আয়ন, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা হচ্ছে মেইন, সাথে পটাশিয়াম। এবং এই যে আপনার এই রেজিস্ট্যান্স গুলো কার উপরে ডিপেন্ড করে, বিভিন্ন আপনার হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, ক্যাটেকোলামাইন্স, এটা মুখস্থ করা দরকার, শুধু বেসিকের জন্য এটা একটা দেখলাম। ব্লাড ফ্লো যার উপরে ডিপেন্ড করে তাকে বলা হয় পয়সিলাস ল। ব্লাড ফ্লো যার উপরে ডিপেন্ড করে তাকে বলা হয় পয়সিলাস ল। এই পয়সিলাস ল মানে আপনি এটা মনে রাখবেন, পয়সিলাস মানে পি ইন্টু আর বাই ভি ইন্টু এল। তাহলে পি আর বাই ভি এল। তাহলে পি আর মানে হচ্ছে প্রেশার, আর মানে রেডিয়াস, ভি মানে ভিসকোসিটি, এল মানে লেন্থ। তাহলে আপু আমি যদি পয়সিলাস ল আপনাকে বলি, আপু পয়সিলাস লটা কি জিনিস, আপনি কি বলবেন বলেন তো? প্রেশার ইনটু রেডিয়াস বাই ভিসকোসিটি এন্ড লেন্থ। হ্যাঁ, সবার কাছে বলতে আপু পয়সিলাস ল, এখানে কিন্তু ট লেখা, হ্যাঁ এখানে বানান ভুল আছে। সবার কাছে বলতে আপু পয়সিলাস ল হচ্ছে এমন একটা ল যেটা যেটা ইউজ করি আমরা ব্লাড ফ্লোর ক্ষেত্রে। ব্লাড ফ্লোটা কিসের উপরে ডিপেন্ড করবে, এটা হচ্ছে প্রেশার ইন্টু রেডিয়াস বাই ভিসকোসিটি বাই লেন্থ। এখন এটাকে কোনোভাবে আপনাদের দিতে পারে যে ভিসকোসিটি বেড়ে গেলে ব্লাড প্রেশার কমে যায়, এটা ট্রু, অথবা ভিসকোসিটি বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা ট্রু। মানে এই লেন্থ থেকে এভাবে করে দিতে পারে, মনে থাকবে আপু? শেষ। আচ্ছা এখন আমাকে বলেন তো আপু, আমি আপনাদেরকে দেখেন কত জটিল প্রশ্ন বিসিপিএস এ করে, আপনাদেরও এটা আশ্চর্যের জন্য জেনে রাখেন, কারণ আপনারা অনেকেই এফসিপিএস পরীক্ষা দিবেন। এই জন্য কিন্তু মাস্টারজির কোচিং করলে অনেকে দ্রুত এফসিপিএস হয়ে যায়, কারণ যে এসবিএ গুলো ধরে ফেলতে পারে। দেখেন প্রেগনেন্সিতে বলেন হেমাটোক্রিট বাড়ে না কমে, এটা যে বলতে পারবে আমি তাকে কিন্তু কফি কমে খাওয়াবো। কমে 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 কমবে। রিমা আপু বলছে কমে যায় আপু। কফি কেন খাবো, ঢেলে দেই। হ্যাঁ ঢেলে দিয়েছেন, খেয়ে ফেলছি। হ্যাঁ ঠিক আছে। প্রেগনেন্সিতে নর্মালি 38% হেমাটোক্রিট আপনার আমার আছে, যখনই আমি প্রেগনেন্ট হব তখন আমার 32% হয়ে যায়। তাহলে কমছে না বাড়ছে? কমছে। আপনার কোশ্চেনটা কিভাবে করছে দেখেন, ভিসকোসিটি প্রেগনেন্সিতে বাড়ে, ভিসকোসিটি ইনক্রিজ when hematocrit greater than 45%। তার মানে কি প্রেগনেন্সিতে তো আসলে ভিসকোসিটি কি কি হয়, কমে যায়, থিন কমবে, হয়ে যায়, কমবে, দেখছেন? হিমোডাইলেশন থাকে। ওকে, এবার চলে আসেন ব্লাড কম্পোজড অফ বাচ্চাকালের পড়া 55% পানি আর রেড ব্লাড সেল 45%। তিনটা জিনিস থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। এইটাকে একদম মুখস্থ করে গিলে খেয়ে ফেলবেন। এটা আমি মানে এখানে শুধু মেইন বইয়ে আরবিসি ছিল, আমি বাকি দুটো অ্যাড করে দিছি যাতে আপনারা মনে রাখতে পারেন। ইনফিনিটি স্টার এটা আরসিওজির কোশ্চেন, এবং এটা কই থেকে আসে, ব্লাড সেল গুলি স্টেম সেল থেকে আসে, এটা আরসিওজির কোশ্চেন। আরবিসির লাইফ স্প্যান 120, এটা পরীক্ষায় আসছে, আর ডাব্লিউবিসি আসছে 2 থেকে 5 দিন, আর প্লাটিলেট 5 থেকে 9 দিন। ইনফিনিটি স্টার আমি আপনাদেরকে বলছি আমার সাবজেক্টটা হচ্ছে পার্সেন্টেজ নালে কোনো ভ্যালু, সো এগুলা ভালো করে পড়বেন, এগুলা থেকে প্রশ্ন আসে। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আপু এটা আমি কিছু মানে অনলাইন কোশ্চেন থেকে আপনাদের এই শীটে কোশ্চেন দিয়েছি, কিন্তু আরসিওজিতে কিন্তু এভাবে করে নিউট্রোফিলের কবে, ইওসিনোফিল কবে, বেসোফিল কবে, এভাবে আসেনি কিন্তু আপু। হ্যাঁ, আপনাদের এখানে কোশ্চেনে আছে, ওটাই মুখস্থ করে ফেলবেন। ইরিথ্রোসাইট আমরা জানি এটা একটা বাইকনকেভ, এই যে বাইকনকেভ ডিস্ক, এটা আমরা জানি, এবং এটার কোনো নিউক্লিয়াস থাকে না, এটাও আমরা জানি। এবং লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, এটাও আমরা জানি, এবং কন্টেন্ট করে কি হিমোগ্লোবিন। কি কন্টেন্ট করে? হিমোগ্লোবিন। ব্লাড গ্রুপস ভালো করে দেখেন, ব্লাড গ্রুপস ভালো করে দেখেন, ব্লাড গ্রুপস। আপু আমরা জানি যে আমাদের কিছু মেজর ব্লাড গ্রুপস থাকে, তার মধ্যে এ আছে, বি আছে, এ বি আছে, ও আছে, এই জন্য বলছে 4টা গ্রুপের। এবং 80% ক্ষেত্রে এই RH পজিটিভ মানে বি পজিটিভ, এ পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, এই সব কিছু হচ্ছে আপনার 80%, মানে পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত 80%।
কিছু আপু আদার ব্লাড গ্রুপ থাকে, যেমন কেলকেন, লিওনিস্টেইন, এই যে কেলকেন, লিওনিস্টেইন, অনেক ব্লাড গ্রুপ থাকে। আচ্ছা, আমি এবার রিমা আপু, রেজনা আপু, অন্তরা আপু, এই তিনজন তো আমাকে বেশি রেসপন্স করে, বাকিদেরকেও বলছি, বাকিরা তো কথা বলে না, শুধু পড়াশোনা করে। তাসলিমা আপু কিন্তু অনেক পড়াশোনা করে, আমি একটা হিডেন জিনিস বলে দিচ্ছি। তাসলিমা আপুকে বলবে না আপনাদের সাথে বেশি বেশি করে রেসপন্স করতে, ঠিক আছে? আমাকে বলেন, এটা আরসিওজি থেকেই জানা, আরসিওজি ডিফারেন্ট টক গুলাতে আসছে পার্ট 2 তে। বলেন তো, একটা সময় আমরা বলতাম যে আপনাদের ব্লাডের, যদি আপনারা হচ্ছে এই আপনার সিজার হচ্ছে অথবা আপনার রুটিনুটি হচ্ছে, আপনার বাবা মা ভাই বোনের মধ্যে রক্ত দেওয়াটা সবচেয়ে ভালো। আর এখন রিসেন্ট আরসিওজি অথবা গ্রিন টপ অথবা অ্যাশরে গাইডলাইনে বলে কোনোভাবেই ফার্স্ট অর্ডার রিলেটিভদের ব্লাড দেওয়া যাবে না। কেন? রিজেকশন হয়। ইমিউনোজেনিসিটির জন্য, মানে ইমিউনোজেনিক যেহেতু। এটা বলেছেন ইমিউনোজেনিক। আমি যেটা শুনতে চাইছি, আমি যেটা শুনতে থাকতে পারে বা জেনেটিক কোনো ডিসঅর্ডারের জন্য আপু ইদানিং আচ্ছা, গাইডলাইন। ডিসঅর্ডার, ওকে, দুইজন। আর কেউ আছেন? আমি আমি কিন্তু এখন এই যে দেখেন, এখন আমি এক্সামিনারের ফিল বুঝি, পরীক্ষার হলে যে কত কোশ্চেন বলে, কিন্তু আমার মনে কি লুকায়িত আছে এটা কিন্তু আপনারা কেউ বলছেন না, ঠিক আছে? এটা আর কি বলবেন? লোপা আপু আছে? লোপাপু হচ্ছে আমার মেডিকেলের সিনিয়র সবচেয়ে লক্ষ্মী আপু, এটা জানেন? ও খুবই লক্ষ্মী একটা মানুষ, আমার সিনিয়র। আচ্ছা, আর হচ্ছে আর কি আছে? সুমন আপু আছে? সুমন আপু বলবে? আপুরা তো রেসপন্স করে না। আমি কিন্তু আপু, অন্য আপুরা প্লিজ আপনারা রাগ করেন না, যারা বেশি রেসপন্স করে আমার ওদের কথা মুখস্থ হয়ে যায়। আর আমি আরেকটা কথা বলে দিই, আজকে আমরা ক্লাসের শুরুতে বা মাঝখানে একটু গল্প সল্প করছি, যারা পরে রেকর্ডেড শুনবেন এটাকে অন্য সেন্সে নিবেন না। এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক পড়া হয়, হ্যাঁ? তো ক্লাসের মধ্যে আমি তো আপনাদেরকে পড়া শেষ করেই যাব, মানে এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে? অনেক গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন ছাড়া তো আর কিছু দেখতেছি না। গুড, এই কথাটাই Request শুনতে process. চাচ্ছি। আমি তো এই কথা, এটা কি তাসলিমা আপু বলছে? না, এটা আমি বলেছি। হ্যাঁ, রিমা আপু, হ্যাঁ, মানে ঠিক এটাই আছে। তো ইমিউনোজেনিসিটি, মানে তো গ্রাফ ভার্সেস হোস্ট Immunogenicity, হ্যাঁ আপু, এটা ফার্স্টে বলছি রিঅ্যাকশন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আপু দেখেন, রিঅ্যাকশন। এই কথাটা আপনি দুইটা কথা বলবেন যে ম্যাডাম, আমাদের তো আসলে হচ্ছে মেজর 4টা গ্রুপের রক্ত, কিন্তু কিছু মাইনর ব্লাড গ্রুপের রক্ত থাকে। এখন ওই আমার জিনে মানে আমার আত্মীয় স্বজনের জিনে ওই মাইনর গ্রুপের রক্তের সাথে কোনো আপনার হচ্ছে গ্রাফট ভার্সাস হোস্ট রিঅ্যাকশন হবে কিনা এটা তো আমি জানি না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আপনার আপনার ফার্স্ট রিলেটিভদের থেকে কোনো রক্ত নেই না। একটা জিনিস দেখেন আপু, মেডিকেল সায়েন্সটা কতটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যে আমি মেডিকেলে পড়তেই জানতাম যে ফার্স্ট ইয়ার মানে আমার বোন ভাইকে, এবং আমি নিজে, আমার বড় বোনের সিজার হয়েছে, আমার বড় ভাই রক্ত দিয়েছে। আর সেই মানুষটাই আমি আজকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, এখন আমাকে সব গাইডলাইন দিয়ে বলতে হয় যে ফার্স্ট ক্লাস রিলেটিভদের রক্ত দিবেন না। তাহলে চিন্তা করেন, মেডিকেল সায়েন্সে আপনি কখনো কল্পনা করেন যে আপনি একবার ডিগ্রি করে এরপর শুধু ধুমায়া আপনি প্র্যাকটিস করবেন? নো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে সব নলেজ নিয়ে তারপরে কাজও করবেন, আপনাকে পড়তে হবে। তো যারা মনে করছেন, হ্যাঁ আপু, এই জন্যই তো আমি পড়তেছি। আমি ডাক্তার এলিনা বলছি, রংপুর থেকে। ও আচ্ছা, ইলিনা আপু কি যে আমাকে এত দোয়া করলেন আপু, আপনার দোয়ায় মনে হয় আমি সুস্থ হয়ে গেছি আপু। দোয়া আপু, করেছি আপু, দোয়া করেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনার মেসেজটা, আমার মা তো আমার খুব ভালো ফ্রেন্ড, আমি যখনই বাসায় যাই সে আমার সবকিছুই মানে ওপেন, আমার ফোনে কখনো পাসওয়ার্ড থাকে না আপু, আমার ফোন এত মানে স্পেশাল কিছু না যে আমার পাসওয়ার্ড থাকতে হবে, সারাক্ষণই ফোন আসে। তখন আপনার মেসেজটা আমার আম্মুকে দেখাইছে, তখন আমার আম্মু বলছে কি যে তোমার এই ব্যাচের স্টুডেন্টের সাথে তো আমি দেখি মাঝে মাঝে তুমি কথা বলো, ওদের হার্ট গুলো এত বড়, ওরা অনেক বিগ মেন্টালিটি। কারণ কাউকে প্রশংসা করতে হলে তার একটা গুড সোল থাকতে হয়, সবাই মানুষের প্রশংসা করতে পারে না আপু, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি হোলি ক্রসে পড়েছি, 2001-এ এসএসসি কমপ্লিট করেছি আপু। আমি আপনার কলেজ মেট। তাহলে তো আরেকটাও পেয়ে গেছে যে হোলি করা না। আমি সব স্কুল কলেজ মেডিকেলের স্টুডেন্টদের প্রতি আমি সম্মান রেখেই বলছি। তারপরও প্রসিয়ান আমরা যারা আপু, তাদেরকে আমাদের সিস্টাররা এত বিগ হার্টেড করে তৈরি করেছে, আপনারা অবাক হবেন। আমি যখন এমআরসিওজির আপনাদেরকে প্রথম থেকে আপু এই শিট গুলো তৈরি করা, এগুলো পড়া আপু, আমার সব নোট থেকে কত কিছু করে যে এই একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানো আপু, মানে আপনারা চিন্তা করেন না, এটা যে কত বড় একটা আমার জন্য একটা যুদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ দেখেন, এবার আমাদের এই ব্যাচে 100+ উপরে এবার স্টুডেন্ট এমআরসিওজিতে একটা ন্যাশনালি একটা কোচিং এ, যেখানে ইন্টারন্যাশনালি সিদ্রা বা এরাও কিন্তু একটা বাংলাদেশ থেকে এত মানে স্টুডেন্ট পাওয়া ইম্পসিবল, ঠিক আছে? এবং আমরা কিন্তু ওই স্ট্যান্ডার্ডেই ক্লাস নিচ্ছি, আপনাকে তো আমি এমন না যে কোনো রকমের বুঝায় দিচ্ছি, ঠিক আছে? সো এই জন্য আপনাকে বললাম যে এটা আসলে বিগ হার্টের, আপনারা সবাই অনেক বড় হার্টের, যার কারণে আপনারা এমআরসিওজিতে আসছেন, যার কারণে সবাই আসতে পারেন, ঠিক আছে? সবাই আসতে পারেন ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আরসিওজিতে এনএসএইচ এ কাজ করবো, আমি খুব স্বপ্ন দেখি আপু, খুব স্বপ্ন দেখি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে। আর অনেক দোয়া আপু আপনার জন্য। আমি সবসময় আপনাদের পাশে আছি।
আছে এবং আমি খুব দ্রুত চাচ্ছি এমআরসিজি পার্ট 2টাতে বসে যেতে। আমার আসলে আপু সামনে থিসিস, প্রোটোকল পাস এগুলো নিয়ে আমি খুব দৌড়ের উপরে, তারপর আবার সিএ শিট মেডিকেলে। মানে আমার মাঝে মাঝে মনে হয় আপু যে আপনাদের সনাতনী ধর্মে বলেন একটা মানুষের অনেকগুলো হাত থেকে ভালো হতো, আর আমার আম্মু কেন বলে আম্মু আমার আমার জন্য অনেক ঘন্টা হলে ভালো হতো, আমি অনেক কাজ করতে পারতাম। হ্যাঁ, কারণ অনেক টায়ার্ড হয়ে যায়। আর আমি যখন বাসায় ঢুকি আপু বিশ্বাস করবেন আমি 1% এনার্জি নিয়ে আর বাসায় ঢুকি না, মানে এতটাই ইয়ে করে ঢুকি। তো দেখেন আপু, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন আপু, দেখেন এই যে আমার ও গ্রুপ, এই যে আমার এ গ্রুপ, এই যে আমার বি গ্রুপ, এই যে আমার এ বি গ্রুপ, এই ও গ্রুপের রক্ত মানে মনে রাখবেন 0। এই ভিতর থেকে এটার ভিতরে কোনো অ্যান্টিজেন মানে ফরেন কিছু নেই। দেখেন শুধু অ্যান্টিজেন দিয়ে মনে রাখবেন আপু, এটা কিন্তু পরীক্ষার হলে আসে। এটা আরসিওর জন্য ইনফিনিটি। আপনারা একটা কোশ্চেনও সলভ করবেন, এটা আমি মানে রিকলসে পাবেন আপনারা, এই জন্যই পড়ায় দিচ্ছি। এই যে ও গ্রুপ মানে 0, মানে এটাতে অ্যান্টিজেন নাই, শেষ। আপনি শুধু মনে রাখবেন অ্যান্টিজেন, তাহলে 0 অ্যান্টিজেন নাই। এ মানে এটাতে এ অ্যান্টিজেন আছে, বি মানে এটাতে বি অ্যান্টিজেন আছে, এ বি মানে এটাতে এ বি অ্যান্টিজেন আছে। আচ্ছা, এখন এই অ্যান্টিবডি ইন প্লাজমা, তাহলে এখানে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই তাহলে অ্যান্টিবডি এ বি দুইটাই থাকবে। এখানে এ অ্যান্টিজেন আছে তাহলে অ্যান্টি এ মানে কি বি, সেটা হচ্ছে কি আপনার বি অ্যান্টিবডি থাকবে, উল্টাটা উল্টাটা। বি মানে এখানে এ অ্যান্টিবডি থাকবে, আর এ বি মানে কি অ্যান্টিবডি আছে, সো অ্যান্টিজেন আছে, সো অ্যান্টিবডি কিছু থাকবে না। এখন দেখেন আপু, এই যেহেতু এটাতে কোনো অ্যান্টিজেন নাই, আবারও বলছি এটা যেহেতু এটাতে কোনো অ্যান্টিজেন নাই, সব অ্যান্টিবডি গুলো আছে, তাহলে দেখি বুদ্ধি করে বলেন তো এটা সবাইকে দেয়া যাবে না? হ্যাঁ, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। হ্যাঁ, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার। দেখেন তো সব জায়গায় ও কথাটা আছে কিনা, আছে কিনা, আছে কিনা বলেন, সব জায়গায় ও দিতে পারবেন। শেষ। এ অ্যান্টিজেনে দেখেন এও দিতে পারবেন, ও দিতে পারবেন, বিতে এও দিতে পারবেন, সরি বিও দিতে পারবেন, ও দিতে পারবেন। এ বিতে দেখেন, এ বিতে তো ভাই এও আছে, বিও আছে, আবার এ বিও আছে, আর ও তো ইউনিভার্সাল। তাহলে বলেন তো এ যে এ বি গ্রুপটা এটা কি ইউনিভার্সাল রিসিভার হবে নাকি ডোনার হবে? রিসিভার। রিসিভার হবে। তাহলে সে ইউনিভার্সাল রিসিভার। এখন যদি আপনাকে আমি এরকম করে একটা কোশ্চেন দিয়ে দিই, একটা মহিলার এ বি রক্তের গ্রুপ, এখন সরি ও রক্তের গ্রুপ, তাহলে তাকে এখন সে হচ্ছে খুবই হচ্ছে এই আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা তার এক্লামশিয়ার পরে প্রি এক্লামশিয়ার পরে এখন তার সে হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসছে, অথবা তার বাচ্চা হওয়ার পরে সিভিয়ার পিপিএইচ হচ্ছে। এখন আমি তার কোনো ব্লাড গ্রুপ পাচ্ছি না, মানে তাকে এখন আমি কোন গ্রুপের রক্ত দিব বলেন তো? এখন তাকে কোন গ্রুপের রক্ত দিবেন? ও গ্রুপের রক্ত দিবেন। আবার দেখেন তারা ইনকম্পিটেবল ডোনার, এই যে এগুলা মানে উল্টাগুলা, এটাতে কোনো ইনকম্পিটেবল ডোনার, কারণ এটা তো রিসিভার। তাহলে এই যে আপনার ইউনিভার্সাল রিসিভার, ইউনিভার্সাল ডোনার, যে কোনো একটা কোশ্চেন আপনাকে ক্লিনিক্যালি দিয়ে দিই যে পিপিএইচ হয়েছে, যেটা আরটিএ হয়েছে, অথবা একটা রোগী সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসছে, এখন তার ব্লাড গ্রুপ আপনি ম্যাচ করতে পারছেন না, কি দিবেন? ব্যাস আপনার শুধু ইউনিভার্সাল ডোনারকে, রিসিভারকে। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আরসিওজি আপু, আমি নিজে আপনাকে বলেছি আমার 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা শেষ, তাও আবার কি ধীরে 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 পরীক্ষা দিচ্ছি। এবং আপনাদেরকে তো আমি কতবার যে লাইভে আসবো যে বলবো পরীক্ষার হলে প্রিপারেশন এরকম, কোশ্চেন এইভাবে হয়। তো ওইখানে আপু আপনি কি করবেন, এই যে মনে করেন এ নাম্বার অপশন আপনি অ্যান্সার করলেন, একটু পরে শয়তানের ওয়াসায় আপনার মনে হবে না রে আমি তো 88 নাম্বার কোশ্চেনটা মনে হচ্ছে এ হবে না, সেটা বি হবে, তখন আবার বি আপনি সিলেক্ট করতে পারবেন। মানে পরীক্ষার খাতা মানে আপনি পরীক্ষাটা সাবমিট বাটন টিপ দেওয়ার 2.5 ঘন্টার 1 মিনিট আগে আপনি অ্যান্সার চেঞ্জ করতে পারবেন। তো আপনার অসংখ্য টাইম। এজন্য যদি আপনি কোনো কোশ্চেনে এরকম ব্লাডের কোশ্চেনটা পান, ওভার কনফিডেন্ট হয়ে একদম আমি জানি এটা আমার মুখস্থ, এটা না করে ওরা আপনাকে একটা কাগজ দিবে, বোর্ড দিবে, সাইন পেন দিবে, ইরেজার দিবে, সব দিবে, একটা কাগজে সুন্দর করে এটা দরকার লিখে ফেলবেন, এটা লিখে ফেলবেন, লিখে সুন্দর করে এরপরে মিলাবেন, ঠিক আছে? এরপরে মিলাবেন। সো এটা আপনি আর হচ্ছে এই তখন যেখান থেকে প্রশ্ন আসুক শুধু সূত্র মিলাবেন। কারণ আপু পরীক্ষার হলে আমি বারবার বলছি, এক হচ্ছে ডিপ্লোপিয়া হয় সিম্প্যাথেটিক অ্যাকশনের জন্য, আর পরের 2.5 ঘন্টা পরীক্ষা দিতে আপু অনেক কষ্ট হয়, কিন্তু পরে 2.5 ঘন্টা কোশ্চেন সহজ করে ওরা। ক্লিনিক্যাল তারপরে সহজ করে কেন আপু? টানা আমার তো পায়ে পানি চলে আসছিল, জ্বর চলে আসছিল, এত কষ্ট ওখানে, মানে টানা 2.5 ঘন্টা পরীক্ষা দিয়ে আবার 1 ঘন্টা গ্যাপ, তাও আবার ওই 1 ঘন্টায়। এখন এক এক সেন্টার এক এক রকম, আমার সেন্টারটা তো পচা ছিল আপু, আমি শুধু একটু খেজুর নিয়ে গেছি, ওইটাও আমাকে বক্স থেকে খেতে দিচ্ছে না, বলে সব ক্যামেরায় দেখতেছে, আপনি হাত পা নাড়েন না, এখানে নামাজ পড়েন, এখানে ওয়াশরুম, মানে যেই রুমে ঢুকাবো ওখানে ওয়াশরুম। আর আমি আমার একটা ছোট বোনের সাথে যার সাথে পড়ছিলাম 15 দিন, ওর হলে একদম সুন্দর করে ওদেরকে বাইরেও বের হতে দিছে, বই খাতাও পড়তে দিছে। সো কোন হলে কি করবে জানি না, আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন ওভাবে। পায়ে পানি চলে আসছে, টানা 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকা অনেক কষ্টের। সো বি কেয়ারফুল, বি এনার্জেটিক, আপনারা ভালো করে পড়বেন। আর আমি আরেকজনকেও বলছি, যারা এফসি বাংলাদেশের চিন্তা করছেন, আর রয়্যাল কলেজ তো পরীক্ষা দিলেই যেতে হবে তা না, যাদের পুরো এমএস কমপ্লিট আছে, এফসিপিএস কমপ্লিট আছে, তাদের জন্য কোনো টেনশন না। কিন্তু যাদের শুধু এমআরসিজি পরীক্ষা দিচ্ছেন, অথবা ডিজিও আছে, অথবা এমএস কোর্সে আছেন, তারা যদি আমার এখানে কোনো স্টুডেন্ট থেকে থাকেন, আপনারা একটা চান্স নেবেন এফসিপিএস এর। 80-90 হাজার টাকা দিয়ে এমআরসিজি পরীক্ষা দিচ্ছেন, এফসিপিএস মাত্র 10-11 হাজার টাকা, এটা একসময় আপনার একটা ওটির পয়সা। হ্যাঁ, এখন আপনি যদি ওই সার্জন হন যে 3,000-2,000 টাকায় ওটি করেন, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু হচ্ছে আপনার
এই মানে নিজের কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে কখনো টাকা চিন্তা করবেন না। সো এই জানুয়ারি 3 বা 4 তারিখে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হবে, এই এমআরসিইউ যে প্রিপারেশন এটা দিয়েই পার্ট 1 একবার দিয়া। আর যারা পাশাপাশি এফসিপিএস কোচিং করছেন তারা তো ভালো, যদি যারা এফসিপিএস টার্গেট করছেন, কারণ যে এখন এমআরসিইউ আপনার অনেক এসবিএ পড়া হচ্ছে, আপনার জন্য বেটার হবে, ঠিক আছে, পরীক্ষায় বসে। সো এই ব্লাড গ্রুপের কোশ্চেন ওকে। এবার চলে আসেন লিউকোসাইটস। লিউকোসাইটস এ আমরা এত কিছু পড়বো না, শুধু থ্রম্বোসাইট করে এই যে রিলিজ অফ সেরোটোনিন। সেরোটোনিন একটা কি ভেসোকনস্ট্রিক্টর, পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর, এটা পড়বেন ইনফিনিটিস। দেখি বলেন পটেন্ট ভেসোডাইলেটর এবং এই নাইট্রিক অক্সাইড। গুড ভেসোডাইলেটর দুইটাই ইনফিনিটি স্টার আরসিওজিতে আছে। আরসিওজির পড়াগুলো এত মজা, মানে আপনারা, আমি জানি না এখনো মজা পাচ্ছেন কিনা, তা আমার খুব ভালো লাগে। আচ্ছা আমার তো মাঝে মাঝে টেনশন হচ্ছে যে মানে এইটুকু পড়লেই হবে নাকি আরো পড়তে হবে, মাঝে মাঝে এই টেনশন মাথার মধ্যে ঢুকতেছে। একটুকু পড়ে তো 90% পাবেন। এমআরসিজি পার্ট 1 খুবই সহজ আপু, এগুলো আমরা আসলে শুনে আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করেন না, মানে আমার লজ্জা লাগে। আমি মাঝে মাঝে মুনিরা আপুকে বলি, আপু মানে আরসিজি এত চালাক এত চালাক, তারা এমআরসিজি পার্ট 1 কে সহজ করে দিয়ে মুরগি ধরে সবাই পার্ট 1 পাস করায়, তারপর আসো এবার পার্ট 2 তে আসো, তারপর তোমাকে আমি ছেকে ছেকে ঢুকাবো প্রতিবার। এবারও আমার পরিচিত 3 জন পার্ট 2 সেকেন্ড টাইম খারাপ করছে, ঠিক আছে। তো এই জন্য বললাম যে আপনার পার্ট 2 যে অনেক গাইডলাইন তো আপু। আর ইএমকিউ শুনেন, 5টার মধ্যে একটা বাছাই করতে পারেন না, 17টা স্টেমের মধ্যে আপনি কিভাবে একটা স্টেম বাছাই করবেন বলেন? ওরে বাবা, 17টা স্টেপ! হ্যাঁ, ইএমকিউ মানে হচ্ছে ইএমকিউ মানে এক্সটেন্ডেড ম্যাথিং কোশ্চেন, এত বড় পুরো এক পেজ জুড়ে একটা কেস দিবে, ওই কেসে তারপর এ বি সি ডি এ দিয়ে চাই যে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এভাবে করে শুধু 17টা স্টেম থাকবে, ওখান থেকে আপনি একটা স্টেম বাছাই করবেন, এটার নাম হচ্ছে ইএমকিউ। ইএমকিউ থাকে 80টা আর এসবিএ থাকে 20টা। সবাই এসবিএ 20টার মধ্যে 18টা পারে, ইএমকিউ তো আর পারে না, ইএমকিউ 40-50টা পারে। তো পরে পাস মার্ক কি আমাদের এই পার্ট 1 এর মতো? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট আলাদা আলাদা ভাবে পার্সেন্টাইল, হ্যাঁ পার্সেন্ট সবই সৃষ্টিগত ভাবে। তো এই জন্য বললাম এমআরসিজি পার্ট 1 একটুকি পড়েন, পার্ট 2 তে যা বেশি পড়েন, ঠিক আছে। তখন বলবেন আল্লাহ এত পড়া কেন, এখন অল্প পড়েই পাস করেন, বেশি লোড নেওয়ার দরকার নেই। তাহলে পার্ট 2 তে কি করবেন, লোড নিতে হবে না। কার্ডিয়াক আউটপুট রাইজেস বাই 40%, আমরা জানি কার্ডিয়াক আউটপুট 40% বাড়ে, এবং এইটা আপনাদের পরীক্ষা আসছে যে কার্ডিয়াক আউটপুট প্লেটুতে যায়, মানে কার্ডিয়াক আউটপুট একদম স্ট্যাটিক হয়ে যায় কোন উইক্সে, ওইখানে 24 সপ্তাহ থাকে না, ওখানে 30 উইকস থাকে, তাহলে 30 উইকস আরসিওজিতে আসছে, এটা জানেন। হার্ট রেট ইনক্রিজ হয় 20%, স্ট্রোক ভলিউম 30%। আপু আমি এটা কিভাবে মনে রাখি আমি বলে দিই, 5%, 20%, তারপর হচ্ছে 30%, তারপর হচ্ছে 40%। তাহলে 5% হচ্ছে আপনার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, 20% হচ্ছে হার্ট রেট, 30% হচ্ছে স্ট্রোক ভলিউম, 40% হচ্ছে কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে আপু, বুঝতে পারছেন? এটা একটু করতে হবে। আর 30 উইকসে হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা রাইজ হয় 40%, কিন্তু হচ্ছে আপনার কি হয় 30 উইকসে গিয়ে প্ল্যাটুতে হয়েছে। ডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুট 300, 500, 500 পড়ানো শেষ। 300 ব্রেস্ট আর কিডনি, 500 ইউটেরাস আর স্কিনে 500, এই 300, 400, 500 এভাবে মনে রাখবেন। আর কার্ডিয়াক আউটপুট আপনারা এটা ফিজিওলজিক্যাল চেঞ্জিং প্রেগন্যান্সি আমরা গাইনিতে পড়বো, গাইনি দত্ত। আমাদের মাঝে মাঝে এলিনা আপুকে ধরতে হবে, এলিনা আপু কিন্তু অনেক আগে ডিগ্রি করে ফেলছে, আপুর এখন ক্লিনিক্যাল নলেজ ঝড়। হ্যাঁ, আপুকে আমাদের ক্লিনিক্যাল নলেজের জন্য এলিনা আপুকে ধরবেন। আপনাদের যত ক্লিনিক্যাল কোশ্চেন থাকবে সব মেনশন দিবেন এলিনা আপুকে। আমাদের সময় নাজিয়া আপু দিত, নাজিয়া আপুর সেই লেভেলের ক্লিনিক্যাল নলেজ। হ্যাঁ, যারা একবার পাস করে আসে, আপুরা তো পেরিফেরিতে প্র্যাকটিস করে, আপুরা তো একদম আপুরা আমাকে নাজিয়া আপু বলে, দীপু আমার তো 40-45 মিনিটে হচ্ছে পার্ট 2 পরীক্ষা শেষ, আমি কি করবো, আমি তো টেনশনে পড়ে আল্লাহ। দীপু তো বলছিল সহজ প্রশ্ন, কিন্তু ওই যে ক্লিনিক্যাল প্রশ্ন আসে, তো ক্লিনিক্যাল প্রশ্ন তো আসলে একটু ইজি, যারা পাস করে গেছে বা পরীক্ষা দিছে, তো ওনার খুব দ্রুত পরীক্ষা শেষ হয়েছে, বলে কি তারপর আমি তোমার কথা শুনে 2.5 ঘন্টার আগে বের হইনি। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, কালকে একটা কোশ্চেন দিছে, লেখা আছে যে ইন আর্লি প্রেগন্যান্সি এক্সট্রা আউটপুট মেনলি আমাদের যাবে হচ্ছে স্কিন এবং ব্রেস্টে, এটা প্রথম লাইন। তারপর বলছে কিন্তু টার্মে এসে এক্সট্রা যে হচ্ছে আমার 105 লিটার পার মিনিটে যেটা আমার হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা কোথায় হচ্ছে? সেখানে অ্যান্সার দেওয়া ছিল এগুলো, মানে আপনি যেখানে একটু আগে বললেন। তার মানে কি, মানে কোশ্চেনটা কি এরকম যে আর্লি প্রেগন্যান্সিতে আমাদের যে এক্সট্রা আউটপুট সেটা জাস্ট স্কিন এন্ড ব্রেস্টে যাবে, টার্মে গিয়ে আমার এই অর্গানে যাবে, তাই তো? এবার আমি বলি, আর্লি প্রেগন্যান্সিতে স্কিনে এবং ব্রেস্টে যাবে, এরপরে এগুলাতে যাবে। আপনার কোশ্চেনটা এইভাবে আসবে না, কোশ্চেনটা আসবে কার্ডিয়াক আউটপুট সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউশন হয় কোথায়। এত মাইক্রো লেভেলে কোশ্চেন তো পার্ট 1 দিবে না, যে আর্লিতে কখন লেটে কখন, তাহলে আপনাকে দিবে যে সবচেয়ে বেশি কোথায়। তো সবচেয়ে বেশি আর্লি হোক লেট হোক, ভাই কোথায় সবচেয়ে বেশি আমার, কোথায়? স্কিনে। তারপরে হচ্ছে আমার কোথায়, ইউটেরাসে, ঠিক আছে। এখন ঝামেলা লাগবে কিডনি আর ব্রেস্ট নিয়ে, 300 একটা কথা মনে রাখবেন, যখন যেখানে যদি জিআই ব্রেস্ট বা কিডনি একসাথে দিবে না, আর যদি একসাথে দিয়েও থাকে, দেখি বুদ্ধি করে বলেন তো, কার্ডিয়াক আউটপুট বলছে, তাহলে কোনখানে সবচেয়ে বেশি প্রেসার যাবে? কিডনিতে। গুড কিডনি।
এসবি। ওকে, তাহলে কিডনি আর ব্রেস্টের ভিতরে কিডনি অগ্রাধিকার পাবে, ব্রেস্ট হচ্ছে এরপরে হবে। ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে। আপনি যেটা জানেন ওটা তো খুবই ভালো যে আর্লিতে হচ্ছে স্কিন আর ব্রেস্টে যাবে, লেটে হচ্ছে এগুলাতে যাবে। এটা ভালো, আলাদা আলাদা করে জানছেন। কিন্তু কোশ্চেন আসবে এইভাবে, হুইচ ইজ দ্য মোস্ট আপনার হচ্ছে পিউরিফাইং অর্গান, হুইচ ডিস্ট্রিবিউশন দ্য কার্ডিয়াক আউটপুট ইন প্রেগন্যান্সি। আচ্ছা, যাক আরেকটা আলোচনা হয়ে গেল। ওকে, হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেনের আলোচনা হয়ে গেল। এই যে এটাই বললাম যে আমরা তো আসলে এখানে কেউ অনেক বিশারদ হয়ে বসি না, আমরা একসাথে বসে আমাদের প্রবলেম গুলো সলভ করে ফেলবো। এবার চলে আসেন আপু, ইসিজি চেঞ্জ ইন প্রেগনেন্সি। এটাকে একদম কি করবেন জানেন, একটা কাগজে লিখবেন, লিখে সেটাকে পানিতে ভিজাবেন, তারপর সেটা পানিটা খেয়ে ফেলবেন। তারপরে বলবেন যে দীপু আপু আমার কার্ডিয়াক চেঞ্জ পড়া শেষ, ইসিজি পড়া শেষ। কেন বললাম, প্রত্যেকটা অক্ষর অক্ষর থেকে প্রশ্ন আসছে, প্রতিবার আসছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং ডাইলেটেশন হয়, এটা কি মুখস্থের কিছু আছে? কারণ প্রেগনেন্সি হচ্ছে একটা হেমোডাইলেশন, হাইপার ডাইনামিক সার্কুলেশন। হাইপার ডাইনামিক সার্কুলেশন মানে কি লেফট ভেন্ট্রিকল বেশি বেশি ইজেক্ট করবে না, পাম্প করবে না, করবে কিনা? তাহলে লেফট ভেন্ট্রিকলটা বেশি বেশি হাইপারট্রফি হবে না? যে বেশি কাজ করে সে বেশি টক্সিক হয়ে যায় না? সে বেশি হাইপারট্রফি হয় না? সে এই যে আমার অবস্থা এখন বুঝছেন, মেডিকেলে হসপিটালে যদি কোনো ভোকাল দিতে হয়, হসপিটালে যদি কাউকে কাউন্সেলিং করতে হয়, ইচ এন্ড এভরিথিং দীপু আপু দীপু আপু দীপু আপু, কারণ দীপু আপু যে পক পক করে, এই রুগী এটা করেন, এই এটা করেন না কেন, বলে আপু আমরা 10 বার বললেও শুনবেন না, আপনি একবার বললে ওরা সব করে ফেলবে, আপনি বলেন। মানে এরকম। তাহলে এই যে হাইপারট্রফি, আপনি যখন প্রচুর কাজ করবেন, আপনি যখন প্রচুর অ্যাক্টিভ থাকবেন, তখন দেখবেন আপনি বেশি কাজ অল্প সময় করে ফেলতে পারবেন। কিন্তু আপনার তো তখন কি পাওয়ারটা বেড়ে যাবে। পাওয়ার বেড়ে যাওয়া মানে কি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, কারণ বেশি বেশি সে আপনার হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশন করার জন্য ডাইলেটেশন করছে, ট্রফি করছে, এটা তো নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। ওকে, এখন বেশি বেশি যখন হাইপারট্রফি করবে, তাহলে আমরা জানি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমার অ্যাপেক্সটা থাকবে, তাহলে অ্যাপেক্সটা ডেভিয়েটেড হয়ে যাবে কিনা বলেন? যাবে। কত ডিগ্রি ডেভিয়েশন হবে দেখেন? 15 ডিগ্রি। এবং অ্যাপেক্স ইজ শিফটেড অ্যান্টেরিয়রলি এন্ড টু দ্য লেফট। বুঝতে পারছেন আপু? লেফট অ্যান্টেরিয়রলি শিফট হলো। এইটা হচ্ছে আপনাদের জন্য আল্লাহর কতবার যে আপু এই কথা আসছে, বিশ্বাস করবেন না। লিড 3 কে আপু দেখেন, লিড সবকিছু লিড হবে, লিড 3 আমি আপনাদেরকে পড়াইছি কিনা, ইস্ট্রায়ল, হ্যাঁ, মানে 3 মনে রাখবেন, প্রেগনেন্সিতে সবকিছু 3 জন ছাড়া হয় না, বাবা মা মানে হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা। সেরকম লিড 3 নাম্বার লিডে কি ইনভার্সন হয়ে যাবে। 3 নাম্বার লিডে যে দেখেন লিড 3, কিউ ওয়েভ ইন লিড 3 এন্ড হচ্ছে এভিএফ। তার মানে এটা ইনভার্সন হবে লিড 3 তে, এবং কিউ ওয়েভ পাওয়া যাবে লিড 3 তে প্লাস হচ্ছে এভিএফ। মনে না থাকবে কিনা আপু? জি আপু। আচ্ছা, এখন দেখেন নন স্পেসিফিক এসটি চেঞ্জ। আপু এই যে টিকা দিয়ে ইনভার্সন হয়ে যাচ্ছে, তাহলে কি এখন এসটি ইলাভেশনের একটা নন স্পেসিফিক এসটি ডিপ্রেশন হয়ে গেল না? হলো কিনা? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কি জানেন, ফিজিওলজিক্যালি এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার এসটি ইলাভেশন পাওয়া যাবে। তখন আপনারা তো জানেন এসটি ইলাভেশন পাওয়া, প্যাথোলজিক্যাল কিউএফ পাওয়া মানে হচ্ছে মনে হয় এটা এমআই। কিন্তু প্রেগনেন্সিতে এসটি চেঞ্জ নন স্পেসিফিক, এটা হচ্ছে নর্মাল। পারবেন না বলতে পারবেন? জি আপু। এবার দেখেন যে ইনভার্টেড কি ওয়েভ, তারপর যে ইনভার্টেড কি ওয়েভ ইন লিড 3, তারপর যে কি ওয়েভ, এটা নন স্পেসিফিক একদম। ইনফিনিটি স্টার আর্টসিওজিতে প্রত্যেকটা অক্ষর থেকে প্রশ্ন আসছে। পারলে যখন রিকল সলভ করাবো অথবা কোনো গ্রুপে কোশ্চেন সলভ করতেছেন, তখন এটার সাথে আরো যেগুলো আছে সেগুলো অ্যাড করে গ্রুপের মধ্যে স্টাডি করবেন, যে বইয়ের মধ্যে যা ছিল আরো আমরা 2টা অপশন পাইছি। হেমাটোলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি, আমি হেমাটোলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সিতে যাই পড়াই, আপনাদেরকে ক্লটিং ফ্যাক্টর দিয়ে পড়াই, সব পড়াই, কিন্তু এখান থেকে পরীক্ষায় যেটা আসে সেটা দেখেন। আপনার এই যে ইনক্রিজ আফটার, এই হেমাটোলজিক্যাল চেঞ্জ কত সপ্তাহ পরে মেইনলি বাড়ে আপু? আমরা বলি না মিড ট্রাইমেস্টার, বলি কিনা বলেন? হেমাটোলজিক্যাল চেঞ্জ কি কোন ট্রাইমেস্টারে হেমোডাইলেশন বেশি হয়? মিড ট্রাইমেস্টারে। ট্রাইমেস্টারে আপু। তাহলে দেখেন নট আদার ইনক্রিজ আফটার 32 উইকস, নট ফার্দার ইনক্রিজ আফটার 32 উইকস। তাহলে 32 উইকস এর পরে কি আর বাড়বে? হেমাটোলজিক্যাল চেঞ্জ হবে? তার আগেই হয়ে যাবে, তার আগেই হয়ে যাবে। এবার একটা একটু লেখেন আপুরা কষ্ট করে। আচ্ছা, এটা তো আমি মনে হয় আপনাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি আসলে এক ব্যাচে ক্লাসে আমার মনে থাকে না। 18 থেকে 20%, 20 থেকে 30%, 30 থেকে 40%, 40 থেকে 50%। 18 থেকে 20, 30, 40, 50 এটাই পড়বেন। লেখেন এটা হচ্ছে এই 18 থেকে 20% চেঞ্জ হয় কি দেখি বলেন তো? আরবিসি। 20 থেকে 30% কি চেঞ্জ হয় দেখি বুদ্ধি করে বলেন? লিউকোসাইট আপু। এটা না, এটা ব্লাড ভলিউম। আজকে ব্লাড ভলিউম, ব্লাড ছিল, প্লাজমা ছিল 50। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তাহলে আর এটা কিছু ব্লাড নাই। ভলিউম, এটা হচ্ছে প্লাজমা ভলিউম। প্লাজমা কি সবচেয়ে বেশি থাকে না? প্লাজমা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি পানি থাকে, এই জন্য 50% প্লাজমা। দেখেন 18 থেকে 20 মানে 20, 30, 40, 50। তাহলে 18 থেকে 20% হচ্ছে আরবিসি, 30% হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, কারণ আরবিসির ভিতরেই তো হিমোগ্লোবিন। এরপর হচ্ছে ব্লাড, সেটা হচ্ছে 40%। এরপর হচ্ছে প্লাজমা, সেটা 50%। মনে থাকবে? এভাবেই পড়বেন। জি আপু। এখন দেখেন এই যে টোটাল ভলিউম অফ আরবিসি 18%, এটা নতুন করে পড়ার কিছু নেই, এটা আপনাদেরকে আমি পড়ায় দিচ্ছি।
ইনক্রিজ ক্লটিং ফ্যাক্টর, এখনই পড়া ধরবো, বলেন ক্লটিং ফ্যাক্টর কোনগুলো বাড়বে, কোনগুলো কমবে, কোনগুলো আনচেঞ্জ থাকবে, বলেন। 11 আর 13 কমে, মোটামুটি সবই বাড়ে, মাইল্ড আর মোর আর কি। 1, 7, 8, 9, 10, 10 ঠিক আছে। আনচেঞ্জ অথবা স্লাইটলি বাড়তে পারে, সেটা হচ্ছে 5, তারপর হচ্ছে আপনার 2, 2, 5, আর কি বলেন, দ্রুত বলেন, 12, ঠিক আছে। 12 নাম্বার। এটা লেখেন, এটা নোট করবেন, এটা গাইনি দত্ত আছে, এটা নোট করবেন, ঠিক আছে। তাহলে দেখেন, এখন আমি যদি যেখানে বলি যে, আচ্ছা প্রেগনেন্সি ইজ আ হাইপার ডাইনামিক সার্কুলেশন, প্রেগনেন্সি ইজ আ হাইপার কোয়াগুলেবল স্টেট। আপু হ্যাঁ বলেন, কে আপু বলে হারায় গেছে? আপু আমার নেটের প্রবলেম হচ্ছে তো আপু। আপু এই যে ফ্যাক্টরের কথাগুলো যে বললেন, এটা কি হচ্ছে প্রেগনেন্সিতে যেটা বাড়ে বা কমে এটার কথা বললেন? হ্যাঁ 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 আপু, এটার কথা বলছি আপু, কারণ কি প্রেগনেন্সি হচ্ছে একটা হাইপার কোয়াগুলেবল স্টেট, প্রেগনেন্সি ইজ আ হাইপার কোয়াগুলেবল স্টেট, এই জন্য প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম ক্লটিং ফ্যাক্টর বাড়ে, মনে থাকবে। জি জি আপু, এটা আগের ক্লাসে যে আমরা পড়েছিলাম যে ইস্ট্রোজেন হচ্ছে কিছু জিনিস বাড়াচ্ছে কমাচ্ছে, মেনলি তো প্রেগনেন্সিতে তো ইস্ট্রোজেনই বাড়তেছে, তাহলে কি এই জিনিসগুলো সেম থাকার কথা না আপু? এখানে যেটা পড়লাম ওখানে যেটা পড়তেছিলাম। ইস্ট্রোজেন বাড়ে, ইস্ট্রোজেনের সাথে এটাকে কেন কোরিলেট করছেন বলেন, আমাকে বলেন। মানে আপু ইস্ট্রোজেন তো হচ্ছে আমাদের হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলাকে হচ্ছে রেখে বাড়ায়, প্রেগনেন্সিতে তো মূলত হচ্ছে এই হরমোন গুলার কারণে হচ্ছে আমাদের এত জিনিসগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। এটার জন্য জানা যাচ্ছে আপু এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে যেমন করতেছে 1, 7, 8, 9, 10 হচ্ছে বাড়তেছে, 11, 13 হচ্ছে কমতেছে, আর আনচেঞ্জ হচ্ছে 2, 5, 12 অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালিটাই পড়েছি আপু সবসময়, কিন্তু আপু এটাই তো। ওখানে যেমন ইস্ট্রোজেনের ক্ষেত্রে কিন্তু না 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 এটাই না আপু। আপু, আমি এবার আমার কথা শুনেন, এবার আপু আমার নেটে অনেক প্রবলেম হচ্ছে, আপনি একটু হচ্ছে বলে দিন, আর আমি পরে রেকর্ড হয়তো হ্যাঁ বা হ্যাঁ সুন্দর হ্যাঁ করে আমি বলে দিচ্ছি, শুনে নিতে পারবো। শুনেন। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর কখনোই বডিতে কোনো ইনসাল্ট ছাড়া, কোনো টিস্যু ফ্যাক্টর ইনসাল্ট ছাড়া, কোনো আপনার হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি ছাড়া, কোনো আপনার এক্সট্রা কোনো আপনার ভলিউম ওভারলোড, এগুলো ছাড়া কখনোই ক্লটিং ফ্যাক্টর আপনার হচ্ছে কাজ করবে না, কোনো একটা হেমোরেজ হচ্ছে সেটা ছাড়া। প্রেগনেন্সিতে ক্লটিং ফ্যাক্টর ম্যাক্সিমাম বাড়ে, কারণ এটা হাইপার কোয়াগুলেবল স্টেট, এখানে বেশি বেশি সবকিছুই বাড়ে ফিজিওলজিক্যালি। এখন আপনি যদি ইস্ট্রোজেনের সাথে কোরিলেট করেন, আমি বুঝলাম যে ইস্ট্রোজেনও বাড়ছে দেখে ক্লটিং ফ্যাক্টর গুলোও বাড়ে, তবে কিছু ম্যাক্সিমাম ক্লটিং ফ্যাক্টর সে বাড়াইলেও 11 এবং 13 ক্লটিং ফ্যাক্টরকে সে বাড়াতে পারে না, সেটা স্লাইটলি কমে যায়। রিমা মোহন, আপু শুনতে পাচ্ছেন? জি আপু। মানে আপুর কোশ্চেনটা বুঝছেন, আপু কিন্তু ভালো কোশ্চেন করছে যে আপু যদি ওটা হয় তাহলে এটা কেন, কিন্তু এটা ফিজিওলজিক্যালি এটা এটা হ্যাঁ, এটা বডিতে তো হচ্ছে পুরো মানে হাইপার ডাইনামিক যে কন্ডিশন, এই পুরোটাই ফিজিওলজি, এটা তো কোনো প্যাথোলজিক না যেখানে ইনফ্লুয়েন্স হ্যাঁ করবে না। হ্যাঁ হ্যাঁ তো কিছু এরকম করবে না। কোশ্চেন মাইন্ডে আসে নাই আর কি। হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু আপু খারাপ করে নাই, তার কথা হচ্ছে ইস্ট্রোজেন তো এমনি বাড়ে, হ্যাঁ উনি জানতে তাই না? চাচ্ছেন, আপনার কোশ্চেনটা সুন্দর ছিল, হ্যাঁ ক্লিয়ার হওয়া তো উচিত। আপু থ্যাংক ইউ। আচ্ছা, এন্ডোথেলিয়াল চেঞ্জ ইন প্রেগনেন্সি, আমরা জানি ভেসোডাইলেশন, এন্ডোথেলিয়াল চেঞ্জ মানে কি? ভেসোডাইলেশন। নাইট্রিক অক্সাইড কি? নাইট্রিক অক্সাইড ছিল, নাইট্রিক অক্সাইড হচ্ছে ভ্যাসোডাইলেটর। হ্যাঁ পটেন্ট ভেসোডাইলেটর। আচ্ছা বলেন তো প্রোস্টাসাইক্লিন কি ভেসোডাইলেটর নাকি কনস্ট্রিক্টর? ভ্যাসোডাইলেটর। গুড, তাহলে মনে রাখবেন ভেসোডাইলেটর হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন। এবার বলেন তো প্রোস্টাগ্ল্যান্ডিন এটা কি ভেসোডাইলেটর না কনস্ট্রিক্টর? প্রোস্টাগ্ল্যান্ডিন D2E2 ওটা কনস্ট্রিক্টর। গুড, হ্যাঁ। কনস্ট্রিক্টর, ঠিক আছে। এরপর চলে আসেন আপু, পিউরক্রিয়াম ইনক্রিজ ডায়ুরেসিস ইন ফার্স্ট 48 আওয়ার্স পোস্ট ডেলিভারি। তাহলে ডায়ুরেসিস মানে কি? ডায়ালিসিস মানে বের করে দিবে আর কি, পানিকে বের করে দিবে। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট 48 আওয়ার পর্যন্ত বের করে দিবে। আর দেখছেন তখনও আপনার ক্লটিং ফ্যাক্টরটা হাই থাকবে, পিউরক্রিয়ামে তখনও হাই থাকবে। দ্যাটস ওয়াই আপু মনে রাখবেন পোস্টপার্টাম কিন্তু অনেক আপনার কি হয় বলেন তো, কি হয়? হ্যাঁ পোস্টপার্টাম না, পোস্টপার্টাম আপনার কার্ডিয়াক কি প্রবলেম হয়? কার্ডিয়াক কি প্রবলেম হয়? হার্ট অ্যাটাক হয় কি না? হ্যাঁ হয়। আচ্ছা এবার দেখেন ফ্যারিংস ইজ ডিভাইডেড। ভাই বাচ্চাকালের এই পড়ার কোনো দরকার নাই, নেজোফ্যারিংস ওরোফ্যারিংস এগুলো পড়ার দরকার নেই, আপনাদের যেটা পড়তে হবে টনসিল। এন্ডোথেলিয়াল চেঞ্জের পেজটা একটু দেখাবেন কাইন্ডলি, একটু নেটে প্রবলেম ছিল এক এটা সেকেন্ড। এটা আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো টনসিল কোথায় থাকে? নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, কোথায় টনসিল থাকে? নাজোফারিংস। টনসিল নেজোফ্যারিংসে থাকে, এই নাকে থাকে। আমাকে মাইক দেন, মেরে ফেলেন আমাকে, ঠিক আছে? ওরোফ্যারিংসে প্যালাটেন্ট টনসিল যেটা এই থাকে। যে ওরোফ্যারিংস, হ্যাঁ এই যে এখানে টনসিল, হ্যাঁ টনসিল ওরোফ্যারিংসে থাকে, ঠিক আছে। আর কিছু এখান থেকে দেখতে হবে না, এগুলা থেকে আসবে না, যেখান থেকে আসবে না এখানে দেখার দরকার নেই। শুধু আপনারা কিছু ল্যারিংস কে ভয়েস বক্স বলে, যে আপনাদের সাথে এতক্ষণ আমার আর তো ভয়েসের কোনো বক্স নাই, আমার ভয়েস এখন লিমিটলেস, ঠিক আছে। এখন দেখেন 4 সিগনিফিকেন্ট, এটা হচ্ছে যে ইপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, এই যে যেটা অ্যাডামস
অ্যাপেল, ক্রিকয়েড কার্টিলেজ এবং অ্যারেটিনয়েড, মানে আপনার টোটালি হচ্ছে ল্যারিংসের এই জায়গাগুলো হচ্ছে সব সিগনিফিকেন্ট। এবং ট্রাকিয়াতে আপু এটা লাগবে না, ট্রাকিয়ার লেন্থ এটা লাগে না, কিন্তু 16 থেকে 20টা ইনকমপ্লিট কার্টিলেজ রিং থাকে, এটা জানতে হয় 16 থেকে 20টা, এটা একটু জানতে হয়। এরপর চলে আসেন আপু ব্রোঙ্কাই। এই ব্রোঙ্কাইয়ের যেভাবে করে নামে যে তারপর যে তারা যেখানে বাইফার্কেশন হয়, এই বাইফার্কেশনটাকে ক্যারিনা বলে, যে আপু বাইফার্কেশন ক্যারিনা, এরপর ব্রোঙ্কাই হচ্ছে শুরু হয়ে যায়। এবং লাংসের অ্যানাটমিতে এটাও অবাক হবেন, এটা 39 বিসিএস এসেছে, লাংসে কয়টা লোব থাকে লেফট লাঙে, তাহলে রাইট লাঙে 3টা লোব, লেফট লাঙে 2টা লোব, ব্যাস শেষ। এটা বাচ্চাকালের পড়া, এটা পড়ার কিছু নাই। এবং অ্যালভিউলাস এবং হচ্ছে আপনার অ্যালভিউলার ক্যাপিলারিতে কি থাকে, সিঙ্গেল লেয়ার অফ ইপিথেলিয়াম থাকে। ভাই এত কোনো কথা নাই, আর যত ক্যাপিলারি পাবো সব কি এন্ডোথেলিয়াম থাকে না, থাকে কিনা বলে শেষ। হ্যাঁ, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। আপুরা এই পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স পড়তে গেলে আমরা বুঝবো লাংসে কিছু ভলিউম থাকে, লাংসে কিছু ক্যাপাসিটি থাকে। আপু এই ভলিউম আর ক্যাপাসিটি গুলো পড়ার আগে আমি আপনাদেরকে এই কয়েকটা লাইন একটু ইম্পর্টেন্ট দেখেন। পালমোনারি ভাস্কুলার টোন ভায়া নাইট্রিক অক্সাইড অ্যাকশন, মানে পালমোনারি ভেসেলের টোন কি হবে, ভেসো ডাইলেশন হবে না কন্ট্রাকশন হবে, সেটা নাইট্রিক অক্সাইডের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে হাইপোক্সিয়া লিডস টু, দেখেন যখন আপনার বডিতে অক্সিজেন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তখন হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হয়। এগুলা নর্মাল কথাবার্তা, যাতে কোনোদিন ভুলে না যান। তখন আপনার হাইপোকনড্রিয়া, এই জন্য দেখবেন মনে রাখবেন যখন খুব পিপিএইচ হচ্ছে, যখন একটা মানুষের স্যাচুরেশন কমে যাচ্ছে, তার সব কিছু কলাপস করে যায়, যায় কিনা বলেন? আমরা বলি না যে খুব বেশি রক্ত গেলে কিছু সব সাইড দিয়ে হাতে পায়ে সব ক্যানুলা করে রাখবা, কারণ আস্তে যখন ভলিউম কমে যাচ্ছে তখন আর ক্যানুলা করা যায় না, ভেসো কনস্ট্রিকশন হয়। ঠিক আছে, তাহলে হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়া দুইটা স্টেজেই হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হবে। পালমোনারি আর্টারি এবং ভেনাস প্রেসার, এগুলোর উপরে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, আর ভলিউমের উপরে। শেষ। এখন আসেন ভেন্টিলেশন। আপু একটা ভেন্টিলেশনে ইন্সপিরেশন আছে, এক্সপিরেশন আছে। ইন্সপিরেশনে মেইন মাসেল কি, ডায়াফ্রাম। ডায়াফ্রাম। কিছু আছে ইন্টারকোস্টাল মাসেল, কিছু আছে এক্সেসরি মাসেল, আর হচ্ছে সাপ্লাইড বাই হচ্ছে 345। আপু এই আপনার হচ্ছে ভেন্টিলেশনের মাসেল গুলো দিয়ে সাপ্লাই পায়, ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই পায় না, স্কেলেনি অ্যান্টেরিয়র যে নামে, তাই না, ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই পায় না। এই ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কি, C345। এটা কেন আপনাদের এভাবে পড়াই? আবার ইসমাস কত কার্টিলেজ বরাবর থাকে, ওই যে আমরা যে ট্রাকিওস্টোমি করি, সেটা কোন বরাবর করি, 2, 3, 4। ঠিক আছে, এই ট্রাকিওস্টোমি কোন বরাবর করে, ট্রাকিয়াল রিং কত, 3, রিং হচ্ছে কত, 3, 4, 5। এই জন্যই আপনার হচ্ছে এই ফ্রেনিক নার্ভ হচ্ছে 3, 4, 5। এই জন্য এই দুইটা আমার সবসময় জ্ঞান রাখতে, এই জন্য আমি মনে রাখতাম ফ্রেনিক নার্ভ হচ্ছে 345। বুঝতে পারছেন, মানে 3, 4, 5 শেষ। মেকানিজম অফ ব্রেথ, আপুরা এটা আপনাদের অসংখ্যবার আরসিওজিতে আসছে, আরসিওজি করতেন যখন রিকল সলভ করতে পারবেন। নাইট্রিক অক্সাইড সবচেয়ে বেশি থাকে, 70% থাকে কোথায়, এয়ার মিক্সে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, এরপরে থাকে অক্সিজেন 21%। এবং টাইপস অফ রেসপিরেশন হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপিরেশন আছে, আর হচ্ছে সেলুলার রেসপিরেশন আছে। রেসপিরেশন দুই প্রকার, একটা হচ্ছে সেলুলার লেভেলের রেসপিরেশন, আর একটা হচ্ছে যে আপনি অক্সিজেন দিয়ে ফিজিওলজিক্যাল রেসপিরেশন মেনটেন করছেন। এই মেটাবলিক প্রসেসে আপনার হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ এই দুটা মিলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি করে, এইটাই হচ্ছে সেলুলার লেভেলের রেসপিরেশন। আর ফিজিওলজিক্যাল রেসপিরেশনে দেখেন আপু ভেন্টিলেশন থাকবে, পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ, গ্যাস ট্রান্সপোর্ট, পেরিফেরাল গ্যাস এক্সচেঞ্জ, শুধু জানেন, এগুলো কিন্তু পড়ার কিছু নেই, আমি যেখান থেকে লাগবে পরীক্ষায় আরসিওজিতে আসছে সেটা বলে দিব। ভেন্টিলেশনে হচ্ছে কতটুকু আপু মুভমেন্ট অফ এয়ার ইনটু আর আউট দ্য লাং দিয়ে কতটুকু ঢুকতেছে, কতটুকু বের হচ্ছে। অকার্স এজ আ রেজাল্ট অফ প্রেসার ডিফারেন্স, আপনার দুই সাইডে যে বাহিরের প্রেসার কতটুকু আর ভিতরে কতটুকু প্রেসার, দুইটা মিলে আমাদের এটা হবে। এবং ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, যাহা আপনি ভিতরে দিচ্ছেন সেই অনুপাতে বের হয়ে আসা মানে হচ্ছে প্যাসিভ প্রসেস। যেমন আমি আপনাদেরকে যে পরিমাণ আউটপুট দিচ্ছি, সেই পরিমাণ আউটপুটই আপনারা পরীক্ষার হলে দিবেন। কেউ যদি একটু এক্সট্রা পড়েন সেটা আলাদা কথা, কিন্তু এখন মেন্টরি যদি সে পরিমাণ না দিতে পারে তাহলে তো প্যাসিভ প্রসেস খুব ভালো হবে না। এইটাই হচ্ছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আমরা একটু অ্যাক্টিভলি নিতে হয়, যা ঢুকাইতে এটা তো আগে বের করতে হবে, বমি করে তো বের করতে হবে, সেটাই হচ্ছে এক্সপিরেশন বা প্যাসিভ প্রসেস। এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভেন্টিলেশন হচ্ছে কমপ্লায়েন্স রেজিস্ট্যান্স। কমপ্লায়েন্স মানে কি আপনারা বলেন তো, আপনার লাংস কতটুকু এক্সপান্ড হলো, দিস ইজ কমপ্লায়েন্স, মনে থাকবে। মাইনুট ভলিউম, আপু মাইনুট ভলিউম বা মাইনুট ভেন্টিলেশন বোঝার আগে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ছবি বুঝে আসি, তারপর সব বুঝবেন। আরসিওজিতে আসে, আগে এটা বুঝবো না, আগে ছবি বুঝাবো তারপরে। আপনারা আর 1 মিনিট দাঁড়ান তো, দেখি তো আমি ওই দিনের ব্যাচকে কতটুকু দেখিয়েছি, তারপরে হচ্ছে আমি সেই অনুযায়ী দেখি আর কতক্ষণ লাগবে, আপনাদেরকে বলে দিই কতক্ষণের মধ্যে ক্লাস শেষ করবো। বুঝতে পেরেছি, ডাইজেস্টিভ ট্র্যাক্ট পর্যন্ত আজকে আপনাদেরকে ডাইজেস্টিভ ট্র্যাক্ট পর্যন্ত পড়াবো। হ্যাঁ, এটা দেখে আপু এইটার উপরে ইনফিনিটি স্টার দিবেন, এই স্পিকার উপরে। আরসিওজিতে এখান থেকে আপু আরসিওজিতে কি আসছে দেখেন আপু, আমার দিকে তাকান। এই যে নর্মাল আপনি আমি 500 ml হচ্ছে ইয়ে নিই, আপনার হচ্ছে এই অক্সিজেন নিই। 500 কত বলেন, ml। এটাকেই বলা হয় আপনার হচ্ছে টাইডাল ভলিউম। এই যে দেখেন, এটাকেই বলা হয় টাইডাল ভলিউম, 500 ml। এইটা টাইডাল ভলিউমের পরে আপুরা
আমরা কি করি দেখেন, পুরো একটা শ্বাস নিই। অনেক সময় হয় না আপু, এত মনে দুঃখ, এত জ্বালা যন্ত্রণা, এই দুনিয়া আর ভালো লাগে না, এত কষ্ট সহে না, জোরে একটা শ্বাস নিলাম, জোরে, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কতটুকু? কতটুকু? 1.5 লিটার। তার মানে এই শ্বাস আপনাকে বুঝাইয়া দিচ্ছে, আপনি যে বলেন লোড নিতে পারেন না, আসলে আপনি কষ্ট করলে লোড নিতে পারেন। আপু আমি জানি না আপনারা জানেন কিনা, আমি বাংলাদেশে গত 5 বছরে এমনও মানুষ দেখেছি যে কখনো 3 ঘন্টার বেশি ঘুমায় না। হ্যাঁ, এটা ঠিক, তার একটা সময় সে খুব লাইফে একটা খারাপ ক্রাইসিসে যাবে, বাট সে না হিউম্যানের জন্য কাজ করে এত আরাম পাইছে, সে এত মজা পায়। মানে যারা আমাদের ইন্সপিরেশন তারা বলে কি যে একদিন তো চলেই যাবো, নাহলে অনেকে 70 বছর বাঁচতো, আমি নাহলে 40-85 বাঁচবো। কিন্তু আমার এই যে কয়দিন আমার লাইফ এক্সপেক্টেন্সি আছে, আমি কিছু হাজার হাজার মানুষের জন্য কাজ করে যাই, তখন আমি ওনাদেরকে দেখে আমি নিজে বুঝি হিউম্যান ব্রেন আর হিউম্যান স্টোমাক, এই দুইটা এত বেশি ক্যাপাসিটি, যা পারবেন সে সব নেবে। এই পাশ থেকে একটু কুটনামি রিসেপ্টরও সে নেয়, এই পাশ থেকে একটু পড়া রিসেপ্টরও নেয়, ওই পাশের থেকে একটু পরকীয়া রিসেপ্টরও নেয়, ওই পাশ থেকে একটু আপনার হচ্ছে টাকা পয়সার লোভের রিসেপ্টরও নেয়, সবই সে নেয়। আর একটা হচ্ছে স্টোমাক। আমি জানি না আপনারা পারেন কিনা, আমি পারি আলহামদুলিল্লাহ। মনে করেন একটু আগে পোলাও রোজ দিয়ে ভাত খাইছি, এখন একটা একটা পিৎজা সামনে আসলে খাওয়া ফেলতে পারি, আবার একটু পর একটু চাউমিন সামনে আসলে খাওয়া ফেলতে পারি। আপনি দেখেন আপনার স্টোমাক পৃথিবীর বুকে এত ইলাস্টিক জিনিস আপনি আর পাবেন না, এত এটার পাওয়ার ক্ষমতা। আপনারা যারা বলেন আপু আগের মতো এখন আর ব্রেনে ধরে না, আপু এখন আগে অনেক পড়তে পারতাম এখন পারেন না, এই নেগেটিভ ভাইব গুলো দিবেন না ব্রেনকে। ব্রেনে যেদিন আপনি হাইপক্সিয়ায় ঘুমে পড়ে যাচ্ছেন, সেদিনও ব্রেনকে বলবেন আমি এখন উঠে 2 ঘন্টা কাজ করব, অথবা আমি এখন উঠে 2 ঘন্টা দৌড়াবো। দেখবেন ব্রেন টেনশনে মাথা খারাপ হয়ে যাবে। আপনি ব্রেনকে যেভাবে চালাবেন আপনার ব্রেন আপনাকে সেভাবে চালাবে। না আমি কিভাবে চলছি, আমি তারপর আজকে ভোরে সেই আমি উঠছি আজকে 5:30, আমি কিন্তু একটা অসুস্থ মানুষ, কিন্তু আমি আমার ব্রেনকে বুঝাই। এগুলো আমার ইন্সপিরেশন, আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার ভাই ইউএসএ তে ঘন্টার পর ঘন্টা কাজ করছে, সে নিজে ড্রাইভিং করছে, আমাকে ফোন দিচ্ছে যে দেখো আমার পিএইচডি এখন এই মানুষগুলো আমাকে করছে, আমি অ্যামাজনে এত বড় লেভেলে কাজ করছি, তো তোমাকে তো এত বড় স্বপ্ন দেখতে হবে, তোমাকে এভাবে কাজ করতে হবে, কারণ তোমার প্রতি তোমার ফ্যামিলি হিউজ ইনভেস্ট করছে, তোমাকে তোমার মানুষের জন্য কিছু করতে হবে না। তো তখন আমার ব্রেনের রিসেপ্টর পাওয়ার বেড়ে যায়। তো আপনি দেখেন এই যে আপনারা বলবেন যে আপু আমার এটা পারি না, আপু আমাকে কি দিয়ে কেমিস্ট্রি হবে, ইম্পসিবল। কিসের হবে না? আবার আপনি চাইলে এই মুহূর্তে আপনি সব জয় করতে পারবেন, আপনি চাইলে 1.5 বছরের মধ্যে পুরো এমআরসিজি কমপ্লিট করতে পারবেন। আমি লিখে দিব আপনাকে, আমি লিখে দিব, আমি শুধু বলবো আপনি এভাবে পড়েন, আপনি যদি সেই পড়াটা পড়েন আপনি চান্স পাবেন, আপনার 1.5 বছরের মধ্যে এমআরসিজি কমপ্লিট হবে। এবং এই কনফিডেন্সটা এমনি এমনি তৈরি হয় না। গত 5 বছরে পড়াশোনা করানোর পরে আমি যে স্টুডেন্টকে লিখে দিছি যে তুমি বলছো তোমার লাইফ শেষ, আমি বলছি তুমি এবার সুইসাইডটা না করে 6 মাস পরে সুইসাইডটা করো, এবার তোমার ডিজিও হবে। বিলিভ ইট অর নট, আপনাদেরকে আমি তার প্রয়োজনে আমি তার আপনাদেরকে ফেসবুক আইডিও দিব, যাদের যদি হতাশায় বলে ও ডিজিওতে এইবার সেকেন্ড হয়েছে আপনার হচ্ছে বিএসএনএম। এই আপনাদের ক্লাস নেওয়ার আগে ফোন দিছে, প্রতিদিন আমার সাথে একবার কথা না বললে নাকি ওর ভালো লাগে আমাকে ফোন। তো এইটা বললাম আপু যে সব হবে ইনশাল্লাহ, আমাদেরকে দিয়ে সব হবে, ঠিক আছে? বিকজ উই আর ফিমেল, উই আর ইস্ট্রোজেনের জাত, উই আর গাইনোকোলজিস্ট, সো আমরা ইনশাল্লাহ সব পারবো। এই যে এত লোড করে নিলাম, তাহলে এই যতটুকু নেই ততটুকু তো আবার বের করে দিতে হবে, কিছু অংশ না ভিতরে থেকে যায়, ওই নেয়াটা হচ্ছে 1.5 লিটার। আবার এক্সপায়াটরি রিজার্ভ ভলিউম কতটুকু? কতটুকু দেখি বলেন তো, কত? 1.5 লিটার। এখন এরকম নিলাম আবার পুরোটা করে ছেড়ে দিলাম, এটাই হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এরপরে আপু এই সবকিছু করার পরেও না লাংসে না কিছু জিনিস একটু লাংসকে সবসময় একটু এক্সপ্যান্ড রাখার জন্য একটু রেসিডুয়াল ভলিউম, এই যে দেখেন এই রেসিডুয়াল ভলিউম, এটা কতটুকু থাকে দেখি বুদ্ধি করে বলেন তো, কতটুকু? 100 কত? 100 কত? আমরা তো আগে জানতাম 1200, কিন্তু এখানে তো দেখতেছি 1.5। হ্যাঁ 1.5 এটা এখন তো এইটা পড়বেন। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, এর জন্য আগে জানতাম 1200 আর কি। হ্যাঁ এখন এটাই করতে হবে, এই জন্যই তো জিজ্ঞেস করলাম ভাই, এই এখানে যে কত কিছু নতুন নতুন পাবেন, মানে আমি মনে রাখতাম, হ্যাঁ আমি আরসিও জিতে গেলে এটা অ্যান্সার করবো, বিসিপিএস গেলে এটা অ্যান্সার করবো, ঠিক আছে? এখন এটাই করবেন। তাহলে দেখেন এবার আপনাদেরকে আমি বুঝবো এই যে রেসিডুয়াল ভলিউম, এই সেই রেসিডুয়াল ভলিউম যেটা এক্সট্রা রয়ে গেছে। দেখেন the volume that remains in the lung maximal expiration 1.5। এরপরে দেখেন আপুরা আমরা টাইডাল ভলিউম পড়ছি, কতটুকু নিয়েছি? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম দেখেন 1.5 লিটার, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1.5 লিটার, ভাইটাল ক্যাপাসিটি। এখন আমরা পুরোটা মানে একদম ভলিউমের সবকিছু করে এখন আসবো ক্যাপাসিটি। এখন ক্যাপাসিটি আগে দেখতে হবে যে ক্যাপাসিটি আসলে কি জিনিস। আপু এই আপনার বডিতে কতটুকু ক্যাপাসিটি, এই ইনস্পিরেটরি ক্যাপাসিটি বের করতে হলে আপনাকে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম সহ বলতে হবে কতটুকু নিছেন আর এক্সট্রা কতটুকু নিছেন। দেখেন ইনস্পিরেটরি, আবার এক্সপিরেটরি কোনো ক্যাপাসিটি আপু নাই, এটার নাম হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, যেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম মিলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হয়। আর ভাইটাল ক্যাপাসিটি কি করছে আপু? ইনস্পিরেটরি ক্যাপাসিটি, টাইডাল ভলিউম এবং হচ্ছে আপনার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তিনটা মিলে হবে ভাইটাল ক্যাপাসিটি।
আর এই যে পুরোটা একদম আপনার পুরা লাংয়ে কতগুলো জিনিস নিতে পারে, টোটাল লাং ক্যাপাসিটি টিএলসি। এটা মুখস্থ তো করবেনই, সাথে আরো কি মুখস্থ করবেন শুনেন আপনারা। দিস ইজ আপনার হচ্ছে এই কি করবে, এই ছবিটা দিবে না, এটা কোনোটা না দিয়ে এরকম গুল্লু 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 দিয়ে আপনাকে এ অপশন দিয়ে অ্যান্সারে দিবে। এটা কি বলতে পারবেন না? এটা কি, এটা কি? আল্লাহ, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, আমি না, কাউকে আমি চলে যাই না। আপনি লোকেশন দেন, কোনটা বললেন? বলছি শুধু এতটুকু ছবিতে দিছে, এটা কিন্তু আরসিওজির কোশ্চেন। এই শুধু এতটুকু ছবিতে দিছে, দিয়ে বলছে এটা কি। এটা টাইটেল ভলিউম। টাইটেল ভলিউম হবে। এরপর হ্যাঁ। দিছে এটা দিছে আর এটা দিছে, এইটা এতটুকু দিয়ে এই পুরাটা দিছে। তাহলে এটা কি? তাহলে ইন্সপিরেটরি ভলিউম প্লাস ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে এটা পুরোটা। ইন্সপিরেটরি ক্যাপাসিটি আর কি। হ্যাঁ, ক্যাপাসিটি। এখন যদি ক্যাপাসিটি না থেকে লিখবে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম প্লাস ভাইটাল ক্যাপাসিটি, এরকম করে আপনাকে পাজল করবে। তখন অ্যান্সার কোনটা হবে? টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ভলিউম। আবার কি করবে? শুধু এতটুকু অংশ দিয়ে রাখবে। আবার শুধু এই যে এতটুকু অংশ, খালি অংশটার মধ্যে একটা কি করবে, এরকম হোয়াট চিহ্ন দিয়ে এটাকে জিজ্ঞেস করবে এটা কি, বলে দিতে পারবেন এটা রেসিডুয়াল। হ্যাঁ, রেসিডুয়াল ভলিউম। এইভাবে করে আসছে যদি কোশ্চেন, এই জন্য এই ছবিটা আপনাদের লাগবে। জাস্ট একবার রিপিট করি যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইকুয়াল টু টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। হুম। ফাংশনাল রেসিডুয়াল ভলিউম একটা বলে আমাদের টার্মিনাল ছিল, এখানে তো এটাও আছে। হ্যাঁ, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়াল টু এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। তারপর ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম। এই যে দেখছেন, দেখেন আমার মিলে গেছে কিন্তু। হ্যাঁ, ইন্সপিরেটরি 1200, এক্সপিরেটরি আর টাইডাল ভলিউম, সরি 1.5 লিটার 1.5 লিটার 3 লিটার আর 500, 3.5 লিটার হয়েছে না? জি। গুড গুড। তাহলে দেখেন এখন বলেন, এখন এগুলো অনেক জ্ঞান আমরা ছবি দেখলেই কিন্তু হয়ে যায়। জি। বুঝছেন যে আশ্চর্য কেন এত স্মার্ট আপু, আমাদের স্যার ম্যাডামরা আমাদেরকে এগুলো মুখস্থ করানো হতো। আরে বাবা, ওই ছবিটা তখন, এই ছবিটা কিন্তু গাইটন জ্ঞানের ছবি। এই আমি যে ছবিটা দেখি সেটা গাইটনের ছবি, কারণ আমি রেসপিরেটরি সিস্টেমের প্রত্যেকটা লাইন গাইটন লাইন বাই লাইন। আমার মেডিকেলে একজন ম্যাডাম ছিল দেবজানি ম্যাডাম, এটা হচ্ছে লোপা আপু চিনবে। ম্যাডাম খুব সুন্দর করে গাইটন পড়াইতো। আচ্ছা, এটা কোন দেবজানি? ইনি কি হচ্ছে ওই যে রেডিওলজিস্ট? না না না, আমাদের ফিজিওলজির প্রফেসর ছিল। তো আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ, তো ম্যাডাম এত মজা করে গাইডন পড়াতো, আমরা গল্পের বইয়ের মতো গাইডন পড়তাম। বুঝছেন, ম্যাডাম তখন আমাদের মানে ওই যে ব্যাচ টিউটর থাকে না, উনি ব্যাচ টিউটর ছিলেন। তো তখন হচ্ছে আমি গাইডন পড়তাম। এই ছবিটা গাইটনে আছে, আমার এখন মনে আছে। আমার একদম গাইটন মেইন ওই যে ক্যালেন্ডারের পেজ, ওইখান থেকে বসে বসে পড়তাম। ওই থেকে যে আমি এই জিনিসটা বুঝেছি আলহামদুলিল্লাহ, ওই যে ম্যাডামের থেকে বুঝেছি। আমি কখন আপু এগুলা মুখস্থ করি, কখন এগুলা মুখস্থ করি, আমি ওই ছবিটা মুখস্থ করি। ছবিটা দেখলেই তো আমার সব হয়ে যাচ্ছে, শুধু কোনটা কত লিটার ব্যাস হয়ে গেল। তাহলে এটা আমার জন্য এমার্জেন্সিতে খুব হেল্প করছে। আচ্ছা আপু বলেন তো, এই এটা লাগবে না, এটা আপনাদের আসে না। আপনাদের যেটা আসে আমি বলে দিই, যেগুলো আসে না ওগুলো এখন আর পড়াবোই না। স্পাইরোমেট্রি, এই যাবে স্পাইরোমেট্রি দিয়ে আমরা কি বের করি, এটা একটু বলেন। স্পাইরোমেট্রি দিয়ে আপনার কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার আছে কিনা, তখন আমরা কি করি আপু, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, মানে ভাইটাল ক্যাপাসিটি যতটুকু, এটা অনেক ফোর্স লিখি করি, এরকম একটা মেশিন আছে করে, এরকম করে আমরা তাকে হচ্ছে এই নিঃশ্বাস নিতে বলি জোরে, নিঃশ্বাস ছাড়তে বলি জোরে, এটাকে বলা হয় ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। দেখেন, ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সেবলি এক্সহেলড আফটার ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশনের পরে আপনি ফোর্সফুলি এখন কতটুকু এক্সহেল করছেন। এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি দিয়ে আমরা স্পাইরোমেট্রি করে তার হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার বের করি। এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি আবার ফার্স্ট সেকেন্ডে কতটুকু, ফার্স্ট সেকেন্ডে 3 লিটার। এই FeV1/FVC 75% টু 80% থাকাটা নর্মাল। যার ডিজিজ আছে তার কমে যাবে না বেড়ে যাবে? তার কমে যাবে। গুড। আমি আমার দুলাভাইয়ের একটা পেশেন্ট নিয়ে অনেকদিন রেসপিরেটরি ডিপার্টমেন্টে ঘুরছি। উনার হচ্ছে এত ইনহেলার সবকিছু, মানে নেবুলাইজার দিয়েও উনার লাং নেয় না, স্টেরয়েড নেয়। তারপর উনার মাত্র ছিল যে আমি এটা এই FeV1/FVC গুলা BSMMEO থেকেও বারডেমের ইটাতে খুব ভালো হয় স্পাইরোমেট্রিটা। আমি নিজেই পেশেন্টকে করেছি, উনার মাত্রা আসছিল 55%। তো ওই থেকে এই মেশিন গুলো দিয়ে খুব সুন্দর ওরা করে, একদম কি সুন্দর এটা উঠে ইসিজি গ্রাফের মতো। আপনি যে ইন্সপিরেশন নেওয়ার পরে তারপর করে জোরে ছেড়ে দিচ্ছেন পুরা নিঃশ্বাসটা, ইসিজির মেশিনের মতো এইভাবে উঠে। ঠিক আছে, তাহলে পিক এক্সপিরেটরি ফ্লো রেট হচ্ছে 600 ml পার ব্রেথ, আর রেসপিরেটরি রেট দেখেন 10 থেকে কত 18 ব্রেথ পার মিনিট। মনে রাখবেন, তারপর আমরা অনেক কিছু শিখলাম। আচ্ছা আপু বলেন তো, একটা ভালো জিনিস বলেন, অবস্ট্রাকশন আছে মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এখন ওই অবস্ট্রাকশন যদি থেকে যায় তাহলে লাংয়ের মধ্যে যতগুলো এয়ার আছে ওগুলো বের হতে পারবে? বের হতে পারবে না, তখন এয়ারওয়ে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এই যে দেখেন, বেড়ে গেলে তখন কি হবে, লাং ভলিউম বেড়ে যাবে না? জি। রেস্ট্রিক্টিভ লাংটা এমনি রেস্ট্রিকশন, একদম সাইলেন্ট লাং, তার ভিতরে কোনো এয়ার ঢুকবে বের হবে? তাহলে তার না, সব বের হবে না। তাহলে তার সব ভলিউম কমে যাবে না পুরো? জি। গুড। এরপরে দেখেন, এটা কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বেড়ে যাবে, কারণ রেসিডুয়াল ক্যাপাসিটি বেশি বেশি করে ভিতরে থেকে যাবে এবং রেসিডুয়াল ভলিউম বেড়ে যাবে। শুধু এই দুইটা আপনারা মনে রাখবেন, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে অবস্ট্রাকশন বেশি, সো সেখানে সবই বাড়বে, শুধু দুইটা জিনিস কমবে, পিক এক্সপিরেটরি ফ্লো রেট এবং FeV1/FVC, এই দুইটা কমবে। আর এই দুইটাই হচ্ছে এখানে FeV1/FVC এখানে বাড়বে অথবা নর্মাল থাকবে।
হচ্ছে রেস্ট্রিক্টিভ। পারবেন না বলতে? পরীক্ষা আসলে দিতে পারবেন না? মন ভরসা। জি আপু। Good, ইনশাআল্লাহ। আপু ডেড স্পেস মানে কি? আপনি কতটুকু স্পেস আপনার হচ্ছে ইয়েতে থাকবে? ডেড স্পেস বলেন তো ইজ দ্য ভলিউম অফ ইন্সপায়ার্ড এয়ার দ্যাট ইজ নট ইনভলভড ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আপনার একটা জায়গায় সে বসে আছে, অ্যানাটমিক্যালি 150 ml বসে আছে, আর ফিজিওলজিক্যালিও কিছু অংশ বসে থাকে। ফিজিওলজিক্যাল ডেড স্পেস মানে কি? অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস অ্যালভিউলার কিছু ডেড স্পেস আছে। দেখেন অ্যালভিউলি, এখানেও কোনো ভেন্টিলেশন হয়। এটা 2 থেকে 3 ml পার কেজি। কতটুকু এটা জানা লাগবে না। কতটুকু এটা জানা লাগবে না। কতটুকু এটা জানা লাগবে না। আমি বারবার বলছি কতটুকু এটা জানা লাগবে না। শুধু পড়বেন অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস আছে। অ্যানাটমিক্যাল 150 আর ফিজিওলজিক্যাল মানে হচ্ছে অ্যানাটমিক্যাল এবং অ্যালভিউলার ডেড স্পেস। রেসপিরেটরি ফিজিওলজি আপু কোনটা কত পার্সেন্ট বাড়ে এটা আমি আপনাদের তো পেইন দিব না, শুধু এটা একটু মনে রাখবেন। আচ্ছা ভালো কথা, আপনারা কেউ আমাকে বলেন যে আমি মাইনর ভেন্টিলেশন পড়াতে গিয়ে একটা কিছু পড়ালাম কিন্তু এরা আমাকে কিছু বললো না। তারপর আপনি তো অনেক কিছু পার হয়ে আসছে। এখন দেখেন মাইনর ভেন্টিলেশনের ভিতরে কি আছে? টাইডাল ভলিউম, রেসপিরেটরি রেট। মাইনর ভেন্টিলেশনের যদি একটা পরীক্ষায় একটা সিস্টেম দিয়ে দেয় যে মাইনর ভেন্টিলেশন মানে টাইডাল ভলিউম ইনটু রেসপিরেটরি রেট, পারবেন না আপু? মাইনর ভলিউম মানে টোটাল ভলিউম অফ গ্যাস এন্টারিং লাং পার মিনিট, দিস ইজ কল্ড মাইনর ভলিউম। একটু খুঁজে পাই না, এটা কোথায় ছিল? হ্যাঁ, এটা কোথায় ছিল? এটাই যে কোথায় ছিল আসেন, আমি তো এটা পড়াইতে গিয়েই ওই মেকানিজম অফ ব্রিদিং পরে এটা পড়াইতে গিয়ে একটু ছবিতে সব বুঝালাম, কিন্তু আপনারা তো মনে করলেন না। আমার এখন মনে করছে আপনাদের তো মাইনর ভলিউম পড়েন। এই যে দেখেন এটার পরে ফিজিওলজিক্যাল রেসপিরেশন ভেন্টিলেশনের পরে অ্যাক্টিভ প্রসেস প্যাসিভ প্রসেসের পরে এই যে মাইনর ভেন্টিলেশন পাইছেন? পেজ নাম্বার কি ওখানে আছে আপু? মানে কত নম্বর পেজ? আমার কাছে তো ঠিক নাই। 30 নাম্বার পেজে। 30। ও থ্যাংক ইউ। শুনেন, এখান থেকে শুধু অ্যালভিউলার ডেড স্পেস 4.2 লিটার পার মিনিট এতটুকু পড়বেন, ঠিক আছে? এটা একটু পড়বেন, অ্যালভিউলার ডেড স্পেস 4.2 লিটার পার মিনিট। এরপর চলে আসেন ইন্সপিরেশনের জন্য একটা ল আছে যেটাকে বয়েলস ল বলে, আর কিছু দেওয়ার দরকার নেই। বয়েলস ল এটা জীবনে আসবেও না, শুধু নিজের জানার জন্য। এবং ইন্সপিরেশনের জন্য সব কোনটা দায়ী? ডায়াফ্রাম পড়িয়েছি, ইন্টারকোস্টাল মাসল, ঠিক আছে? আর কিছু বলা লাগবে না। ইন্টারপ্লুরাল প্রেসার আপু সবসময় ইন্টারপ্লুরাল প্রেসার, নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেসার থাকে না, কারণ কি? নাহলে লাং কলাপস করবে। দেখেন prevents the tendency of lung to collapse due to elastic recoil, তাহলে সবসময় কি এটা কি থাকে আপু? নেগেটিভ থাকে, এবং এটা ইন্সপিরেশনে সবসময় ফল করে। এটা হচ্ছে এসবিতে আসে। আচ্ছা এবার আসেন আপনাদের কন্ট্রোল অফ ভেন্টিলেশন ইজ আন্ডার। আপু টু ভেন্টিলেশন আমাদের কন্ট্রোল হয় কি? নার্ভাস কন্ট্রোল দিয়ে, যেটা ব্রেন স্টেমে থাকে। মানে কি? এই যে মিড ব্রেন, দিস ইজ হচ্ছে পন্স, দিস ইজ পন্স, এরপরে হচ্ছে এরকম মিডাল। এখন দেখেন আপনি ভালো করে খেয়াল করেন, সেন্ট্রাল কেমিক্যাল কন্ট্রোল আছে যেটা মেডুলা অবলঙ্গাটায় থাকে, আর পেরিফেরালটা হচ্ছে অ্যাওটিক এবং ক্যারোটিড বডি থাকে, ওই যে হচ্ছে ভেন্টিলেশনের জন্য। সেন্ট্রালটা যে মেডুলা অবলঙ্গাটায় থাকে, এটাকে কাজ করে কিন্তু ফাঁসির আদেশ হয়। মনে রাখবেন ইন্সপিরেটরি এক্সপিরেটরি সেন্টার, যে অ্যাপনিউস্টিক সেন্টার, নিউমোট্যাক্সিস সেন্টার, এগুলো সব আমাদের এখানে থাকে। থাকার কারণে এই যে আপনার যখন ফাঁসির আদেশ কাগজটা ফেলে দেয় তখন যে রশিটা টান দেয়, ওডোনটয়েড প্রসেসটা গিয়ে এই মেডুলার ভিতরে ঢুকে যায়, যাওয়ার সাথে সাথে ইন্সপিরেটরি সেন্টারটার ভিতর দিয়ে ঢুকে যায়, তো সাথে সাথে রুগীটা মারা যায়। এখন দেখেন এই যে আপনার হচ্ছে এটা লাগবে না, যেটা লাগবে না ওটা পড়ার দরকার। এই যে এখানে দেখেন মেডুলারি রেসপিরেটরি সেন্টার, এখানে ইনস্পিরেটরি সেন্টার থাকে এবং ইনস্পিরেটরি সেন্টার থাকে এবং এক্সপিরেটরি সেন্টার থাকে। তাহলে আমি বলেছি মিড ব্রেইন, এখানে হচ্ছে পন্স, এরপরে বলেছি মেডালা। এই মেডালাতে দুইটা পার্ট, ডর্সাল পার্ট, ভেন্ট্রাল পার্ট। ইনস্পিরেটরি সেন্টার দেখেন, এক্সপিরেটরি সেন্টার। এরপরে আসেন আপু দেখেন এটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে পন্স। এই যে লোয়ার পন্স, এই যে লোয়ার পন্স, এটা আপার পন্স। এই লোয়ার পন্সে থাকে অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার। এরপরে দেখেন এই যে লোয়ার পন্স, স্টিমুলেট ইন্সপিরেশন, ঠিক আছে? এরপরে দেখেন নিউমোট্যাক্সিক সেন্টার, এটা হচ্ছে আপার পন্সে থাকে। দেখেন এটা হচ্ছে আপার পন্সে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি সবাই তো দেখে আউট হয়ে গেছে। আচ্ছা শুনেন, আমি সবাইকে তাহলে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি নেক্সট দিন বাকিটুকু পড়াবো। নেক্সট সোমবারে ক্লাস হবে, সোমবারে ক্লাস হবে। আমি আর লোড নিলাম না, এখানে আপনার সার্ভার বারবার ফল করছে। নেক্সট দিন আমরা আর একটু অংশ দেখবো, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দিচ্ছি ক্লাস এন্ড, নেক্সট দিন বাকিটুকু পড়বো, ঠিক আছে? আমার সাথে কি তাসলিম আপু আছেন? তাসলিম আপু কষ্ট করে একটু গ্রুপে লিখে দেন, আপু সোমবারে আবার আচ্ছা। হ্যাঁ কষ্ট দিলাম, ঠিক আছে? আচ্ছা। ওকে অন্তরা আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ।